বাংলাদেশের মানুষ আসলে সফটওয়্যারের ভ্যালুই জানে না। উই নিড টু ব্র্যান্ড দিস ইন্ডাস্ট্রি, মানে সফটওয়্যারকে ভ্যালু বাড়াইতে হবে। ছোটবেলায় আমাকে যখন কেউ জিজ্ঞেস করতো তুমি কি হবা, আমি বলতাম আমি ট্রাফিক পুলিশ হব। এরপরেই ছিল যে আমি হচ্ছে পাখিয়ালা হব। ট্রাস্ট মি, ট্রেন ছেড়ে দিচ্ছে, প্রচণ্ড জোরে দিচ্ছে, আমি ভীষণ জোরে দৌড়াই, ঘেমে টেমে আমি ট্রেনের মধ্যে উঠছি। দ্যাট ইজ মাই লাইফ। আমি প্রচুর বড় লোভের হাতছানি অ্যাভয়েড করে আজকে আমি ইম্প্যাক্টফুল কাজ করার কারণে আজকে সবাই আমাকে চিনে, বা সবাই অ্যাটলিস্ট আমার কোম্পানিটা এখন টিকে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইন্টারেক্টিভ আড্ডার সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আড্ডাবাজ হোস্ট হিসাবে সাইদুর রহমান সেতু। ইন্টারেক্টিভ আড্ডায় আমরা ক্যারিয়ার গ্রোথ, বিজনেস স্ট্র্যাটেজি, লাইফস্টাইল সহ টেক ওয়ার্ল্ডের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করি। আমরা গত এপিসোডে লিজেন্ডারি হাসিন হায়দার ভাইয়ের সাথে আলোচনা করছিলাম এবং সেইটার আনবিলিভেবল পজিটিভ ফিডব্যাক আপনারা সবাই আমাদের দিয়েছিলেন। সবচেয়ে মজার ব্যাপার, ওই এপিসোডটা রিলিজ হওয়ার পর সবচেয়ে বেশি যাকে নিয়ে আমরা রিকোয়েস্ট পাইছি সেই আজকে আমাদের গেস্ট। এবং আরেকটা মজার কথা বলি, অনেকেই আমাকে যখন ফোন করে, যখন তারা লস্ট ফিল করে, আমার যারা স্টুডেন্ট, আমি যখন লস্ট ফিল করি তখন আমি ডিরেক্টলি এই মানুষটাকে ফোন দিই এবং বরাবরই সবসময় আমার পাশে আমি তাকে পাই। আমাদের সাথে আছেন অ্যানালাইজেনের কো ফাউন্ডার এবং লার্নউইথ সুমিতের ফাউন্ডার সুমিত সাহা ভাই। ভাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য শো। ওয়ালাইকুম আসসালাম সেতু, খুব ভালো লাগছে তোমার সাথে মেবি ফার্স্ট আমি সামনাসামনি কোনো মানে প্রোগ্রামে বসতে পারছি, তো রিয়েলি হ্যাপি। আর থ্যাঙ্কস টু ইন্টারেক্টিভ কেয়ার্স আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ভাই। আপনার সাথে কথা বলতে, সামনাসামনি কথা বলতে পারাটা এটা আমার জন্য অনেক সৌভাগ্যের একটা বিষয়। এর আগে আমরা মাল্টিপল ফেসবুক লাইভ করছি, কিন্তু সামনাসামনি এরকম ফর্মাল পডকাস্টে এই বোধহয় প্রথম। হ্যাঁ, মানে আমি যতটুকু মনে পড়ে যে আমি মনে হয় ম্যাক্সিমাম হোস্ট ছিলাম, তুমি একটাতে হোস্ট ছিলা, রাইট। তো এটাই আর কি, তো একটা গুড এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে আশা করি। আচ্ছা ভাই, সব মিলায় কেমন আছেন? শরীর স্বাস্থ্যের কি অবস্থা এবং আমাদের প্রিন্সেস আরিয়ার কি অবস্থা? হ্যাঁ, আরিয়া ভালো আছে। তো আরিয়া ভালো থাকলে আমি ভালো থাকি। এখন আসলে লাইফ তো আসলে সম্পূর্ণ ওর উপরেই ডিপেন্ড করছে। সো ও ভালো থাকলে আমি খুশি আর কি, এটাই। আমার নিজের বলতে আসলে তেমন কিছু নাই, ওই আমার সব আর কি। আলহামদুলিল্লাহ ভাই। ভাই আজকে যেহেতু আপনাকে আমরা পাইছি, আমরা আজকে বেশ অনেক প্রশ্ন আপনার কাছে করব এবং অনেক কিছু আমরা জানার চেষ্টা করব। বাট আমরা একদম শুরুতে একটু চলে যাই, আপনার ভার্সিটি লাইফে চলে যাই। যখন আপনি ভার্সিটিতে শুরু করতেছেন তখন থেকেই কি আপনার একটা বিজনেস দাঁড় করাইতে হবে এরকম চিন্তা ছিল? তখন থেকে কি আসলে অ্যানালাইজেনের চিন্তাটা তৈরি হয়? মানে কখন আপনার ফিল হয় যে না আসলে এরকম আমি বিজনেস করতে পারি বা অ্যানালাইজেন স্টাবলিশ করতে পারি? না, বিং অনেস্ট, আমি সবসময় এটা বলে আসছি যে আমার কখনোই বিজনেস করার বা বিজনেস মাইন্ডসেট কখনোই ছিল না, কারণ এটা হওয়ার কথাও না। বিকজ আমার পুরো ফ্যামিলিতে মেবি আই এম দ্য ফার্স্ট পার্সন যে আসলে বিজনেস করতেছে। আমি আমার কয়েকটা মানে প্রজন্ম সম্পর্কে তো আগে জানি, কেউই আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ডের ছিল না। সবাই মোটামুটি জব, গভর্নমেন্ট প্রফেশনস এরকম দিকেই যায়, অথবা ডক্টর, মেডিকেল প্রফেশনসে গেছে। বাট আমি মেবি, এবং আমিও ভর্তি হয়েছিলাম কম্পিউটার সায়েন্সে। তো যেই ছেলেটা কম্পিউটার সায়েন্সে ভর্তি হচ্ছে সে আসলে খুব যে বিজনেস মাইন্ডসেট নিয়ে আসলে ভর্তি হয়েছে তা না। সিম্পল থিওরি, আমি প্রথম ফার্স্ট ইয়ারে যখন ঢুকলাম তখন ইচ্ছা ছিল টিচার হতে হবে আমাকে। পরে যখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সি পাইলাম তখন আমি বুঝলাম যে টিচার হওয়া হবে না। তারপরে আউট অফ ট্র্যাক হয়ে গেলাম। এরপরে আসলে কিছুদিন চলে যাওয়ার পরে, 2-3 বছর চলে যাওয়ার পরে যখন দেখলাম যে না, আমাকে তো করে খেতে হবে, তখন আসলে যেহেতু জবের জায়গাটা ওইভাবে আসে নাই, আমি আসলে ডিসকভার করেছি আর কি, যে আমার হয়তো ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করলাম, কাজকর্ম পাচ্ছিলাম। তো কাজকর্ম পেতে পেতে আরও যেহেতু কাজকর্ম পাওয়া শুরু করলাম, টাকা পয়সা আসলো, টাকা পয়সাগুলো তো রাখতে হবে। তো রাখার জন্য একটা লিগ্যাল আইডেন্টিটি লাগে, তখন একটা কোম্পানি হলো। সো সব কিছুই হচ্ছে কি স্টেপ বাই স্টেপ অটোমেটিক, মানে গড নিয়ে গেছে আমাকে। মানে কোনো প্ল্যান্ড ওয়েতে কিছু হয় নাই আমার লাইফে, কোনো কিছু প্ল্যান্ড ওয়েতে হয় নাই। একমাত্র বিয়েটা আমি প্ল্যান্ড ওয়েতে করছি। বিয়েটা শুধু প্ল্যান হতে ছিল। ভাই এখন অ্যানালাইজার যখন আপনারা ফর্ম করলেন তখন তো এটা বেসিক্যালি আপনারা বোধহয় শুধু পুরোপুরি মার্কেটিং ফোকাস করেই তো বোধহয় করেছিলেন নাকি? নো, অ্যাবসলিউটলি নট। এটা আমি ডেফকনফের কথা তো মনে আছে মনে হয়, ডেফকনফে আমি হিস্ট্রিটা বলেছিলাম যে অ্যানালাইজেন অ্যাকচুয়ালি আমি এবং আমার যে কো ফাউন্ডার ছিল রিদওয়ান, আমরা দুজন নটরডাম থেকেই একসাথে বন্ধু। তারপরে আমরা অ্যানালাইজেন ফর্ম করলাম। তো তার আগে আমাদের আসলে উদ্দেশ্য ছিল সফটওয়্যার বেচা। দুজনেই আমরা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। তো দুইটা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বুয়েটের ছেলে আসলে মার্কেটিং কোম্পানি তৈরি করার কথা না। সো অ্যাকচুয়ালি এই ঘটনাটা হইল হচ্ছে, সফটওয়্যার আমি লোকাল মার্কেটের প্রতি খুব এনথুজিয়াস্টিক ছিলাম, বিকজ আমি একমাত্র ছেলে। রিদওয়ানেরও দেশের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। সো আমরা সবসময় লোকাল মার্কেট ফোকাসড। এবং আমি খুব বেশি একটু আড্ডাবাজ টাইপের মানুষ। আমি বিদেশ, আমার ভয় লাগে আসলে বিদেশে কারোর মানে যাওয়া, এবং আমি তো অনেকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো আমি কখনো পস্তাই না যে আমি বিদেশে যাই নাই। আমি 2-3 বার বিদেশে যাই, আমার মনে হয়েছে আমি বেঁচে গেছি জীবনে। তো যাই হোক, তো আমাকে দেশেই থাকতে হবে। তো এই জায়গাটা থেকে আমি লোকাল মার্কেটে কাজ করার আমার উদ্দেশ্য ছিল। তো লোকাল মার্কেটে বিজনেস করা অনেক কঠিন, এটা আমরা সবাই জানি। আর আমরা যখন 2008-09-তে বের হই তখন তো আসলে আরও অবস্থা খারাপ ছিল, মার্কেট এতটা বড় ছিল না। তো তখন আসলে আমরা যে কাজটা করেছি, মার্কেট তৈরি করছি। তো মার্কেট তৈরি করার এক্সপিরিয়েন্সটা আমরা পেয়েছি। বলে না ওই যে
শার্ক ট্যাঙ্ক দেখে না তোমরা? তো শার্ক ট্যাঙ্কে একটা শব্দ বলে, খুবই গিমিকি ওয়ার্ড বলে, ক্যাটাগরি ক্রিয়েশন কিয়া হ্যায়। তো ওই এইটারই বাংলা চায়ের দোকানের ভাষা হচ্ছে ভাই আমরা ওই কাজটা আরো আগেই করছি। তো আমরা যেটা করতাম যে সফটওয়্যার বিক্রি করতে যখন যেতাম, ছোট মানুষ ছিলাম, চিকনা পাতলা, আর বাংলাদেশের সফটওয়্যার তখন কিন্তু হচ্ছে গার্মেন্টসগুলো একমাত্র জায়গা ছিল যেখানে আসলে সফটওয়্যার বেচে আসা যেত। তো প্রচুর গার্মেন্টসে মুভ করতাম, আমি এবং রিদওয়ান যাইতাম। তো আমাদেরকে পাত্তাই দিত না, মানে কোনোভাবে পাত্তাই দেওয়াতে পারতাম না। তো তখন অনেক দিন পরিশ্রম করার পরে আমরা বুঝলাম যে জায়গাটায় গ্যাপ দেখলাম যে বাংলাদেশের মানুষ আসলে সফটওয়্যারের ভ্যালুই জানে না। হ্যাঁ, সফটওয়্যার যে পয়সা দিয়ে কিনতে হয় এটাই তারা আসলে বিলিভ করে না। এবং সবসময় একটা অ্যাটিটিউড হচ্ছে একে কোনো মতে, ওই যে ইলেকট্রিশিয়ান থাকে না, ইলেকট্রিশিয়ানকে 2 পয়সা দিয়ে আমি একটা সার্ভিস নিয়ে নিব, ওই মাইন্ডসেট নিয়ে আসলে সমস্ত কোম্পানিগুলো নিয়ে বসে আছে। তো তখন আমি সফটওয়্যারের ব্র্যান্ডিংয়ের গ্যাপটা মিস করলাম। সো আমরা ঠিক করলাম যে উই নিড টু ব্র্যান্ড দিস ইন্ডাস্ট্রি, মানে সফটওয়্যারকে ভ্যালু বাড়াইতে হবে। আমি একটা কাজ 5 টাকায় করছি, এই কাজটাকে আমি 500 টাকায় যেন বিক্রি করতে পারি, তার জন্য আমার গ্যাপটা কোথায়? ব্র্যান্ডিংয়ে গ্যাপ। হ্যাঁ, সো আই নিড টু ব্র্যান্ড দ্যাট। এই অ্যাঙ্গেল থেকেই আমরা কি করলাম, একটু ব্র্যান্ডিং ফোকাস কাজে মানে আমরা মন দিলাম যে না, আমি বড় কাজ করতে হবে আমাকে, এই মাইন্ডসেট থেকে বেরোয় আসলাম। বিকজ আমরা তখন কেবল শুরু করছি, একটা বড় সফটওয়্যার বানাতে গেলে ক্যাশ ফ্লো ম্যানেজ করে সব কিছু রেডি করে ওইটাকে সাস্টেনেবল করতে আমার জীবন শেষ হয়ে যাবে। সেই জন্য আমরা যেটা করলাম, না, রাদার আমি যদি ছোট ছোট কাজ করি যেটার ইম্প্যাক্ট বেশি, যেটার ভ্যালু বেশি এবং তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মেনটেন্যান্সের ঝামেলা কম, সিকিউরিটি মানে যে কোনো ঝামেলা হওয়ার পসিবিলিটি কম, এই ধরনের গিমিকি জিনিসের দিকে টার্গেট করলাম। এবং এই কাজগুলো ছিল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে প্রচুর, মানে এরকম ক্যাম্পেইন রিলেটেড কাজ কারবার। লাইক ধরো ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই, যেমন ধরো ফর এক্সাম্পল লাক্স চ্যানেল আই সুপারস্টার। লাক্স চ্যানেল আই সুপারস্টার আগে কীভাবে হইতো, আগে সবাই ওরা টিভিতে অ্যাড দিত, যারা পার্টিসিপেন্ট তারা হচ্ছে কোনো একটা বুথ থাকতো, সেই বুথে যে রেজিস্ট্রেশন করে আসতো কাগজে কলমে। তো আমরা কী করতাম, এই ধরনের জিনিসগুলোকে আমরা অটোমেট করা শুরু করলাম, যে ঠিক আছে লেটস থ্রু এ ক্যাম্পেইন। সেই ক্যাম্পেইনটাতে কী হবে, অনলাইনে মানুষ রেজিস্ট্রেশন করতে পারবে, অনলাইনে ওখানেই নিজের ইন্টারভিউ দিতে পারবে, হ্যাঁ, ছবি টবি তুলে দিতে পারবে। সো একটা উদাহরণ দিলাম আর কি। তো এইগুলো যখন আমরা ইন্ট্রোডিউস করা শুরু করলাম, তারপরে ফেসবুক পপুলার হচ্ছিল, ফেসবুক অ্যাপ তখন বানানো যাইতো, সেখানে গেমস টেমস এগুলো বানানো যাইতো, ছোটো ছোটো গেমস, ছোটো ছোটো বিভিন্ন কুইজ কম্পিটিশান, এইগুলোর যে ইম্প্যাক্ট দেখা যাচ্ছে যে 1 লাখ মানুষ ওটার সাথে এঙ্গেজড। তখন যে ব্র্যান্ডগুলো তারা দেখতো, আরে টিভিতে তো আমি 1 লাখ মানুষকে এঙ্গেজ করতে পারি না, আর করলেও আমি সেটা ট্রান্সপারেন্সি পাই না, সো হোয়াই নট, এটা তো জোস একটা জায়গা। সো দ্যাটস হাউ উই ক্রিয়েটেড দ্য ক্যাটাগরি, যে একটা ডিজিটাল ল্যান্ডস্কেপ যেখানে আসলে সফটওয়্যার বেচার জন্য আমরা আসলে মার্কেটিংটা শুরু করি। ইটস নট দ্যাট যে আই ওয়ান্টেড টু স্টাবলিশ এ মার্কেটিং কোম্পানি, জাস্ট টু ক্রিয়েট দ্যাট ব্র্যান্ড ভ্যালু অফ সফটওয়্যারস, আমরা এসব করি। এবং এখনও অ্যানালাইজারের কোর যে টিমটা আছে আমাদের, যে মেইন, আমাদের আলটিমেট গোল থাকে সফটওয়্যার বেচে আসা। এবং আমরা যেটা করি, ধরো একটা ক্যাম্পেইন, ক্রিয়েটিভ ক্যাম্পেইন থ্রু করলাম, সেই ক্যাম্পেইনটাও টেকনোলজি ড্রিভেন হয়, যেটাকে এখন গিমিকি ভাষায় বলা হয় মার্ট টেক ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এইসব বহুত শব্দ পাবা আর কি, এগুলো মেইনলি স্টার্ট আপ ইকোসিস্টেমের লোকজন করে, মানে এইরকম নাম দিলে হয় কি একটু বেচতে সুবিধা হয়, যে আমি অনেক কিছু জানি, বাট আলটিমেটলি এগুলো হচ্ছে এই জিনিসগুলো আমরা অনেক আগেই জানি। হ্যাঁ, সো এই যে মার্ট টেক এখন আছে, ফিন টেক আছে, এড টেক আছে, এডু টেক আছে, শব্দগুলো আসছে, বাট দিজ ওয়ার অল ট্র্যাডিশনাল থিংস, জাস্ট এগুলোকে রিনেম করা হয়েছে। সো এই মার্ট টেক যেটাকে এখন বলা হয়, সেটা আমরা প্রপারলি অ্যাকচুয়ালি স্টার্ট করি বাংলাদেশে। এরপরে আমাদের পরে প্রচুর কোম্পানি আসছে, মার্কেট গ্রো হয়েছে। হ্যাঁ, সো আস্তে আস্তে এখন ইন্ডাস্ট্রিটা স্যাচুরেশনের দিকে চলে গেছে, মানে এখন প্রচুর এজেন্সিস, প্রচুর ক্রিয়েটিভ বাট তুমি যে প্রশ্নটা করছিলে যে না, মার্কেটিং কোম্পানি তৈরি করার জন্য না, সফটওয়্যার বেচার জন্য আসলে মার্কেটিং করা আর কি। ভাই, তাহলে মানে ভার্সিটিতে আপনার সিএসসি ছিল ব্যাকগ্রাউন্ড, আপনার প্রোগ্রামিংয়ের প্রতি এই প্যাশনটা কি আসলে ভার্সিটির পড়ার পরে, মানে সিএসসিতে চান্স পাওয়ার পরে কি আপনার হয়, নাকি একদম শুরু থেকেই প্রোগ্রামিংয়ের প্রতি একটা আলাদা প্যাশন আপনার ছিল? না, কোনো প্যাশন ছিল না। বেসিক্যালি একদম বিং অনেস্ট, আমি হচ্ছে ছোটোবেলায় আমাকে যখন একটা স্টেজ ছিল, ছোটোবেলায় আমাকে যখন কেউ জিজ্ঞেস করতো তুমি কী হবা, আমি বলতাম আমি ট্রাফিক পুলিশ হব, কারণ আমি দেখতাম আঙুল দিলে মানুষ গাড়ি চলে যায়, এটা ছিল আমার ফার্স্ট গোল। এরপরেই ছিল যে আমি হচ্ছে পাখিওয়ালা হব। এক এক সময় লাইফের এক এক পাখিওয়ালা, হ্যাঁ, কারণ আমি পশু পাখি খুব পছন্দ করতাম। তো আমার মা বাবা আমাকে পশু পাখি কিনে দিত না, হ্যাঁ, এগুলো অ্যালাউ করতো না। তো তখন আমি চিন্তা করলাম, তাহলে যদি পশু পাখিওয়ালা হওয়া যায় তাহলে তো এদের সাথে থাকা যাবে। সো এরকম হলো, এক পর্যায়ে মনে হলো যে আমি গ্রামে যে হচ্ছে চাষাবাদ করব, এইরকম আমার চেঞ্জ হয়েছে। তো যখন আমি ভার্সিটিতে পড়বো তখন হচ্ছে আমার টার্গেট ছিল, আমি কিন্তু এমন না যে কম্পিউটার ইঞ্জিনিয়ার হব, এরকম কোনো গোল আমার ছিল না। আমার ইচ্ছা ছিল যে আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো, এই জিনিসটা আমার মধ্যে ছিল, এটা ট্রু। আমি নর্মালি মানুষের আন্ডারে কাজ করতে অভ্যস্ত না, মানে আমার সাথে হয় না অনেক। তো সেজন্য আমার একটাই গোল ছিল, আমি এমন কিছু একটা করবো যেন আমি স্বাধীনভাবে কাজ করতে পারি, আমার নিজের ডিসিশন দেওয়ার ক্ষমতা থাকবে আর কি। তো বুয়েটে আমার উদ্দেশ্য ছিল, আমি তখন তো বুয়েটে ইলেকট্রিক্যাল 1 নাম্বার, তো আমিও অন্যান্য সকল স্টুডেন্টের মতো আমার ইচ্ছা ছিল যে ইলেকট্রিক্যালেই পড়বো। তো নাও
আই এম গ্রেটফুল টু গড যে আমি খুব ভালো রেজাল্ট করি নাই, যার কারণে আমি ইলেকট্রিক্যালে চান্স পাই নাই, অ্যান্ড আই এম ব্লেসড ফর দ্যাট। এবং সারপ্রাইজিংলি আমরা বুয়েটে ঢোকার পরে উইদিন 2 to 3 ইয়ার্সের মধ্যে কম্পিউটার সায়েন্স বিকেম নাম্বার 1। সো ইটস এ লাক, হ্যাঁ, অ্যান্ড থ্যাঙ্কস টু গড। মানে এটা ডেফিনেটলি, কারণ ইলেকট্রিক্যাল আমরা যখন যাই তখন ইলেকট্রিক্যাল মানে সুপ্রিম, হ্যাঁ, সবাই ইলেকট্রিক্যালে যাচ্ছে। তো সিএসসি শুরু করলো হচ্ছে 3rd ইয়ার, আমরা যখন 3rd ইয়ার তখন সিএসসি আস্তে আস্তে সামনে আসা শুরু করলো। সো এটাই হচ্ছে হিস্ট্রি আর কি। তো আমার কোনো এরকম কোনো প্ল্যান ছিল না যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারই হব, অনেক প্ল্যান করে করে আসছি, না, এসব কিছু না। আমি মূলত নিজের পেটের জন্য, নিজের এক্সিস্টেন্সের জন্য আমি পরবর্তীতে ফ্রিল্যান্সিং শুরু করি, এবং আমার একাডেমিক জায়গাতে আমি যা যা শিখছি তার মোটামুটি কিছুই আমার কাজে লাগে না এই জীবন। আই এম সরি টু সে, কিছুই কাজে লাগে না, অলমোস্ট কিছুই কাজে লাগে না। হ্যাঁ, আমার কাজে লেগেছে। আমার কোন জায়গাটায় কাজে লেগেছে আমি বলবো, সেটা হচ্ছে আমাকে যদি কেউ ইম্প্যাক্ট করে থাকে সেটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল, আমার কিছু টিচার, আর নটরডেম কলেজ হ্যাজ এ হিউজ ইম্প্যাক্ট, আই হ্যাভ টু এগ্রি। ভাই আপনারা যখন বলতেছিলেন যে আপনারা একটা স্পেসিফিক ক্যাটাগরি ক্রিয়েট করছেন, ওই সময় কিন্তু যেটা অনেকে হয়তো চিন্তাও করে নাই, আপনারা তখনও রানিং স্টুডেন্ট, মানে সেই স্টুডেন্ট থাকা অবস্থায় এইটাও তো বেশ ভীষণারই একটা চিন্তা যে আমি এরকম একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই, এটা আমি তৈরি করতে চাই। মানে এইটারই কোনো মানে এমন কোনো স্পেসিফিক পয়েন্ট ছিল কি না যে না আপনার মনে হলো যে না আমি এখনই এটা শুরু করতে চাই? কারণ অনেকে যেটা করে যে হয়তো ভার্সিটি শেষ করে পড়ালেখা কমপ্লিট করে তারপরে হয়তো সে একটা এরকম স্টেপ নিতে চায় যে এরকম, কারণ এটা তো একটা রিস্কি একটা ডিসিশন ছিল ওই সময়, কারণ সেটা ওটা ক্যাটাগরি এক্সিস্ট করে না। সো ওই সময় আসলে মানে আপনার কোন পয়েন্টে মনে হলো যে না আসলে এই রিস্কটা এখন নেওয়া যায় বা আমরা এরকম ট্রাই করতে পারি? মানে থাকে না যে একটা চিন্তা যে না এই চিন্তার উপরে বেস করে আমি আগাইলাম। এটা হচ্ছে কি, আমি ওই যে বললাম যে ইট ওয়াজ নট প্ল্যান্ড, ইট ওয়াজ আনপ্ল্যান্ড। সো প্রতিটা স্টেপেই আমাদেরকে আসলে শিখে শিখে যেতে হচ্ছিল আর কি। বাট গুড থিং ওয়াজ যে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই মার্কেটটা পৃথিবীর অন্যান্য দেশে মানে কাজ করছে মডেলটা, এবং মানে ডিজিটাল আলটিমেটলি মানুষ আসবেই ডিজিটালে। ডেইলি ফেসবুক ইউজার বাড়তেছিল, হ্যাঁ, মানুষ ফেসবুকের প্রতি অ্যাডিক্টেড হচ্ছিল। প্লাস হচ্ছে এখানে মূল যে জায়গাটা ছিল সেটা হচ্ছে বোথ ওয়ে কমিউনিকেশন ছিল। মার্কেটিং ইন্ডাস্ট্রিটা আমরা খুব মানে সারপ্রাইজিংলি আমরা ন্যাচারালি বুঝে গেছিলাম। মানে আমাদের মধ্যে হয়তো ছিল কিছুটা, যেমন আমি এখনও আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে এবারে প্রোগ্রামার, আমাকে যারা খুব ক্লোজলি চেনে তারা আমার কানে কানে এসে বলে যায় ভাই আপনি প্রোগ্রামার কিছু না, আপনি আসলে মার্কেটার। তো আমি হচ্ছে কি মানে গড গিফটেড ভাবে হয়তো কোনো একটা ব্যাপার ছিল। আমার যে ফ্রেন্ড ছিল রিদওয়ান, ওর মধ্যে একটা গড গিফটেড ভাবে সেলস ক্যাপাসিটি ছিল। সো এই কারণে আমাকে যখন কেউ কোশ্চেন করে যে এন্টারপ্রেনারশিপ কি আসলে স্কিল নাকি এটা কিছুটা ইনবিল্ড থাকে মানুষের মধ্যে, আমি আসলে এটা বলবো যে দুইটাই আসলে। স্কিল ডেফিনেটলি ইউনিট ফর এক্সিস্টেন্স, মানে টিকে থাকার জন্য তোমার স্কিল লাগবে, স্কিল গ্রো করা লাগবে, বাট সবাইকে দিয়ে এন্টারপ্রেনারশিপ হবে না আসলে। হ্যাঁ, মানে আমরা যেভাবে লেগে থেকে আসছি এই জায়গাটা বর্তমান সময় এই ধৈর্যটা এখন কেউ দেখায় না, রাইট? ঠিক আছে, এখন কেউ দেখায় না। এবং সবচেয়ে বড় কথা, অ্যানালাইজেন এখন কারেন্টলি 150 মেম্বারের কাছাকাছি একটা কোম্পানি। সো এবং 15 বছর হয়ে গেছে এই ইন্ডাস্ট্রিতে, মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, আমাদের পরে শুরু হয়ে বন্ধ হয়ে গেছে, বাট স্টিল উই আর ইন। সো এখন যদি অ্যানালাইজেশন বন্ধ হয়ে যায় তাও আমি বলবো উই আর সাকসেসফুল। অবশ্যই অবশ্যই এটার পিছনে হচ্ছে লেগে থাকার ব্যাপারটা আর কি। হ্যাঁ, তো এটাই আমি বলবো সবাইকে, একটু লেগে থাকতে হবে উইদাউট রেজিং এ সিঙ্গেল পেনি। রাইট, আমরা আজ পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট উঠাই নাই, আজ পর্যন্ত কোনো টাকা উঠাই নাই। আর স্টার্ট আপ কাকে বলে এটা আমি স্টার্ট আপ শব্দটার সাথে পরিচিত হই যখন আমার ফ্রেন্ড রিদওয়ান গোজাইন ফর্ম করে, তখন আমি প্রথম স্টার্ট আপ শব্দটার সাথে পরিচিত হই। তার আগে আমার কোনো ইন্টারেস্টই ছিল না। তো এরপরে তার যখন দেখলাম যে তার দিনের রাতের ঘুম হারাম হয়ে গেছে, যে ছেলেটা ধরেন পাবলিকলি অনেক নিজেকে আগে অনেক মজায় থাকতো, সে এখন মানে তাকে দেখাই যায় না, তার মানে বুঝতে পারতেছি তার রাতের ঘুম হয়তো হারাম হয়ে গেছে। তো এরকম জায়গায় আমি যেতে চাই না, আমার এত টাকার দরকার নেই। এটাই আমি বলবো, এখান থেকে কেউ লাইফ লেসনও নিতে পারে। আবার অনেকের ভিশন থাকতে পারে যে না, আই নিড টু গ্রো, আই নিড টু ক্রিয়েট এ বিগ কোম্পানি। আমি বলতেছি না যে স্টার্ট আপ মানেই খারাপ, বাট ইউ নিড টু লেগে থাকার যে ব্যাপারটা ওটা থাকতেই হবে, এবং সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে। এটা হচ্ছে আমার মূল কথা, অন্যের উপরে ডিপেন্ডেন্সিটা কমায় ফেলতে হবে অ্যাজ এ বিজনেসম্যান। ভাই আমরা এর আগেও একটা ফেসবুকে লাইভ করছিলাম, আপনার মনে আছে হয়তো, যে আমরা এই প্রোগ্রামারদের বিজনেস রিলেটেড নলেজ থাকাটা কতটা জরুরি বা আদৌ তাদের এই ব্যাপারে সচেতন থাকা উচিত কিনা, এই নিয়ে কিন্তু আমরা বেশ বিস্তারিত একটা আলোচনা করছিলাম। যেমন আমাদের অনেকেই মনে করে যে না আমরা টেকনিক্যালি মানে হার্ড স্কিল যেগুলো আছে সেগুলো শিখবো, দ্যাট ইজ এনাফ। কিন্তু এই কম্পিটিটিভ যেই বর্তমান যে সিচুয়েশন, এখানে কি মানে অনলি প্রোগ্রামিং নলেজ এনাফ কিনা? যেমন আপনারা একদম যখন স্টুডেন্ট ছিলেন তখন থেকেই এরকম চিন্তাগুলো করতেছেন, যেখানে মানে খুবই ভিশনারি কিছু চিন্তা আপনারা ওই সময় করছেন। তো আমাদের বর্তমান আমরা যদি ওই ফেজে আসবো, লার্ন উইথ সুমিত নিয়ে, লার্নারদের নিয়ে আমরা আসবো, বাট ডেফিনেটলি যারা প্রোগ্রামার তারা যেন এটা শুধু মনে না করে যে না আমি শুধু প্রোগ্রামিংই করে যাব, বিজনেস নিয়ে আমার কোনো কিছু জানার দরকার নেই। কারণ এন্ড অফ দ্য ডে আপনি প্রোগ্রামিং করতেছেন, কোনো না কোনো বিজনেসে তো ইম্প্যাক্ট ফেলতেছেন। সো বিজনেস নিয়ে তো আপনার জানার ডেফিনেটলি দরকার ভাই। সো ওই ব্যাপারে আমি প্রশ্ন আসবো, ওই ব্যাপারটা আমি জানতে চাবো আরও। তবে এইখানে আমার ভাই যে জিনিসটা জানা দরকার, যে আপনি অলরেডি একটা সাকসেসফুল কোম্পানি রান করতেছেন, খুবই নাইস স্মুথলি সব চলতেছে।
এখন হঠাৎ করে, যেমন তখন অলরেডি আপনি বিজনেস যে ওয়ার্ল্ডটা সেখানে আপনি যথেষ্ট পরিচিত, সবাই আপনাকে চেনে, কিন্তু টেক কমিউনিটির যারা লার্নার তখন তারা হয়তো সেইভাবে প্রোগ্রামার সুমিত সাহাকে চেনে না। বাট আপনি যখন লার্ন উইথ সুমিতের এই ইনিশিয়েটিভটা নিলেন, এরপরে ম্যাসিভ অ্যাকসেপ্টেন্সে আপনি অডিয়েন্সের কাছ থেকে পাইলেন, আপনার কেন ভাই ওই এত ব্যস্ততার মধ্যে মনে হইলো যে না আমার আসলে লার্ন উইথ সুমিত বা এরকম কোনো একটা কিছু করা দরকার, বা এইটা যে মানে সেক্টর অনেক সময় আপনার গালিও খাওয়া লাগতে পারে, সো এই রিস্কটা নিয়ে আপনি কেন আসলেন এখানে, কি দরকার ছিল? আচ্ছা, গালি আসলে সব জায়গাতেই মানুষ খায়। হ্যাঁ, আমি আজকে আসার সময়ও একজন গালি দিছে আমাকে। হ্যাঁ, আমি একজন মানে তৃতীয় লিঙ্গের একজন, উনি গাড়ি থামিয়ে আমার কাছে টাকা, তুমি তো দেখলে, তো ও কিন্তু একটা গালি দিয়ে চলে গেছে, তুমি খেয়াল করছো না, তো তুমি তো আমার সাথেই আসছো। তো এটা হয়। হ্যাঁ, এবং তুমি মনে করো না যে আমরা যারা এতদিন আমি ব্যাক এন্ডে মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, তো ওইখানে ক্লায়েন্টের এন্ডে আমাকে গালি দিচ্ছেন, আমি জানি। আমি যখনই একটা ক্লায়েন্টের সাথে থেকে বেরোচ্ছি, ও আমার সাথে মিষ্টি কথা বলে আমি বের হয়ে গেলে দূর একটা কিছু বলে দিছে গালি, সো এটা আমরা দেই। কিন্তু তো গালি আসলে ম্যাটার করে না, বাট ম্যাটারটা করে হচ্ছে ইম্প্যাক্ট। তো আমার কথা হচ্ছে যে আমি যখন স্টুডেন্ট লাইফে আমি টিউশনি করতাম, আমার মানে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা প্যাশন থাকে। তো টিউশনি করাতে আমার ভালো লাগতো, কারণ আমার কোনো স্টুডেন্টই এ প্লাসের নিচে পায় নাই আজ পর্যন্ত, আর আমি স্ট্যাটিস্টিক্স ভালো পড়াইতাম। তো যেটা হাসিন ভাইও কিছুদিন আগে একটা ইয়েতে বলছিল যে স্ট্যাটিস্টিক্স ভালো জানাটা জরুরি অ্যাজ এ প্রোগ্রামার, মানে এটা আমার জন্য অনেক অনেক কাজে লাগছে আমার জীবনে, প্রোগ্রামিং জীবনে। তো এই স্ট্যাটিস্টিক্স পড়াতে এটার প্রতি আমার একটা প্যাশন হলো। শুধু স্ট্যাটিস্টিক্স না, ফিজিক্সে ভালো ছিলাম, আমি ম্যাথে ভালো ছিলাম, প্রচুর স্টুডেন্ট পড়াইতাম, সানরাইজ ওমেগা এগুলোতে ক্লাস নেওয়া হয়েছে। সো তখন আমি দেখতাম স্টুডেন্টরা ম্যাসিভলি মানে আমাকে একদম আঁকড়ায় রাখতো যে ইউ আর ডিফারেন্ট, হ্যাঁ আপনার এক্সপ্লেনেশন ক্যাপাসিটি অনেক ভালো। এবং নট অনলি স্টুডেন্ট, আমি যখন ক্লায়েন্ট এন্ডে যেতাম দেখা যাচ্ছে যে একটা মানে কমপ্লেক্স জিনিস পুরো টিম গিয়ে বোঝাতে পারতেছে না, আমি গিয়ে খুব ইজিলি বুঝাই দিয়ে আসছি। সো এই কনফিডেন্সটা আমার ছিল। আমি বলবো যতটা কনফিডেন্স আমার প্রোগ্রামিং অ্যাজ এ কোডার আছে, তার থেকে বেশি কনফিডেন্স আছে একটা মানুষকে জিনিস বুঝাই দেওয়ার ব্যাপারে। সো এই প্যাশনটা আমার মধ্যে ছিল আসলে। সো এটা সামহাও কোনো না কোনো সময় এক্সপ্লোর করবেই। তো অ্যানালাইজেশন তৈরি করতে গিয়ে যেহেতু বললাম ক্যাটাগরি ক্রিয়েশন ইজ নট ইজি, সো এই কাজ করতে গিয়ে আমাদেরকে প্রচুর স্ট্রাগল করা লাগছে। সো আমি সেই সময়টা পাই নাই, ওই জিনিসটা এক্সপ্লোর করার টাইম পাই নাই। যখন এটা স্যাচুরেশনে আসছে, যখন আমি সব কিছু সেটেল করতে পারছি, তারপরে আমার ভিতরের ওই যে ফুলিঙ্গ ওটা বের হয়ে আসবেই। তো সেই অ্যাঙ্গেল থেকেই আমি হয়তো শুরু করছি। আমি কোনো প্ল্যান করে কিছু না, নেভার যে আমি আচ্ছা বড় এডটেক কোম্পানি বানাবো এরকম, ইনফ্যাক্ট এখনও বানাই নাই আমি কোনো কিছু। আমি এটা এনজয় করি, তাই করি আর কি। তো সেই অ্যাঙ্গেল থেকেই লার্ন উইথ সুমিত তৈরি করা, আর কোনো কিছুই না। আর একটা জিনিস আমার ব্যাক অফ মাইন্ডে ছিল, সেটা হচ্ছে আমি যখন বুয়েটে একজন স্যারের সাথে, আমি নাম বলবো না, আমি বুয়েট থেকে পাশ করার পর অনেক দিন পরে আমি গেছিলাম বুয়েটে একটা কনসালটেন্সি প্রজেক্ট অ্যানালাইজনে। তো সেই স্যারের সাথে আমার লিফটে দেখা হয়েছে। উনি আমার অ্যাডভাইজারও ছিল মানে বুয়েটে। তো আমাকে পছন্দ করতো না একদম। তো কিন্তু সে পরবর্তীতে জানছে যে এই ছেলের কি দিয়ে কিছু হবে না, এটা আমাকে উনি বলছিল। কিন্তু পরে যখন আমার সাথে, আমি যখন ওনাকে কনসালটেন্সি ফি দিয়ে আমার কোম্পানিতে নিছি, দ্যাট ওয়াজ মাই অ্যাচিভমেন্ট। তো ওই দিনকে লিফটের মধ্যে স্যার বলতেছিল, করলা সব কিছুই করলা, অনেক বড় কোম্পানি করছো, হ্যান ত্যান বিজনেস করছো, দেশ কি পাইলো? দেশ তো কিছু পাইলো না, তো দেশকে কি দিলা যে এই করছো? হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে আমার মনে হয়েছিল যে কিছু করি আর কি, কিছু করা উচিত, স্যার আপনার কথাটার উত্তর দেবো আর কি। তো ওই জায়গাটা থেকেই আমার মনে হয়েছে যে কিছু ইম্প্যাক্ট করা দরকার, বিকজ আমি অ্যানালাইজেশন এজ এ মার্কেটিং এজেন্সি ব্যাক এন্ডে কাজ করছিলাম, আমার ইম্প্যাক্ট কেউ দেখতে পারতেছিল না। ডেফিনেটলি ইট হ্যাজ অ্যান ইনডিরেক্ট ইম্প্যাক্ট টু দ্য সোসাইটি। আমি আমার 100 জন মানুষ কাজ করলে তার 100টা ফ্যামিলি এটার আন্ডারে কাজ করতেছে, ডিপেন্ডেন্ট আছে, তারা স্যালারি নিচ্ছে, তাদের ফ্যামিলি চলছে, ইটস অ্যান ইম্প্যাক্ট অলসো। কিন্তু আরও বিগার অ্যাঙ্গেল থেকে ইম্প্যাক্ট আসলে লার্ন উইথ সুমিত করছে, এটা আমি মানে মানি আর কি। ভাই এটা তো ডেফিনেটলি, এটাতে কোনো সন্দেহ হয় না। এবং বাংলাদেশের প্রোগ্রামার যারা লার্নার, তাদের কাছে লার্ন উইথ সুমিত এটা শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম না, আমি মনে করি এটা একটা ইমোশনের নাম, ডেফিনেটলি একটা ইমোশনের নাম। এবং ওইখানে যেরকম 100টা ফ্যামিলির লাইফে আপনি ইম্প্যাক্ট ফেলতেছেন, এখানে কিন্তু মানে হাজার হাজার ফ্যামিলির লাইফে আপনি ইম্প্যাক্ট ফেলতেছেন। এটা খুবই মানে আনবিলিভেবল একটা ব্যাপার। এখন এই জার্নিটাও তো ভাই খুব বেশি স্মুথ ছিল বলে আমার মনে হয় না। এবং তার চেয়েও আরেকটা বড় কথা, আপনি প্রত্যেকটাতে বলতেছেন ধরেন আপনার প্ল্যান ছিল না, আনপ্ল্যান সব কিছুটা তো প্ল্যান্ড এক্সিকিউট কীভাবে হয়? আমাদের এই সিক্রেটটা আগে বলেন যে সবই আনপ্ল্যান, তারপরেও তো প্ল্যান্ড এক্সিকিউশন কিভাবে হইলো? না, এটা আসলে মানে মানুষ বিশ্বাস করে না, কারণ ভাই করার মতো তো না। কারণটা হচ্ছে কি, মানুষ তো শুধু সাকসেসটুকু দেখতে পারে, কিন্তু এটার পিছনে স্ট্রাগলটা তো দেখতে পারে না, বা ফেইলিউরগুলো তো কেউ প্রচার করে না। হ্যাঁ, তো এই কারণে হয়তো মানুষ মনে করে যে যা করতেছে তাই তো মানে কাজ হচ্ছে, কিন্তু আসলে আমারও প্রচুর ফেইল্ড মানে ইনিশিয়েটিভ আছে, অ্যানালাইজেনে আছে, সমস্ত প্রোডাক্ট ক্লিক করছে তা না, আমরা অনেক জায়গাতে ফেল করছি, ট্রু। সো লার্ন উইথ সুমিত যে খুব বড় কোনো একটা মানে আমি যদি সাকসেসফুলি হইতাম তাহলে তো হয়তো একটা বড় এডটেক কোম্পানি হয়ে যেত বাইজুর মতো, সেটা তো করতে পারি নাই। সো সেই জায়গাটা থেকে আমি বিলিভ করি যে দেখো মানে সাকসেস ফেইলুর আসলে ব্লেন্ডেড থাকে, এবং একটা মানুষের জীবনে 95% ফেইলুর থাকবে, 5% সাকসেস থাকবে, এটাই নর্মাল। ওই 5% সাকসেসটা সোশ্যাল মিডিয়ার কারণে অনেক বেশি
প্রচার হয়। সো মানুষ আসলে ওইটুকুর উপরেই ভ্যালু দেয়। যেমন ধরো তুমি জেএস বাংলাদেশ থেকে যে কোর্সগুলো আনো বা ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে যে কোর্সগুলো আসে, তো সেগুলোতে তো স্টুডেন্ট হয়, নাম্বার অফ স্টুডেন্টস মোটামুটি পাবলিক থাকে, সবাই জানে, এবং পাবলিক করতে হয় বিকজ সেটাও একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। নাম্বার অফ স্টুডেন্টস না দেখালে কেমনি কি, তো এটা দিয়ে মানুষ সিম্পলি গুণ করে দেখে এত টাকা, কিন্তু এটার পিছনে যে স্ট্রাগল, এটার পিছনে যেই ইনস্ট্রাক্টররা কাজ করছে তাদের স্যালারিজ, তারপরে হচ্ছে 24/7 তারা সাপোর্ট দিচ্ছে সেই জিনিসটা, আর তারপরে এই যে কোর্সগুলো যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মের পিছনে খরচ আছে, ভিডিওগুলো স্ট্রিমিং করা হচ্ছে, সেটার একটা ম্যাসিভ কস্ট আছে। আবার ভিডিও যদি সিকিউরলি না করো তাহলে ওনারাই আবার চুরি করে নিয়ে চলে যাবে। সো এই এত কিছুর মধ্যে আসলে একটা এডটেক কিন্তু আসলে কোনোটাই প্রফিটেবল না। দে আর স্ট্রাগলিং, দে আর সাফারিং। স্টিল তারা এটা কেন করতেছে? বিকজ তাদের একটা ভিশন হচ্ছে যে উই আর ডুইং সামথিং যেটা সামনের দিনে প্রোগ্রামার তৈরি করবে, সামনের দিনে কিছু রিসোর্স তৈরি করবে, যারা হচ্ছে আলটিমেটলি মার্কেটটা ডেভেলপ করবে, সেই মার্কেটের অংশ হিসাবে আমরাও কিছু পাবো। দ্যাটস দ্য বিগার পিকচার। তো এইভাবে কেউ চিন্তা করে না আর কি, ঠিক আছে? তো মানুষ এখন শুধু হিংসা করে, মানে আমি কোনো একটা সাকসেস শেয়ার করলে এটা হিংসা হবে, এইটার অ্যাঙ্গেল থেকেই আমি কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আঙুর ফল বাংলাদেশের জাতীয় ফল হওয়া উচিত ছিল। তো সেটার নিচে সারপ্রাইজিং একটা কমেন্ট আসছিল, তাতে আমার বাংলাদেশের মানুষের মাইন্ডসেট বোঝা শেষ। আঙুর তো কেমনে জাতীয় ফল হয়? আঙুর তো খুবই এক্সপেন্সিভ ফ্রুট। আমার ওই স্ট্যাটাসের মিনিংই বুঝে নাই। আঙুর ফল টক হচ্ছে মেইন কথা, কিন্তু তারা ওইটা না বুঝে তারা বলতেছে আমি খুব পয়সাওয়ালা লোক, এ কারণে আমি বলতেছি আঙুর জাতীয় ফল। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আসলে টার্গেটই নিছি আমি, যে আমি উইদিন ফিউ ইয়ার্স, মানে যেহেতু আমার লাইফই ফেসবুক কেন্দ্রিক, আমার অ্যানালাইজেন ব্যবসাই করে ফেসবুক মার্কেটিং দিয়ে, যার কারণে আমি ফেসবুক থেকে বের হয়ে আসতে পারি না। লার্ন উইথ সুমিতের একটা মার্কেটিং ক্ষেত্র হচ্ছে ফেসবুক, মানুষ ওখান থেকে মানুষদেরকে কানেক্ট করে। সো চাইলেই বের হয়ে যাওয়া যাচ্ছে না, বাট আমি আসলে নিজেকে খুবই হ্যাপি মনে করতাম ইফ আই কুড গেট রিড অফ ফেসবুক আর কি। এবং আমি সবচেয়ে খুশি হতাম যে ফেসবুক যদি মাসে অ্যাটলিস্ট 5 টাকা সাবস্ক্রিপশন ফি দিত, তাহলে বাংলাদেশের অ্যাকচুয়াল পিকচার বের হয়ে আসতো। না, টোটালি অ্যাগ্রিড ভাই। এবং ফেসবুকের সবচেয়ে বড় সমস্যাটা হইতেছে কি, যে ধরেন আমি খুবই মানে আমার সিচুয়েশন, আমার লাইফ যেমনই থাকে, আমি খুব মানে স্ট্রং একটা কমেন্ট করে বসলাম, কারো মানে ব্যাকগ্রাউন্ড না যায় না, পুরো সিচুয়েশন না যায় না, এবং মানে আমরা হয়তো চিন্তাই করি না যে সোশ্যাল মিডিয়াতে আমার যে অ্যাক্টিভিটি, এটাও কিন্তু আমার মানে অল ওভার আমার পার্সোনাল ইমেজ ক্রিয়েট করতে অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখে। অনেকে আমাকে সারা জীবন দেখবে না, আমার এই অ্যাক্টিভিটিগুলো দেখেই কিন্তু ভাই আমাকে জাজ করে। আমি নিজেই সেটা করি। আমার লার্ন উইথ সুমিতে 2-1 জন যাদেরকে আমি নিয়ে আসি, হ্যাঁ, প্রচুর স্টুডেন্ট আমাদেরকে নক দেয়, বাট আমরা কিন্তু অ্যাক্টিভিটিস ফলো করি, এবং অ্যাক্টিভিটিসে আমি কোনো রকমের এরকম কিছু দেখলে আমরা আসলে অ্যাভয়েড করে যাই। সেম গোজ ফর অ্যানালাইজেশন। এক্স্যাক্টলি ভাই। এবং আমার যেটা মনে হয় যে ইদানিং আমাদের কাছে আসলে ধরেন যে কোনো কাজের অ্যাকশনের ব্যাপারে আমরা মনে করি একটা স্ট্যাটাস দিয়ে অনেক একটা ফেক মেন্টাল শান্তি পাই, যে না আমি তো দেশের জন্য কথা বলতেছি, না আমি তো এই, না, এটা আসলে দেশের জন্য কথা খুবই কম মানুষ বলে, মানুষ ফ্রাস্ট্রেশন থেকে বলে। এক্স্যাক্টলি। আমি কিছু না পেলে সেটার ক্ষোভটা আমরা ঝেড়ে দেই হচ্ছে এক্স্যাক্টলি সোশ্যাল মিডিয়াতে। এক্স্যাক্টলি ভাই। এখন আমি অ্যানালাইজ নিয়ে আরেকটা কোশ্চেন করবো, আরেকটা জিনিস আমার জানার খুবই ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে আপনার ডেজিগনেশন রেইন মেকার, মানে ওয়াই রেইন মেকার? রেইন মেকার শুনলে ধরো তুমি বেসিক ইংরেজি জানো, তোমার প্রথম কি মনে হবে রেইন মেকার শুনে? আমি সেটাই শুনতে চাই তোমার কাছে। বৃষ্টি ঝরাইতেছে, যে বৃষ্টি নামাচ্ছে, বৃষ্টি কি? যেমন এখন যে গরম, আমি এখনই যে পারফেক্ট সময় টু এক্সপ্লেইন ভাই প্লিজ, ভাই কিছু একটা করেন, যে গরম, হ্যাঁ, যে গরম বৃষ্টিটা নামান। সো দ্যাটস মাই রোল। হ্যাঁ, যে কোম্পানি ভাই খাদে পড়ে গেছে ভাই, হ্যাঁ আমাদের চলতেছে না ভাই, আই নিড ইউ। সো দ্যাটস দ্য আলটিমেট ফল ব্যাক, যে ভাই আপনাকে বাঁচাইতে হবে। সো দ্যাটস দ্য রেইন দ্যাট আই মেক। পারফেক্ট ভাই, মানে এটা খুবই নাইস একটা ডেজিগনেশন, এবং এটা যখন দেখতেছিলাম খুবই খুবই জোস একটা ডেজিগনেশন, যে এরকমও হইতে পারে। এবং অ্যাকচুয়ালি আপনি অ্যাজ এ কো-ফাউন্ডার হিসেবে কিন্তু এটাই আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ বোধহয় ছিল। এক্স্যাক্টলি। এবং আমার অ্যানালাইসিসে বাকিদের ডেজিগনেশন কিন্তু সবই ম্যাক্সিমাম অন্যরকম, বেশ সুপার হিরো। সো আই এম দ্য অনলি ওয়ান যে কোনো সুপার হিরো না, বিকজ অ্যাজ এ পার্সন আই এম নট এ সুপার হিরো ফ্রিক। নো, সুপার হিরো মেকার আমার কথা হচ্ছে তারা, কারণ আমার কোম্পানিতে আরো মানুষ আছে, তারা সুপার হিরো পছন্দ করে। যেমন এখন কিছুটা ব্লেন্ডেড হয়েছে, মানে এখন 150 মানুষ 150 সুপার হিরো তো নাই, এখন কই থেকে নিয়ে আসবে? তো এখন সাকিব খান নিচ্ছে, হ্যাঁ, তারপরে এখন শাহরুখ খান নিচ্ছে, তো এখন ওগুলো চলে আসতেছে আর কি। জায়েদ খান বাকি আছে, তো এই ধরনের ডেজিগনেশন এখন নিচ্ছে। জায়েদ খান কি ভাই ডিগবাজিতে চলে আসতে পারে নাকি যে কোনো সময়? চলে আসতে পারে, মানে আমি মোস্ট ওয়েলকাম করবো তাকে আর কি। বিকজ আমার কথা হচ্ছে যে দেখো, আমি অ্যাজ এ পার্সন, আমি যখন আমি টিভি দেখি, যখন আমি টিভির সামনে তো এখন খুব কম মানুষই বসে, ধরলাম মুভি দেখতে বসছি, আমি কখনোই স্যাড স্টোরি দেখি না। আচ্ছা। বা যেখানে হাসি নাই, আমি মূলত কমেডি দেখি।
কমেডি, সোজা কথা আমি কমেডি। কারণ জীবনের এত স্ট্রাগল শেষ করে এসে আমি আবার আয়োজন করে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ফি দিয়ে বা অন্য একটা কিছু দিয়ে আমি হচ্ছে একটা দুঃখজনক বা এমন একটা মুভি দেখবো যেটা সুপার কমপ্লেক্স, যেটার কাহিনী বুঝতে গেলে আমাকে দাবা খেলার মতো মাইন্ডসেট নিয়ে বসতে হবে। আই এম নট ইনটু দ্যাট। আমি আধা ঘন্টা 1 ঘন্টা যে সময়টা দিব আমি সুন্দর করে হাসবো, চিৎকার করে হাসি আমি বেরোয় চলে যাবো, লাইক হেরাফেরি। মুভিজ শুড বি লাইক দ্যাট। জাহিদ খানকে দেখে আমার এই শান্তিটা লাগে অনেক সময়। আমার দিনে সারাদিন প্রচুর মেজাজ খারাপ, ডিগবাজিটা দেখে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেছি। সো দ্যাটস দ্য ক্রেডিট দ্যাট আই শুড গিভ, দ্যাটস দ্য পজিটিভ থিং দ্যাট আই শুড সে। ডেফিনেটলি তার অনেক কিছু নেগেটিভ আমরা বের করতে পারবো, বাট আমি ওই পজিটিভটুকু নিয়ে ভাই খুশি। এবং সে তো এন্টারটেনার, সে এন্টারটেনমেন্ট আমি নিলাম না, নেগেটিভটুকু আমি বাদ দিয়ে দিলাম। ভাই এখন আমরা যদি একটু আপনার রেসপন্সিবিলিটিসগুলো দেখি, ধরেন অ্যানালাইজেনে আপনার বিশাল একটা দায়িত্ব আছে, আপনি লার্ন উইথ সুমিতে আপনার বিশাল এখানে কর্মযোগ্য, এখানেও আছে, ওখানেও প্রচুর ব্যস্ততা। আরিয়া বিশাল বড় একটা রেসপন্সিবিলিটির জায়গা, সবচেয়ে বড় এখন সবচেয়ে বড় রেসপন্সিবিলিটির জায়গা। এই এত কিছু আসলে আপনি কিভাবে ম্যানেজ করেন, মানে কিভাবে ম্যানেজ করা পসিবল? এবং সেইগুলো ম্যানেজ করে এখানে এসে হাসতেছেনও আপনি, আপনারা দেখলে বোঝার কোনো উপায় নাই যে এই অ্যামাউন্ট অফ প্রেশার আপনার উপর দিয়ে আছে। সো এই সব কিছু আপনি কিভাবে ম্যানেজ করেন? আমি মনে করি এটা ম্যানেজ করতে আমি পারি বিকজ আমি ঘুমাই না আসলে। আমার কাছে মনে হয় আমার কাছে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় আমি মোটামুটি পাই। সো দ্যাটস দ্য থিং, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল রিজন। আর আরেকটা হচ্ছে ভাই, দেয়ালে যখন পিঠ থেকে যায়, আই ওয়াজ অলওয়েজ ইন টু এ স্টেট ইন মাই লাইফ, হোল মাই এন্টায়ার লাইফ, যে আই ওয়াজ অলওয়েজ অ্যাট দ্য এজ, মানে সবসময় ছাদের ধারে দাঁড়ায় আছি আমি। হ্যাঁ, সো আমাকে এদিকে পা ফেলার কোনো অপশনই নাই, সো আই হ্যাভ টু ম্যানেজ। হ্যাঁ, সো দ্যাটস দ্য থিং, আমি মনে করি এভাবেই হচ্ছে। এবং নর্মালি প্রচুর স্ট্রাগল করেই আসা, প্রচুর মানে, এবং এখনও স্টিল স্ট্রাগলিং। সবাই মনে করে আসলে যে আমি মুখে হাসি দেখতে মানে থাকে সবসময়, বাট মুখে হাসি থাকলেই যে ভিতরে সব কিছু হাসি আছে তা কিন্তু না মানুষের জীবনে। সো আমি চেষ্টা করি যে আমাকে দেখে যেন আরেকটা মানুষ ফ্রাস্ট্রেটেড না হয়, বরং আরও হোপ পায়, এত কিছু ম্যানেজ করেও টিকে থাকা যায়, তার মানে আমি পারবো। হ্যাঁ, লেটস মানে কি বলবো, ডিসক্লোজ দ্যাট মেসেজ। এবং এটা কিন্তু টোটালি ট্রু ভাই। ইভেন আপনি মানে আপনার সাথেও আমার অনেক বছরই এখন হলো পরিচয়। মানে তোমার যে প্রশ্নটার উত্তর মানে শেষ করি, যে ম্যানেজ আসলে ভাই বিশ্বাস করো আমি আসলে জানি না আমি কিভাবে ম্যানেজ হয়ে যায়, মানে এটার কোনো লজিক্যাল আমি তোমাকে রিটেন দিতে পারবো না। যে আমি, অনেকে বলে আমি সকাল 8টার সময় ঘুম থেকে উঠিলাম, ব্রাশ করিলাম, এরকম ভাবে আমার কোনো ভাই রুটিন নাই। আমার অ্যাবসোলুটলি আউট অফ রুটিন একটা পার্সন। দ্যাটস ওয়াই আই উড ডেফিনেটলি সাজেস্ট দ্য ইয়াং জেনারেশন নট টু ফলো মি, মাই লাইফস্টাইল অর সামথিং লাইক দ্যাট। এটা অন্য কোনো একজন ডেফিনেটলি আই উড নট সাজেস্ট কারোর লাইফ এরকম হোক। আমি হয়তো পার পেয়ে যাচ্ছি, সবাই যে পার পাবে বা সবার লাইফ এরকম হবে তা তো না। হ্যাঁ, আমি নিজেও তো ভাই খুবই অবাক হয়েছিলাম আপনারা যখন ডেপ কনফের ওই যে টোটাল গ্রাফিক্সের নাম্বার আমাকে বলছিলেন, আমার তো মানে অদ্ভুত লাগছে। হ্যাঁ, 900 গ্রাফিক্স গেছিল, 900 গ্রাফিক্স গেছিল, এবং আপনাদের টিম মেম্বার মোটামুটি আমি নিজে হাতে এবং আমার আকাশ স্যার দুজন আছে, তো আমরাই মোটামুটি সবকিছু করতাম। আনবিলিভেবল এফোর্ট কিন্তু এটা ছিল। এবং এটা আমি খুব প্রাউডলি বলতেছি, অ্যানালাইজেন মানে একটা বিশাল এজেন্সি, অ্যানালাইজেরও এই 900 গ্রাফিক্স করতে আসলে 3 থেকে 4 মাস লাগবে। রাইট, বিকজ ওইখানে আইডিয়া মানে ওখানে কিছু প্রসেস আছে, সেই প্রসেস দিয়ে যেতে হয়। লাইক আমার ফিডব্যাক সাইকেল আছে, না এটা এরকম না একটু এরকম, আমাদের এই প্যারা নাই, আমাদের একবারে যেটা হবে ওটাই আমরা দিয়ে দিই, অ্যান্ড দ্যাটস, এবং ওটা সবসময় ন্যাচারাল হয়। হ্যাঁ, সো আমরা ওইটাতেই বিশ্বাসী, কারণ আমরা জানি আমাদের কন্টেন্ট, আমার মেইন লার্ন উইথ সুমিতের মেইন ভ্যালুটাই হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন ক্যাপাসিটি। হ্যাঁ, আমি একটা থাম্বনেল দেই হচ্ছে বিকজ ওইটা না দিলে মানুষ ক্লিক করে না, দ্যাটস ওয়াই ওটাকে মানুষটা যেন ভিডিওটা ল্যান্ড করে, এই জন্যই এইটুকু করা। সেটার জন্য আমি খুব বেশি এফোর্ট দিই না। রাইট ভাই, আমরা পার্সোনাল লাইফ নিয়ে আরেকটু জানতে চাইতেছিলাম। যেমন ধরেন আপনার যখন কোর্সের প্রমোশনটা চলো, লাস্ট যে কোর্সটা, ওইখানে আপনার একদম শেষের দিকে বলতেছিলেন যে ট্রেন ছাইরা দিতেছে, ঠিক আছে, ট্রেনে ওঠার লাস্ট সময়, মানে আপনার লাইফ থেকে কি আসলে ভাই এমন কোনো কিছু আসলে ওই ট্রেনের মতো ছুটে গেছে যেটা নিয়ে আপনি স্টিল রিগ্রেট ফিল করেন সামহাও? না, আমি তো বললামই আমার লাইফে সবসময় ট্রেন ছুটে যায়। আমি আই ওয়াজ অলওয়েজ হচ্ছে ওই যে এজে থাকার কথা বললাম না, ট্রেন ছেড়ে দিচ্ছে দৌড়ায় ওঠা, মানে এইটাই আমার লাইফ। ট্রাস্ট মি, ট্রেন ছেড়ে দিচ্ছে প্রচণ্ড জোরে দিচ্ছে, আমি ভীষণ জোরে দৌড়ায় ঘেমে টেমে আমি ট্রেনের মধ্যে উঠছি। দ্যাট ইজ মাই লাইফ। মানে কোনো কিছু মিস হয় নাই তো? মিস তো অসংখ্য হয়েছে, বাট ডেফিনেট যেটুকু আছে আমার জীবনে আই এম হ্যাপি আর কি। আমার কোনো এটা নিয়ে কোনো আমার অনুশোচনা নাই আর কি। রাইট, এটা আমিও মনে করি ভাই যে খুব যা গেছে ভালোর জন্য গেছে, একদম এটা ফিল করা উচিত। আপনি যদি যেটা চলে গেছে বা যেটা হয় নাই, যেটা প্ল্যান মতো, ইনফ্যাক্ট সামনে যেটা যাবে সেটাও ভালোর জন্যই যাবে। মানে আমি যদি ওই জায়গায় স্টাক হয়ে থাকি তাহলে তো আমি কোনোদিনই প্রোগ্রেস করতে পারবো না। সো নতুন কোনো কিছু ধরার জন্য আমার ছাড়ার হ্যাবিটটাও থাকতে হবে। এক্স্যাক্টলি। আর সবচেয়ে বড় কথা, ওয়েন ইউ আর মানে ফাদার, যখন তুমি একজন মা, একটা ছেলে, হ্যাঁ, সে যখন ছেলে থেকে যখন সে বাবা হবে, রাইট, তখন আসলে তার 90% প্রোডাক্টিভিটি লুজ করবে সে, ঠিক আছে, কাজের প্রোডাক্টিভিটি লুজ করবে। সো এটা আমার একটা সাজেশন থাকবে টু এভরিওয়ান, যে ডোন্ট
কনসিডার লাইফ অ্যাজ এ পিস অফ কেক, বিকজ যখনই তুমি বিয়ে করবা সবাই মানে নদীর এপার করে ছাইয়া নিঃশ্বাস একটা কথা আমি বারবারই বলি। তো যে বিয়ে করে নাই সে মনে করে ইস যদি বিয়ে করতে পারতাম, কি খুশিতে আছে। আর যে বিয়ে করছে সে মনে করে যে যদি আমি বাঁচতে পারতাম। ঠিক আছে, তো এখন এরকম একটা ব্যাপার, মানুষের জীবনটাই এরকম। সো এটা সবাইকে বিলিভ করতে হবে, মন থেকে বিশ্বাস করতে হবে। আপনি যদি মিথ্যা কথা না বলেন তাহলে আপনি বিয়ে করার পরে প্রোডাক্টিভিটি লুজ করেন নাই, মিথ্যা কথা, অ্যাবসলিউটলি মিথ্যা কথা। হোপফুলি ভাই আমাদের ওয়াইফরা দেখতেছে না এই পডকাস্ট, দেখলে সত্যি কথা শুনতে তো সমস্যা হওয়ার কথা না। রাইট রাইট, বিকজ আই অলসো ওয়েলকাম দেয়ার ট্রুথ। রাইট, আমি তো তাদের ট্রুথ আটকাই দিচ্ছি না। বুঝতে পারছি ভাই। এখন মানে এই জায়গাটাতেই ধরেন আমরা আপনাকে কিন্তু শুধুমাত্র যে ধরেন মানে সফল এন্টারপ্রেনার বা প্রোগ্রামার, এর বাইরে আমার কাছে যেটা মনে হয় আপনি খুব ভালো একজন ডিজাইনার। মানে আপনাদের এই যে লার্ন উইথ সুমিতের যে ভাই ইটা যেটা আছে, ওই যে ভিএস কোডের যেই থিমটা আছে, যেই থিমটা আমি নিজেও ইউজ করি এবং আমার পরিচিত অনেকে ইউজ করে, ইভেন বোধ হয় এখন 100K প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশনস আছে ওই। হ্যাঁ, এবং এটা ওয়ার্ল্ডের টপ রেটেড মানে টপ রেটেড। মানে তুমি যদি ভিএস কোড মার্কেট প্লেসে যে রেটিং দিয়ে সর্ট করো তাহলে এটা সবার উপরে যাবে, ম্যাটেরিয়ালের উপরেও যাবে। তাহলে এই আপনার মানে ডিজাইন, এইটার ডিজাইন আইডিয়া ভাই, এটার হোল আইডিয়া আসলে কি? আমার কালার সেন্সটা ভালো, আমি কালার সেন্সটা খুব ভালো, আমার কালার সেন্স ভালো এবং ডিজাইনের মূল জিনিস এটা। আর একটা ব্যাপার হচ্ছে সিম্পলিসিটি। সিম্পলিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ডিজাইন। আর আমি যেহেতু দীর্ঘদিন ধরে আসলে অ্যানালাইজনে কাজ করতেছি, আমি প্রচুর মানে কমিউনিকেশন স্কিলটা মানে গড আমাকে দিছে। সো একটা জিনিস কিভাবে মানুষের সামনে প্রেজেন্ট করলে ওটা তার জন্য রিডেবল হবে, তার জন্য ইজি টু রিড হবে, তাকে ক্যাচ করবে, এটা কিছুটা ন্যাচারালি চলে আসছে আমার মধ্যে। আপনার ভিএস কোডের ফন্টটাও তো বোধহয় কাস্টমাইজড। হ্যাঁ, আমার একটা ফন্ট আমি ইউজ করি, ওটাও বানানো আমার, ওটা LWS ফন্ট, কিন্তু আমরা পাবলিক করি নাই। যেটা আমি শুধুমাত্র রেকর্ড করি, ওটা শুধু আমার কাছেই আছে। আর এমনিতে আর কোনো ফন্ট আমরা পাবলিকলি ছাড়ি নাই, এটাই হচ্ছে কথা। আচ্ছা ভাই, এখন ধরেন লার্ন উইথ সুমিত নিয়ে যখন আপনারা কাজ করতেছেন, আপনারা ইনিশিয়ালি মানে যথেষ্ট ফ্রি কন্টেন্ট, একদম কোয়ালিটি সম্পন্ন ফ্রি কন্টেন্ট আপনারা প্রোভাইড করছেন, 99% ফ্রি কন্টেন্ট, এবং পরবর্তীতে আসলে পেইড কন্টেন্টের দিকেও মানে আপনারা গেছেন। এবং এইটার নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি আছে এবং এটা নিয়ে আপনার অনেক ভিউজ জানার আমার ইচ্ছা আছে আর কি। ধরেন ইন জেনারেল পেইড কন্টেন্টে আপনি কিভাবে দেখেন, বা কন্টেন্ট কি ভাই ফ্রি হওয়া উচিত? মানে এডুকেশনাল কন্টেন্টের কি কোনো আসলে প্রাইস ট্যাগ থাকা উচিত? কন্টেন্ট ভালো হওয়া উচিত, কন্টেন্ট ভালো হওয়া উচিত, কন্টেন্ট ভালো হওয়া উচিত। এরপরে সেকেন্ড আসবে এটা পেইড না ফ্রি। হ্যাঁ, তো আমি কন্টেন্ট মানে ভালো হোক মন্দ হোক সেটার থেকে যদি পেইড নাকি ফ্রি আগে আসে এটা আমি বিলিভ করি না, কারণ আমি ভালো প্রোডাক্ট মার্কেটে কিনতেছি না। তারপরে যেই কন্টেন্টটা কনজিউম করে তুমি কি করবা, ডেফিনেটলি কন্টেন্টটা কনজিউম করে যেই জবটা করবা বা যেই ব্যবসাটা করবা বা যেটা বানাবা সেটা তো তুমি ফ্রিতে দিবা না। তাহলে কন্টেন্ট ক্রিয়েটর যদি তার রেমুনারেশন না নেয়, সে যদি শেখানোর জন্য টাকা নেয়, তাহলে চলবে কি করে? একটা কোর্স করতে গেলে কি পরিমাণ এফোর্ট লাগে তুমি জানো। হ্যাঁ, তো এই সময়টা একজন মানে এই কমেন্টটা করার আগে আমার রিকোয়েস্ট থাকবে, যারা এটা মনে করে যে কন্টেন্ট ক্রিয়েশন শুড নট বি পেইড, আই হ্যাভ এ আর্নেস্ট রিকোয়েস্ট টু দেম যে একটা কন্টেন্ট বানায় দেখো, অ্যান্ড সেই কন্টেন্টটা একটা ক্লাস 5-এর বা 6-এর বা তোমার আশেপাশের কাউকে সেটাকে অনেস্টলি দিয়ে বলো যে আমার এই কন্টেন্টটা তুমি কি বুঝতে পারছো, তাকে বোঝানোর চেষ্টা করে দেখো কেমন লাগে। একটা কন্টেন্ট বানায় দেখো, তারপরে চিন্তা করবা এরকম কন্টেন্ট আমরা কন্টিনিউয়াসলি বানাচ্ছি। হ্যাঁ, 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা। আমার একটা একটা কোর্স চলছে, যদি আমি পেইড কোর্সের কথা মেনশন করতে চাচ্ছি না, বাট চলছে আমার একটা কোর্স। তো সেই কোর্সে আমি এখন পর্যন্ত লাস্ট 3 মান্থসে যখন কোর্সটা আমি লঞ্চ করি তখন আমার কোনো রেকর্ডেড ভিডিও ছিল না, রেকর্ড করা ছিল না। লার্ন উইথ সুমিতের টাকা শেষ হয়ে গেছে, আই নিড টু লঞ্চ দ্য কোর্স, টু বি অনেস্ট। সো কি করলাম, রেকর্ড করে নামতে 3 মাস লাগবে, ততদিনে কোম্পানি বন্ধ হয়ে যাবে, ভাড়া দিতে পারবো না। তো তখন আমরা কি করলাম, ঠিক আছে ভাই, আকাশ বললো যে ভাই কি করা যায়, বললাম ভাই ঘোষণা দিয়ে দাও কোর্স। বললো ভাই কেমনে, রেকর্ড? ঠিক আছে, বললাম করে ফেলবো। সেইভাবে এখন পর্যন্ত এই লাস্ট 2.5 মাসে আমি ডে অ্যান্ড নাইট এত কিছু মেনটেন করেও 250-র মতো ভিডিও রেকর্ড করছি। এর মধ্যে ফ্রি চ্যানেলেও ভিডিও গেছে, আমার লাইফও চালাচ্ছি, সব কিছুই আছে। হ্যাঁ, তো কমিটমেন্ট ছিল 150 ভিডিও যাবে, 250-র মতো চলে গেছে। তারপরে হচ্ছে মডিউল যা ছিল তার থেকে বেশি পাইছে, স্টুডেন্টরা হ্যাপি, আমিও হ্যাপি। তো এভাবেই চলছে আর কি। তো একটা কন্টেন্ট বানানো কত পরিশ্রম সেটা যদি কেউ দেখে এবং সেটার জন্য যে সময়টা লাগে, তাহলে ওই মানুষটা যদি কন্টেন্ট তোমাকে ফ্রি দেবে তাহলে ও খাবে কি? এক্স্যাক্টলি। বা আর একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি তার ওইটাকে মূল প্যাশন হিসেবে না নেয়, মূল প্রফেশন হিসেবে না নেয়, তাহলে ওই কাজটা ভালো করে হবে কি করে? এক্স্যাক্টলি ভাই। এবং ব্যাপারটা যেটা হইতেছে যে ধরেন আপনাদের বা আমাদের অনেকেরও যে টার্গেটেড অনেক যে অডিয়েন্স, যারা ম্যাক্সিমামই আসলে বিগিনার, যারা হয়তো প্রোগ্রামিং শুরু করতে চাইতেছে, খুব বেশি এখনও মানে সে খুব বেশি এক্সপ্লোর করে নাই, তো তাকে শেখাইতে তো আসলে গুগলের ইঞ্জিনিয়ার দরকার নাই, তাই না? অ্যাবসলিউটলি নট। আর গুগলের ইঞ্জিনিয়ার ভালো শিখাবে এমন কোনো কথা না, এরকম কেস স্টাডি আমাদের এই লোকাল মার্কেটেই বিখ্যাত কোম্পানির আছে। হ্যাঁ,
গুগলের ইঞ্জিনিয়ার শেখাতে পারে নাই, গালি খেয়ে চলে যেতে হয়েছে। এক্স্যাক্টলি ভাই, মানে এই জায়গাটাতে আমিও মনে করি ভাই, দেখেন মানে দেখো আমি একটা ছোট্ট কথা অ্যাড করব, আমি যখন বুয়েটে তো বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলা হয়, সবচেয়ে ভালো টিচাররা আছে, সবচেয়ে ভালো ইয়েতে আছে, বাট আমি খুবই অনেস্টলি বলবো যে আমি একটা কথা বলছিলাম, আমাকে কিন্তু শেখাতে ওনারা ব্যর্থ হয়েছেন। মানে ওনাদের ব্যর্থতা না, আমারও ব্যর্থতা থাকতে পারে, বাট আমি যদি একজন স্টুডেন্ট হিসাবে এখনকার ছাত্ররা যেভাবে বলে আমি ফেল করেছি মানে এই স্যার সাইদুর রহমান সেতু দায়ী, আমি ফেল করেছি মানে সুমিত সাহা দায়ী, তো আমিও যদি এই ব্লেমটা এখন দেওয়া শুরু করি তাহলে বুয়েটের সমস্ত টিচার দায়ী। রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো এখন কথা হচ্ছে, দেখো ভালো টিচার হলে, তার রেজাল্ট ভালো হলেই যে সেই মানুষটা ভালো বুঝাইতে পারবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু টিচ সামওয়ান। মানে তুমি যা বুঝছো সেইটুকুকে এক্সপ্লেন করাটা খুবই জরুরি। এবং প্রবাবিলিটি বলে 90% কেসে গুড স্টুডেন্টসরা এক্সপ্লেন করতে পারে না। মিডিওকার বা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট যারা থেকে থেকে শেখে তারা মোর এক্সপ্লেন করতে পারে। এটা আমি আমার লাইফে দেখছি, এটার এক্সেপশনও আছে, বাট এটাই বেশি হয়। এবং ডেফিনেটলি গুড স্টুডেন্ট বলতে তো বোধহয় আপনি শুধু মার্কসই বুঝাইতেছেন, যারা মার্কস খুব ভালো, আমি শুধু মার্কসের কথাই বলছি। রাইট, এবং অনেক মিডিওকার রেজাল্টওয়ালা লোকও তো অনেক ভালো স্টুডেন্ট। হ্যাঁ, এবং তুমি যদি রিয়েল লাইফ, তুমি যদি বাংলাদেশ লোকাল মার্কেট বলো, ওভারঅল সারা পৃথিবীতে মার্কেট বলো, সব জায়গাতে দেখবা যে অ্যাকচুয়ালি যারা আউট অফ দ্য বক্স কিছু করছে বা ইম্প্যাক্ট করছে, তারা দেখবা মোস্ট অফ দ্য কেসে সে তার একাডেমিক কিছু ছিলই না। রাইট, বা এখানে আমি আমাদের কমিউনিটির মানে শুধু সব লার্নারদের কথা বলবো না, অনেকেরই যে একটা ভিউজ আছে যে ধরেন আপনি প্রোগ্রামিং শিখাবেন, আপনার আসলে খুব বড় একটা জায়গায় জব করে ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে আপনার শিখাইতে হবে। এখন প্রথম কথা হলো যেটা, যে আপনি যদি খুব বড় জায়গায় জবই করেন, আপনার আসলে ওই সময়টা কই এই বিগিনারদের নার্চার করার? আপনি তো ওইখানেই খুব বেশি ব্যস্ত, এবং ওইখানে আপনি হাইলি পেইড। এখানে আপনি যখন একটা নতুন এরকম কোম্পানি বা ইউটিউব চ্যানেলে ফর্ম করতেছেন, এটা সাস্টেন করতেও যে কতটুকু ডিফিকাল্টিস আছে, কত চ্যালেঞ্জেস আছে, সেই জিনিসগুলো তো আমাদের আসলে আমার মনে হয় যে বোঝা উচিত। এবং এটা যদি মনিটাইজ করার কোনো সুযোগ থাকে, এটা তো আমি কোনোভাবেই নেগেটিভলি দেখি না। এবং মনিটাইজ করতেছেন মানে এই না যে ভাই আপনি খুব প্রফিটেবল, মানে লার্ন উইথ সুমিতের এত অডিয়েন্স, এত স্টুডেন্ট, আমি তারপরেও শিওর যে এটা আসলে মানে ম্যাসিভ প্রফিটেবল কিছু না, ওরকম কিছুই না। রাইট, এটা জাস্ট এক্সিস্টেন্স চালাচ্ছে। আমার ছেলেগুলো যেগুলো কাজ করতেছে তাদের চলছে, একদম অফিস ভাড়া, ঢাকা শহরে সবকিছু মিলায় চলে যাচ্ছে, এই আর কি। হ্যাঁ, এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের অডিয়েন্স ধরে একটু, আর একটা কোর্সের প্রচুর ভ্যারিয়েবল কস্ট আছে, হ্যাঁ, যেই কস্টগুলো নিয়ে কেউ জানেই না। তো সেই ভ্যারিয়েবল কস্টগুলো বাদ দিলে একটা কোর্সে কি থাকে সেটা তুমি খুব ভালো করে জানো। ভাই মানে সবচেয়ে বড় কষ্ট তো ধরেন আপনার অপরচুনিটি কস্ট। আপনি এই 3 মাসে ওই জায়গাটাতে ওই এফোর্টটা না দিয়ে আপনি তো অন্য কিছু করতে পারেন। হ্যাঁ, ওটা তো কেউ ক্যালকুলেটই করে না। মানে তাহলে তো আপনার ওই সময়েরও তো একটা আলটিমেটলি কেউ ক্যালকুলেটই করে না, ভ্যালু আছে। সো ব্যাপারটা মানে আমি যেটা মনে করি যে শুধু ব্যাপারটা এমন না যে আমি ইউটিউবে ফ্রি কন্টেন্ট দিলাম মানে আমি দেশ উদ্ধার করে ফেলতেছি। তবে এখানে একটা প্রশ্ন কিন্তু আমরা যে ডিসকাস করতেছি না, এটা যখন অন এয়ারে যাবে তখন যে ব্যক্তি, ম্যাক্সিমাম ব্যক্তি বলবে তাহলে করস কেন, এক্স্যাক্টলি সোজা কথা, তাহলে করস কেন এটা, ঠিক আছে? তো তাদের কথা, আমার কথা হচ্ছে যে ভাই তাহলে ওই মানে যারা এই প্রশ্নটা মাথায় আসবে, তাহলে ভাই ওই যে বিকালবেলা আড্ডা দিতে যাও কেন ভাই? ওই সময়টা ঘরে থাকো, ঘরে থেকে ফ্যামিলির সাথে টাইম দাও তো না। কেন পার্টিতে যাও ভাই? হ্যাঁ, কেন ভালো লাগে তাই যাও। আমাদের এই কাজটা করতে ভালো লাগে, এন্ড আই হ্যাভ এভরি রাইট অ্যাজ এ সিটিজেন ইন দ্য কান্ট্রি যে টু ডু হোয়াট আই লাইক। তোমার পোষাইলে পোষাও, না পোষালে থাইকো না ভাই, সমস্যা নাই। আমি কাউকে জোর করে, আমরা কেউ কন্টেন্ট ক্রিয়েটররা বলি নাই যে আমার কন্টেন্ট দেখো। আমরা আমাদের কন্টেন্ট বানাবো, সেই কন্টেন্টে ভ্যালু আমি যেটুকু মনে করি, যেটুকু আমার ক্যাপাসিটি আছে আমি দিব, সেটাকে মার্কেটিংও আমি করবো। আই হ্যাভ এভরি রাইট ফর দ্যাট। মার্কেটিং করা কোনো ক্রাইম না। সো অ্যাজ লং অ্যাজ আই এম ডুইং থিংস রাইট, কে কি বললো আসলে ইগনোর করা উচিত অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর। ভাই বাংলাদেশের এডটেক যে কোম্পানিগুলো প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছে, এদেরকে তো আপনি খুব ক্লোজলি দেখতেছেন, মানে কি মনে হয় বাংলাদেশের এডটেক মানে যে প্রতিষ্ঠানগুলো স্পেসিফিক্যালি প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছে, তারা আসলে কেমন কাজ করতেছে, বা তাদের যদি পজিটিভ নেগেটিভ দুইটাই বলতে বলা হয়, আপনি আসলে কোনগুলো মেনশন করতে চাবেন? পজিটিভ সাইড ডেফিনেটলি আগে বলবো। মানে পজিটিভ সাইডগুলো হচ্ছে ডেফিনেটলি মার্কেটটা তো বড় করছে তারা, এই ক্রেডিটটা তাদেরকে দিতেই হবে। সবাই এখানে আসছে আফটার কোভিড টাইমসে, যেহেতু এটা অনেক বুম হয়েছে জিনিসটা, অনলাইন লার্নিং অ্যান্ড এভরিথিং। সো তারা সেই মার্কেটটাতে আসছে, সাহস দেখাইছে, ইনস্ট্রাক্টরদেরকে তারা নিয়ে আসছে, তাদেরকে পে করছে, তাদের একটা কর্মক্ষেত্র তৈরি করছে। রাইট, দ্যাটস ট্রু, দ্যাট মানে দিস ইজ এ গুড থিং। বাট নেগেটিভ থিং সেটা হচ্ছে যে এই কন্টেন্টগুলো আসলে আপ টু দ্য মার্ক না রাখা। রাইট, এইটাই আসলে অবিশ্বাসের জন্মটা দিয়েছে সব ইয়েদের মধ্যে, লার্নারদের মধ্যে। আর তার থেকেও বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এই মডেলটা, এডটেকটাকে আসলে মডেলটা ম্যাক্সিমাম এডটেক ফাউন্ডার বোঝে না, আমার কাছে মনে হয়েছে। বিকজ ইটস এ হাইলি ইনস্ট্রাক্টর oriented একটা বিজনেস, রাইট। সো ইটস নট দ্য কোম্পানি দ্যাট উইল ইম্প্যাক্ট, অ্যাকচুয়ালি ওই ইনস্ট্রাক্টরগুলো ম্যাটার করে। সো এডটেক কোম্পানি যেটা করে, এটাকে একটা অ্যাজ ইউজুয়াল স্টার্ট আপের মতো, এটার মানে যেসব বিজনেসের যেসব থিওরিটিক্যাল যেসব পয়েন্টসগুলো আছে ওগুলোর চেক মার্কের দিকে যেতে থাকে, অথবা অন্য একটা কান্ট্রির কেস স্টাডি বাংলাদেশে অ্যাপ্লাই করার চেষ্টা করে।
রাইট। কপি পেস্ট, এই মডেল উইল নট ওয়ার্ক। মানে এটা আমি এটুকু বোঝা সারা আমার, যে ইনস্ট্রাক্টরকে ভ্যালু দিবে যে এই অর্গানাইজেশনটা বা যে এটা, যে ভাই আমি কিচ্ছু জানি না, ইনস্ট্রাক্টর যা বলবে দ্যাট ইজ দ্য থিং। ইনস্ট্রাক্টরের ব্যাকগ্রাউন্ডটা সে চেক করে, সে যদি দেখে যে দিস ইনস্ট্রাক্টর রিলায়েবল, তারপরে সেই ইনস্ট্রাক্টরের উপরে 100% ছেড়ে দিতে হবে। আর 2 নাম্বার হচ্ছে অনেস্টি জিনিসটা মিসিং, অনেস্টিটা থাকতে হবে। রাইট ভাই, এখন আমরা আপনাদের একটা খুব ম্যাসিভ কার্যক্রম ছিল ডেপকনফ, এবং বাংলাদেশে আসলে কনফারেন্স কিভাবে এক্সিকিউট করতে হয় এটার একটা বড়, মানে আমি মনে করবো যে একটা এক্সাম্পল ছিল ডেপকনফ, এবং যথেষ্ট অর্গানাইজ ছিল। এবং হ্যাঁ, যদিও প্রত্যেকটা প্রোগ্রামেই আসলে ভাই শেখার থাকে, মানে প্রত্যেকটা প্রোগ্রাম শেষ করে হয়তো আরো নতুন কিছু ইমপ্লিমেন্ট করার সুযোগ থাকে, বাট ডেপকনফের 1.0 এর পর 2.0 আমরা আসলে কবে পাইতে যাইতেছি, বা এটা নিয়ে কি প্ল্যান? ওই যে আমি বললাম এগেইন, কিছু হলে আনপ্ল্যান্ডই হবে, বিকজ আই উইল নেভার ডু এনিথিং দ্যাট ইজ প্ল্যান্ড। কিন্তু হবে কি, ইচ্ছা আছে। তবে আমি ডেফকনফ যখন আমি করি, ডেফকনফের পরপরই কিন্তু বাংলাদেশে নিউমেরাস ইভেন্ট হয়েছে প্রচুর, এবং ডেফকনফের উদ্দেশ্যই ছিল এটা। আই স্টার্টেড দ্যাট। এবং ডেফকনফের যে ভিডিওটা সবাই সার্চ দিলেই পাবে, ডেফকনফের ফুলটাই অনলাইনে আছে, লার্নার সুমিত চ্যানেলেও আছে। সো ওইখানে আমার একটা লাস্ট মেসেজ ছিল, মানে সমাপ্তি বক্তব্য যেটা, সেখানে আমার একটাই লাইন ছিল যে আমি ডেফকনফটা এই জন্য করলাম এবং সেই সব বড় ভাইদেরকে নিয়ে আসলাম যারা আমার থেকে ক্যাপাবল, নিয়ে এসে আমি এই ইভেন্টটা করে দিয়ে গেলাম, যেন এইটার পাত ধরে বাকিরা ধুমায় এখন ইভেন্ট করো, বাট গুড ইভেন্ট করো, যেটাতে মানুষ ভ্যালু দিবে। শুরু হলেও কিন্তু ইন দ্যাট অ্যাঙ্গেল ডেফকনফ ক্রিয়েটেড দ্যাট ইম্প্যাক্ট, এবং সবাই কিন্তু ইভেন্ট করলো, ডেফকনফের থেকেও বড় করে করলো। বাট এর পরবর্তীতে যেটা হলো যে জিনিসটা অনেকটাই পলিউটেড হয়ে গেল। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া বলো বা অ্যাক্টিভিটিস বলো, ইভেন্টগুলো ঠিকমতো হয়নি, মানুষ খুশি হয়নি, অনেক ডিসপিউট ছিল। তো এই সব কিছু মিলাই কিন্তু আলটিমেটলি আমার একটা অ্যাঙ্গেল কাজ করলো, সবাই ইভেন্ট করছে কিন্তু ঠিকভাবে করছে না। দ্যাট ইজ দ্য থিং। সো আমাদের যে জায়গাটায় মূল প্রবলেম আমি দেখতেছি, আমরা ওভার প্ল্যান করি, আন্ডার এক্সিকিউট করি। আমরা প্ল্যানিংয়ে কিন্তু হিউজ এফোর্ট দেয় সমস্ত কোম্পানি, প্রচুর, মানে প্ল্যানিং করতেছে মানে কি কাগজ কলম হ্যান ত্যান নিয়ে। বাট ডেফকনফ ওয়াজ টোটালি আনপ্ল্যান্ড, ইট ওয়াজ অ্যাকচুয়ালি এক্সিকিউটেড ইন 7 days। আমাকে শুধু যেটুকু পরিশ্রম করতে হয়েছে স্পন্সরদের কাছে দৌড়াদৌড়ি করা ছাড়া, আমি সেটা আমি পার্সোনালি নিজে দৌড়াইছি। কিন্তু ডেফকনফের পুরো ইভেন্টটা নামছে মাত্র 7 দিনে, অ্যান্ড ইটস বিন এক্সিকিউটেড অ্যাবসলিউটলি বাই লার্নার সুমিত ভলেন্টিয়ার্স। হ্যাঁ, ওখানে 30 জন ভলেন্টিয়ার ছিল, ম্যাক্সিমামই ঢাকার বাইরে ছিল। এবং ভলেন্টিয়ারদেরকে আমি হলফ করে বলতে পারি, যদি ভলেন্টিয়ারকে জিজ্ঞেস করা হয়, সুমিত ভাই নেভার টক টু উইথ আস। ওদেরকে শুধু একটা ইনস্ট্রাকশন ভোর 7টার সময় এসে আমি দিয়ে গেছিলাম যে জাস্ট কনসিডার ইউর গেস্ট। আজকে যারা আসবে, সেটা ছোট হোক, তোমার লার্নার হোক, বড় হোক, যাই হোক, যেই আসবে তাকে স্যার বলতে হবে, বিকজ দিজ আর আওয়ার গেস্টস। রাইট। এবং আমি যে রিলিজিয়ান আছি, সেটা আমার রিলিজিয়ান হোক, সব রিলিজিয়ানই আছে যে আমরা অতিথিকে আমরা গড মানি। একদম। তো সেই জায়গা থেকে আমার কথা হচ্ছে, আজকে প্রত্যেকজন আইনে আসবে, তারা আমার গেস্ট। তোমাদেরকে শুধু এই একটা ইনস্ট্রাকশন আমি দিয়ে গেলাম, তোমরা সবাইকে স্যার বলবা, এবং স্যার বলা মানে স্যারের সাথে যে অ্যাটিচিউড করো সেই অ্যাটিচিউড করবা। দ্যাট ওয়াজ মাই অনলি ইনস্ট্রাকশন টু দেম, এবং দে এক্সিকিউটেড দ্যাট। তাদের উপরে কোনো রুলস ছিল না, কোনো প্ল্যান ছিল না, কি পড়ে আসবে, কি করবে, কিচ্ছু না। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ ডেফকনফ। সো আমি চাই এরকম করে মানুষ চিন্তা করুক, জাস্ট কোর মাইন্ডসেটটা ঠিক থাক, যে ভাই জাস্ট সার্ভ ইট, মানে অ্যাজ এ সার্ভিং অ্যাটিচিউড। হ্যাঁ, আপনি ইভেন্ট করতেছেন, আপনি যদি ইগো দেখান তাইলে তো হবে না। ভাই আমি মনে করি আপনার আরেকটা ম্যাচ খেলা উচিত, মানে এবং আরেকটা না, এরপরে আমি ধ্বংস হয়ে যাই, তারপরে আমাকে আর পডকাস্টে কেউ ডাকবে না। ভাই আমি একটা কথা বলি, আমি মানে প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট হয়। আমার একটা অ্যাপ্রোচ হচ্ছে যে আমি নর্মালি মানুষের সাথে ভালো থাকি। মানে মাই ফার্স্ট ইমপ্রেশন ইজ, আমি সম্পূর্ণ, মানে আমাকে যারা মেশে আমার সাথে, আমার 4-5টা টি শার্ট আছে। যেমন আজকে আমাকে এই পাঞ্জাবিটা, এটা আমার বিয়ের পাঞ্জাবি, আমি পাঞ্জাবি খুঁজে পাচ্ছিলাম না, তো আমাকে বলা হয়েছে যে একটু লাইট কালারের কিছু পরে আসতে। তো আমি বললাম আমার তো টি শার্ট ছাড়া তেমন কিছু নাই, আর এই বিয়ের পাঞ্জাবিটা ট্রাঙ্কে আছে। তো সেখান থেকে আমি বের করে এটা নিয়ে আসছি। তো এখন কথা হচ্ছে, এরকম মানুষ আমি ভাই খুবই উদাসীন নিজের ব্যাপারে। তো আমার চাহিদাও এই কারণে খুব কম। হ্যাঁ, তো আমি প্রথমে মানুষকে খুব বিশ্বাস করে দিই একদম সাধারণভাবে, যে ভাই একটা মানুষের সাথে কথা বলতেছি, একদম সব দিয়ে দিই, আমার যা পার্সোনাল লাইফও বলে ফেলতেছি। কিন্তু আমি যদি এক জায়গায় কোনো পাই, একবার যদি পাই, মনে আইডিয়া পাই যে তুমি সেই জিনিসটাকে রেসপেক্ট দিচ্ছ না, হ্যাঁ, তুমি হয়তো আমাকে ডিসরেসপেক্ট করতেছো, বা আমার যদি ফিল হয় এরকম, দেন আই উইল জাস্ট, মানে কি বলবো, অ্যাভয়েড। আমি জাস্ট ওখান থেকে বের হয়ে যাই। ঠিক আছে? সো এটা আমার একটা কমন অ্যাপ্রোচ। সো এই কারণে আমি সত্যি কথা বলতে, অনেকে মনে করে যে, কিছু মানুষ মনে করে এত ভোলা ভালা লোক। হ্যাঁ ভাই, এত ভোলা ভালা না ভাই, আমি ভোলা ভালা ভালোর সাথে। আমি এইটুকু খুব কনফিডেন্টলি অনেস্টলি বলতেছি, আমি একজন ভালোর সাথে অত্যন্ত ভালো থাকবো, আমাকে দিয়ে কারোর কোনো ক্ষতি হবে না। একজন খারাপেরও আমাকে দিয়ে কোনো ক্ষতি হবে না, কিন্তু এই খারাপ মানুষ আমার সাথে সেকেন্ড টাইম আর ইন্টারাকশন করার সুযোগ পাবে না। দ্যাট ইজ মাই প্রিন্সিপাল।
তো আমি বুঝি সবই ভাই। বাট আমার এটা পার্সোনাল রিকোয়েস্ট থাকলো ভাই, আপনি ডেপকনটা কন্টিনিউ করেন। এটা খুবই মানে সুন্দর একটা ইভেন্ট আসো ছিল, তোমরা আমরা সবাই সবাই আসো, মিলে তোমরা খুবই সবাই আনন্দ আসো, করলাম। তোমরা সবাই আসো এবং আমাকে জেফ কনফে যারা হচ্ছে আসবে তারা যদি উইলিংলি বলে যে উই উইল নট কমপ্লেন অ্যান্ড উইল, আমি এরকম হলফনামা অনলাইনে নিয়ে সবাইকে দিয়ে সাইন করায় স্মারকলিপি দেওয়ার যদি হয় তাহলে অনলি ডেফকন উই উইল লঞ্চ। আদারওয়াইজ মানুষের মানে কথা শোনার জন্য আমার আসলে ঠেকা পড়ে নাই, বিকজ আমি আগের ডেফকনফে আমি পকেট থেকে টাকা দিছি। হ্যাঁ, অনেক স্পন্সর, মানুষ তো শুধু দেখে কতজন স্পন্সর, বাট দোজ পিপল যারা হচ্ছে জাস্ট ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেয় যে একটা ইভেন্ট এই হয়ে গেল ওই হয়ে গেল, তাদের নো আইডিয়া লোকাল মার্কেটে একটা স্পন্সরশিপ কিভাবে হয়, দে হ্যাভ নো আইডিয়া। আমার অধিকাংশ স্পন্সর সেই টাকাগুলো তাদের পলিসি থাকে, ইভেন্ট করেন তারও 3 মাস পরে আপনি টাকা পাবেন, টাকাটা তাহলে আমি কোত্থেকে দিব? সেগুলো আমি সব পকেট থেকে দিছি, এর মধ্যে কিছু টাকা আমি এখনো তুলতে পারিনি এবং আমি আশাও বাদ দিছি, এরকম আছে কাহিনী। সো এই জন্য ভাই মানে ঘরের খেয়ে বোনের মস্ত মানুষ কত তাড়াবে যদি তুমি তুমি সেই আমাকে রেসপেক্টটা যদি তোমরা দিতা, বা আমি যদি দেখতাম যে না এটা আসলে একটা ইম্প্যাক্ট আছে, তাতে আমার 2-4 লাখ টাকা 5 লাখ টাকা আমার এলডব্লিউএস থেকে গেল, আমার পকেট থেকে গেল, আই হ্যাভ নো প্রবলেম অ্যাজ দ্যাট। বাট সেটার জন্য যদি গালি খেতে হয় ভাই তাহলে আসলে আমি রাজি না ভাই। আপনি বহু গালি বলেন বা এই নেগেটিভ সমালোচনা বলেন, এগুলো কিন্তু অলরেডি আপনি বহুত ফেস করে আসছেন। আমরা তো সামনে আপনার চ্যালেঞ্জেসগুলো নিয়েও শুনবো, বাট আমার মনে হয় এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকলো ডেপকনটা কন্টিনিউ হওয়া উচিত, এবং এটা আসলে অ্যাজ এ ডেভেলপার অ্যাজ এ প্রোগ্রামার এটা আমার আসলে এটাই তো ফাঁদ ভাই, এটাই তো ফাঁদ। এই ফাঁদে পেতেই আজকে হচ্ছে আমার এই লার্ন উইথ সুমিত্রার এত দূর আনছো তোমরা, ঠিক আছে? তাহলে আমি অনেক আগে চলে যেতাম, ঠিক আছে? তো এটা খুবই, এবং সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে আমার একটা সময় যদি আমার একদিন হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং আমি খুবই ভাই সকালবেলায় মোটামুটি আমি সিদ্ধান্ত নেই যে আমার যদি একবার মাথায় আসে যে আই উইল নট ডু দ্যাট, মানে কেউ পারবে না ঠেকাইতে, সো আই উইল ডু দ্যাট মানে ফার্স্ট আগে চ্যানেলটা ডিলিট করবো আমি, তারপরে পরের কথা হবে। তাহলে যারা সেই জন্য তারা কি ডাউনলোড করে রেখে দিবে সব ভিডিও? ডাউনলোড এমনি করে রাখছে, ডাউনলোড এমনি সবাই করে রাখছে, বিকজ মানুষ এমনিও বিশ্বাস করে না অমনিও বিশ্বাস করে না। আমি সবচেয়ে আঘাত পাই ওখানটায় যে আমি মানুষ এমনিও বিশ্বাস করে না অমনিও বিশ্বাস করে না। আমি এত কিছু করলাম ভাই, আপনাকে খুব সম্মান দেই ওই করি, কিন্তু ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে চলে যাচ্ছে বিকজ ইউ ডোন্ট ট্রাস্ট মি, ইউ থিঙ্ক বিকজ দেয়ার আর সাম পিপুল যারা পেইড কোর্সকে ফ্রি কোর্সকে পেইড এই ধরনের জগা খিচুড়ি করছে করে মার্কেটটার 12টা বাজাইছে, এই অবিশ্বাসের জায়গাটা তারা তৈরি করছে। তা আমার কথা হচ্ছে যে ভাই সবাইকে অবিশ্বাস করলে তো হবে না। দ্য পার্সন হু ইজ ডেডিকেটেডলি ওয়ার্কিং ফর দ্য লাস্ট 3 years, তার কি কাজ হচ্ছে সারা জীবনই সে নিজের ক্রেডিবিলিটি প্রচার করে যাবে যে ভাই আমি কিন্তু খুব ক্রেডিবল, ভাই আমি 1-2টা ইউজ কেস দিলেই এনাফ, ঠিক আছে? আমাকে কেন প্রতি মুহূর্তে প্রমাণ দিতে হবে যে ভাই আমি অনেস্ট, আমি সৎ, আমি দেশ নিয়ে চিন্তা করি? দরকার নাই ভাই, ঘরের খেয়ে বোনের মোষ এভাবে তাড়ানো যায় না। না ভাই, এইখানে আমি মানে যেহেতু প্রসঙ্গটা চলে আসলো, আমি এখানে একটু আপনার ভিউটা জানতে চাইতেছি। ধরেন আপনার একটা পেইড কোর্স আছে, মানে পেইড কোর্স তো ডেফিনেটলি আপনি আপনার এফোর্ট যেটা সেটার একটা ভ্যালু নিতেছেন, কোনো সমস্যা নাই যদি স্টুডেন্টরা হ্যাপি থাকে। ধরেন আপনি আপনার সার্টেন যেটুকু বিজনেস করা দরকার সেটুকু আপনি করলেন, করে সেই কন্টেন্ট আপনি আপনার চ্যানেলে বা কোথাও আপলোড দিতেছেন এবং সেটা আপনি আলাদা করে মার্কেটিং করতেছেন, মানে যাতে আপনি রাইট আছে না রাইট আবার দুই ধরনের ভাই। এক টাইপের রাইট আপনার থাকলো যে না আপনি লজিক্যালি মানে ল ওয়াইজ আপনি এটা করতে বলেন, এথিক্যাল পয়েন্ট থেকে যদি আমি বলি, এথিক্যাল পয়েন্ট থেকে কেন করা যায় না আমি বলি, আমার এঙ্গেল থেকে কেন করা যায় না, পেইড কোর্স কেন ফ্রি করা যায় না প্রথমে বলি, ফ্রি কোর্স কেন পেইড করা যায় না সেটা বলি। এর কারণটা হচ্ছে পেইড কোর্স যখন তুমি ফ্রি করতেছো ভাই, মানুষের ক্ষতি মানে মানুষের সাথে বিট্রে করা বা 2 নাম্বারই করা, সেটা 5 জনের সাথেও যেই পাপ একদম 1000 জনের সাথেও সেম পাপ। তোমার পেইড কোর্সে যদি 5 জন স্টুডেন্ট থাকে, সেই 5 জন যদি টাকা দিয়ে ওই কোর্সটা কিনে থাকে, তুমি যদি এরপর ওই কোর্সটাকে ফ্রি করো, ইটস অ্যান ইনজাস্টিস টু দেম, একদম অ্যাবসলিউট ইনজাস্টিস। না যদি সেই 5 জন ধরেন আপনি ধরেন কাউকে যদি 5 জনের আবার বলেনও যে এই আমি কিন্তু এটা ইউটিউবে দিয়ে দেবো বা এটাও দিয়ে দেবো কারণ আমি চাই ম্যাস অডিয়েন্সটাও পরে পাক, সো 5 জন কিন্তু আপনারা না করবে না। এবং আপনি মানে আমার যেটা ইচ্ছা বা আমার যেটা মনে হয় যে আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটররা যারা এরকম পেড কোর্স নিয়ে কাজ করি, আমরা যদি কোনো কিছু এরকম ফ্রি করি, আমরা অ্যাটলিস্ট ওই যে ইনিশিয়ালি যখন ফর্মটা ফিল আপ করাই তখনই আমি একটা টিক মার্ক নিয়ে নিতে পারি যে ইন ফিউচার এটা কিন্তু আমি কোথাও কন্টেন্টের ভিডিওই পুরো দেখে না, তোমার কি মনে হয় টিক মার্ক দেখবে? ঠিক আছে, তো ওইটা আমি ইয়ে করি না। আমার সোজা কথা হচ্ছে আমি মিক্স অ্যান্ড ম্যাচটা করতে চাই না, এটা আমার কাছে সামহাও মনে হয় জগা খিচুড়ি লাগে। মানে আমি যদি পেইড বলবো তাহলে আমার পজিশন শুড বি ওয়ান সিঙ্গেল পজিশন। ইফ আই মিক্স অ্যান্ড ম্যাচ তাহলে তোমাকে মানুষ প্রেডিক্ট করতে পারবে না। অ্যান্ড অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর, অ্যাজ এ টিচার, অ্যাজ অ্যান অনলাইন এডুকেটর বলো বা যেটাই বলো, তোমার পজিশন শুড বি প্রেডিক্টেবল, রাইট? ইউ শুড বি প্রেডিক্টেবল। আমি অ্যাবসলিউটলি অ্যাভয়েড করি যে মানুষগুলো আনপ্রেডিক্টেবল। আমি ধরো তোমার সম্পর্কে যখন আমি তোমার সাথে কথা বলবো, 5টা ইন্টারাকশন করবো, তখন তোমার সম্পর্কে আমার একটা আইডিয়া হবে যে সেতু এরকম। আমি যদি এইটার বড় খেলাপ দেখি তখনই কিন্তু আমি অবিশ্বাস করা শুরু করি। সো ইউ শুড
মানে পুরুষ মানুষ তো ভাই, হ্যাঁ মেয়েরা আনপ্রেডিক্টেবল হতে পারে, হুইচ ইজ ন্যাচারাল, বাট অ্যাজ এ পুরুষ মানুষ আমি চাই না একটা পুরুষ মানুষ আনপ্রেডিক্টেবল। রাইট, সো আমি আনপ্রেডিক্টেবিলিটি রাখতে চাই না। সোজা কথা হচ্ছে আমি যেটাকে পেইড, সুমিত ভাইয়ের কোর্স পেইড মানে পেইড, সুমিত ভাই ডিসকাউন্ট দেয় না মানে ডিসকাউন্ট দেয় না। আমার কিন্তু বলাই আছে আমি কোনো ডিসকাউন্ট, একমাত্র প্রথম ব্যাচ 20% অ্যাজ এ গিফট পাইছে। গিফট মানে হচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ, গিফটও না, বিকজ তারা তো ভাই আমার প্রথম কোর্সটা কিনছে মানে কি আমার পেইড, তারা ট্রাস্ট করছে। সেই ট্রাস্টের ভ্যালু হিসেবে আমি তাদেরকে সারা জীবন বলে রাখছি যে লার্ন উইথ সুমিতে তারা সব সময় 20% পাবে। এরপরে কিন্তু কাউকে আর আমরা ডিসকাউন্ট দেই না। হ্যাঁ, অনেকে রিকোয়েস্ট করে পার্সোনালি, গরিব হতে পারে, তার সে হয়তো দিতে পারতেছে না, অনেক রিকোয়েস্ট করলে তখন আমরা অনেককে কনসিডার করি, বাট তাও সেটা আমি করতে চাই না অনেক ক্ষেত্রে। কারণ আমি ওই যে পজিশন যে ভাই আমি যদি এখন, সেই মানুষটা তো মিথ্যা বলতে পারে যে আমি গরিব, দেখা যাচ্ছে যে আসলে সে মিথ্যা কথা বলতেছে, আর এত জাস্টিফিকেশন আমরা করতে পারি না। সেই কারণে আমার সোজা স্ট্যান্ড হচ্ছে, যেটা আমার ঝঙ্কার ভাইয়েরও ভালো লাগে, প্রোগ্রামিং হিরো সেম কাজটা করে, মানে স্যালুট টু দেম, এটা আমি তাদের কাছ থেকেই শিখছি, যে ওনার সিঙ্গেল স্ট্যান্ড, ওটা উনি সম্ভবত আমাকে, উনি অথবা ওনার কোনো একজন স্টাফ আমাকে বলছিল যে আমরা ডিসকাউন্ট দিব না মানে দিবই না, এবং তাদের মিনিংটা এটাই ছিল। তাদের কথা হচ্ছে এটাই যে ভাই আমি ডিসকাউন্ট দিতাম আমাদের প্রথম ব্যাচে, বাট এটাকে মানুষজন খুবই মিস ইউজ করে। টোটালি। হ্যাঁ, সো দেখেন মানে প্রতি মুহূর্তে যদি আমি ওই পাশ থেকে একটা মানে এরকম আমাকে প্রোটেক্ট করে করে নিজের দেয়াল বাঁচায় বাঁচায় চলতে হয়, তাহলে আসলে আমাকে ওই পুলিশের মতো হেলমেট পরেই থাকতে হবে। ভাই আমরা একটু এখন ক্যারিয়ার নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনি রিসেন্টলি বেশ কিছু ভিডিও বানাইছেন, আবার বেশ জায়গায় আপনি এই ব্যাপারটা নিয়ে বেশ সরব। সবাইকে আসলে প্রোগ্রামার হইতে পারবে ভাই, মানে সবার কি আসলে প্রোগ্রামার হওয়ার দরকারও আছে? যেমন বাংলাদেশের প্রেক্ষাপট যদি দেখেন, যে মানে খুব কন্ট্রোভার্সি ক্রিয়েট না করে যদি আমরা বলতে চাই, একটা সময় এমন ছিল যে ধরেন যে কিছুই করতে পারতেছে না ও গিয়ে রাজনীতি করতেছে, আর এখন যে ক্যারিয়ারে কোথাও কিছু করতে পারতেছে না সে এসে ফ্রিল্যান্সিং করতেছে বা প্রোগ্রামার হতে চাইতেছে। মানে আপনার কি মনে হয় ভাই সবাই প্রোগ্রামিং করতে পারবে? অ্যাবসলিউটলি নট। আমি তো সেটাই বলেছি, এবং যে ভিডিওটার কথা তুমি বলছো এটা কিন্তু আমি যখন লার্ন উইথ সুমিত প্রথম চ্যানেল শুরু করি, ভিডিওটার ইয়ার দেখলে দেখবা এটা 2020-এর ভিডিও। সো এটা হচ্ছে আমার চ্যানেলের আর্লিয়েস্ট ভিডিও, শুরুর দিকে দেওয়া। সো এখন যে সরব তা না, আমি সবসময় এটা নিয়ে সরব যে প্রোগ্রামিং হচ্ছে একটা ক্রিয়েটিভ প্রফেশন। এটা অনেকে বিতর্কিত আছে, অন্য প্রফেশনের লোকজন স্বীকার করবে না যেটা ক্রিয়েটিভ প্রফেশন কেমনে হয়, বাট ইটস এ হাইলি ক্রিয়েটিভ প্রফেশন। হ্যাঁ, কারণ প্রোগ্রামিং ইজ নট অ্যাবাউট কোডিং। কারণ বাইরে যারা আছে প্রোগ্রামার ছাড়া, তারা ফিল করে যে এটা এই ল্যাপটপে বসে ওই যে লিখতেছে ওটাই মেইন, বাট ওটা কিন্তু 10%, বাকি 90% হচ্ছে থিঙ্কিং, ক্রিয়েটিভিটি অ্যান্ড এভরিথিং। প্রবলেম সলভিং ইজ এ পার্ট অফ ক্রিয়েটিভিটি। সো এই সব অ্যাঙ্গেল থেকে চিন্তা করে সবাই ফিল করে যে না, এটা মনে হয় একটা ওই যে সেলাই ফোড়াই টাইপের কাজ বা টাইপিং টাইপের কাজ, এটা করতে পারবে যে কেউ শিখলেই, বাট ইটস নট ট্রু। প্রোগ্রামার হতে গেলে আসলে অনেকগুলো গুণাবলী প্রয়োজন হয়, তার মধ্যে মূল হচ্ছে ধৈর্য, লেগে থাকা, এবং 2 নম্বর হচ্ছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লজিক্যাল থিঙ্কিং। লজিক্যাল থিঙ্কিং মানে আমি শুরুতেই বলছি না যে একজন মানুষকে ম্যাথ প্রবলেম সলভ করতে হবে সব কিছু লজিক্যালি, সেটা না, কিন্তু রিয়েল লাইফে যে লজিক্যাল না। যেমন ফর এক্সাম্পল, যদি তোমার মনে হয় যে তোমার মনে যদি এই প্রশ্ন আসে, হ্যাঁ, যে এই সুমিত সাহা ভিডিও বানাচ্ছে, হ্যাঁ, তো সুমিত সাহা বলতেছে কিভাবে গুগলে অ্যাপ্লাই করবেন, সুমিত সাহা কিভাবে বলতেছে সিভিটা কেমন হওয়া উচিত, তাহলে তুই বেটা গুগলে যাস নাই কেন? এরকম প্রশ্ন যদি আপনার মাথায় আসে, তাহলে আপনি ধরে নিতে পারেন নিজের আয়নার দিকে তাকিয়ে যে আমাকে দিয়ে প্রোগ্রামিং হবে না, বিকজ আপনার মধ্যে লজিক্যাল থিঙ্কিং নাই। সো আমি ওই লজিক্যাল থিঙ্কিংয়ের কথা বলতেছি, যে রিয়েল লাইফে লজিক্যাল না সে কখনো প্রোগ্রামার হতে পারবে না বলে আমি বিলিভ করি। সো অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু বি লজিক্যাল, র্যাশনাল, তারপরে তুমি টেকনিক্যাল লজিক্যাল ইয়ের দিকে যাবা, তাই না? সো প্রবলেম সলভিং, যে কোনো সমস্যা পড়লে সমস্যার সমাধান করা, এরকম অনেক মানুষ থাকে। যেমন আমরা কিছু একটা প্রবলেম হলো, যেমন ধরো রিয়েল লাইফে অনেক প্রবলেম হয়, আমরা প্রবলেমে বললে কোনো একজন পার্টিকুলার ভাইয়ের কাছে চলে যাই না যে ভাই সলভ করে দেন, হ্যাঁ, ও কিন্তু প্রবলেম সলভার। সো ওই প্রবলেম সলভিং মাইন্ডসেটটা থাকতে হবে যে একটা সমস্যা আসছে, এটাকে যে কোনো মূল্যে হোক আমাকে জোড়াতালি হোক, কোনো জায়গায় সিরিয়াসলি হোক, কোনো জায়গায় হার্ড ওয়ার্ক করে আমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সলভ করে দিতে হবে। এই মানসিকতাটা থাকতে হবে, খুব ইম্পর্টেন্ট। এটা তো সবার মধ্যে থাকে না, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, শর্টকাট অ্যাভয়েড করতে হবে। সো যারা এটা মনে করছে যে অন্য কোনো প্রফেশনে আমার দেরি হচ্ছে, আমি প্রোগ্রামিং করে শর্টকাটে আমি আজকে বড় লোক হয়ে যাব, ভাই এরা কোনো দিন একটা হিস্ট্রিতে এরকম কোনো কেস স্টাডি নাই যেখানে শর্টকাটে প্রোগ্রামার হয়ে অ্যাটলিস্ট সে টিকে ছিল। হয়তো উঠে গেছে, ফাট করে পড়ে গেছে, আবার পড়ে গিয়ে একদম গর্তে। না, আপনি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলছেন আর কি ভাই, যে আমি গুগলের সিভি বানাইতে বলতেছি বা গুগলের প্রিপারেশন নিতে বলতেছি, এর মানে না যে আমার আসলে গুগল থেকে আইসা তারপর এটা করতে হবে। এই জায়গাটা তাহলে তো বাংলাদেশের সমস্ত প্রাইমারি স্কুলের টিচার, সমস্ত ইউনিভার্সিটির প্রফেসর সবাই তাহলে হচ্ছে আসলে গুগলে থাকার কথা। একদম ভাই, মানে এই জায়গাটাতে আমার যেটা মনে পড়লো, যেমন ম্যাগনাস কার্লসেন, যাকে আসলে ধরেন দাবার সর্বকালের সেরা প্লেয়ার ধরা হয়, ম্যাগনাস কার্লসেনের যে রেটিং, তার যে কোচ সবার রেটিংয়ে তার চেয়ে কম। তার মানে যে কোনো গিভেন ডেতে ম্যাগনাস কার্লসেন যদি তার কোচের সাথে খেলে 100% কোচ হারবে, অ্যাবসলিউটলি। বাট
তারপরও সে তার কোচ। কেন কোচ? কারণ ওই একটা সার্টেন লেভেল অফ এক্সপার্টিসের পর সে ম্যাগনাসের গেমগুলো অ্যানালাইসিস করতে পারে, বলতে পারে যে তুমি এই জায়গায় আরো ইমপ্রুভ করতে পারো, এই জায়গায় তুমি একটু বেটার করতে পারো। আদারওয়াইজ মেসি রোনালদোরও তো ভাই কোনো কোচের দরকার ছিল না। সো মেন্টরশিপ ডিফারেন্ট থিং। এই ইটস এ স্কিল। হ্যাঁ, মেন্টরশিপ ইজ এ স্কিল, ইটস এ ডিফারেন্ট প্রফেশন, ইটস এ প্রফেশন। আমি শব্দটা বলতেছি, Right. সেইটার সাথে কিন্তু তোমার আগের একটা প্রশ্ন মানে কানেক্ট হয়, হ্যাঁ, হ্যাঁ। ইটস অ্যাকচুয়ালি এ প্রফেশন, যেটা তোমাকে প্রফেশন মানেই ইউ হ্যাভ টু বি প্রফেশনাল অ্যান্ড ইউ হ্যাভ টু বি পেইড। সো আমার কথা হচ্ছে যে সিরিয়াসলি এটাকে প্রফেশন হিসাবে নিবে, সেই শুধুমাত্র টিচার হতে পারবে বা টিকে থাকতে পারবে। আমরা কি প্রাইমারি স্কুল বলো বা আমাদের ইউনিভার্সিটি বলো, এখানে যে স্যাররা আছেন বা শিখাচ্ছেন, তাদেরকে কি আমরা স্যালারি দেওয়া হয় না? হ্যাঁ, সেখানে পাবলিক ইউনিভার্সিটি পাবলিকের টাকা থেকে তাদেরকে স্যালারি দিচ্ছে না, দ্যাটস দেয়ার ইম্প্যাক্ট। হ্যাঁ, সো এটা তো খুবই লজিক্যাল, জানো ভাই, তোমার লাইফ চলার জন্য তুমি একটা জব করলে যা পাইতা, তোমার যে সময়টা তুমি দিচ্ছ এটা তোমার পারিশ্রমিক। তুমি মানুষ তৈরি করো, মানুষ গড়ো। এখন যে মানুষ গড়বে সে যে ওই মানুষ গড়ে যে জায়গাটায় জব করবে সেটাও করতে পারতে হবে, এমন তো কোনো কথা নেই একদম। কারণ ওইটা তার আলাদা স্কিল। ঠিক একইভাবে যাকে তাকে দিয়ে যা তা তো হয় না। হ্যাঁ, যে আমি এখন ধরো তুমি আমাকে বললা সুমিত ভাই একটা গান আমার তো পেটে বোম মারলেও আমি এটা করবো না। হ্যাঁ, তো একইভাবে প্রোগ্রামারও সবাই হতে পারবে না। রাইট ভাই, মানে এবং ওই সার্টেন লেভেল অফ এক্সপার্টিস তো ডেফিনেটলি থাকাটা ইম্পর্টেন্ট, এটা তো আসলে ডিনাই করার কোনো সুযোগ নাই। বাট আমাদের যে আরেকটা ধরনের যে ভুল ধারণা, ধরেন আপনি একটা লারাভেল নিয়ে একটা কোর্স আনতেছেন, বাট আপনি যে কোর্সটা যেই ওয়েবসাইটে আনলেন সেই ওয়েবসাইটটা বিল্ড করা ধরেন ওয়ার্ডপ্রেস দিয়ে। সো ইনিশিয়াল প্রশ্ন যেটা করে, আরে ভাই আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানায় আপনি লারাভেল কোর্স আনতেছেন, পাইথন কোর্স আনতেছেন, মানে তার মানে কি? তার মানে আমি ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাবো, লারাভেলের কোর্স আনলে লারাভেল দিয়ে সাইট বানাবো, মানের জন্য মান দিয়ে বানাবো। এই যে মানে আমি বানাবো এটাও তো ম্যান্ডেটরি না। একদম। আপনার টিমও বানাতে পারে, আপনার কোম্পানি বানাতে পারে, তৃতীয় একটা কোম্পানি বানিয়ে দিতে পারে, ডাজন্ট ম্যাটার, দ্যাটস এ প্ল্যাটফর্ম। রাইট। সো আপনি যে প্রোগ্রামার হওয়ার যে কোয়ালিটিসগুলো বললেন, এটা তো আসলে কোনো ডিনাই করার সুযোগই নাই। এখন আরেকটা জিনিস আমরা যেটা দেখি যে ধরেন এটা বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মের কারণে হইতে পারে বা অনেক মেন্টরদের কারণে হইতে পারে, যেমন স্পুন ফিড বেবি বানায় রাখতেছি আমরা অনেককে। আমরা ধরেই নিতেছি যে আমরা স্টেপ বাই স্টেপ তোমার এইটুক খাওয়াই দিব, তুমি সকালে এইটুক খাবা, বিকালে এইটুক খাবা, তুমি আসলে 6 মাস পরে প্রোগ্রামার হয়ে যাবা, 6 মাস পরে ওয়েব ডেভেলপার হয়ে যাবা। এইটাতে আসলে কতটুকু ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যায়? মানে আপনি কি আসলে এরকম স্পুন ফিড বেবির পক্ষে, নাকি আলটিমেটলি একটা ফাইটার বানাইতে চান আপনি, যে আসলে যে কোনো সিচুয়েশনে ট্যাকেল করতে? অবশ্যই আমি ফাইটার বানাতে চাবো, কারণ আমার যদি জ্বর হয়, হ্যাঁ, বা ধরো আমার গ্যাস হয়, আমি রেগুলার সার্জেল খাই, মানে সরি ফর টেকিং এ মানে ব্র্যান্ড নেম, বাট আমার কথা হচ্ছে নর্মালি মানুষ এটাই খাচ্ছে এখন। বা আমি জ্বর হলে আমি প্যারাসিটামল খাই, তো রেগুলার খেলে খেলে তো আমার কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। অথবা যদি আমি রেগুলার সার্জেল খাই তাহলে আমার লিভার ইম্প্যাক্ট পড়বে বা অন্য জায়গায় প্রবলেম হবে। তো এটা তো নট দ্য সলিউশন। হ্যাঁ, এবং তোমার যখনই কোনো নতুন স্ট্যাকে যাবা তখনই যদি তোমার টিচার রাখা লাগে, দেন ইউ আর অ্যাকচুয়ালি ফিডিং দ্য টিচার্স। আবার তুমি গিয়ে ফেসবুক বা সোশ্যাল কমিউনিটিতে বলছো এই টিচাররা হচ্ছে খালি কোর্স বানায়, তো কোর্স তো বানাবেই, কারণ তুমি তো পরের স্ট্যাকে গিয়ে আর একা একা চলতে পারো না। তো তুমি তাহলে সেলফ সাফিসিয়েন্ট হও, তুমি সেলফ সাফিসিয়েন্ট হলে এদের পেটের ভাত চলে যাবে। অ্যাকচুয়ালি চলে যাবে না, ভালো টিচারদের কখনোই পেটের ভাত যাবে না, কিন্তু কথা হচ্ছে যে তা অ্যাটলিস্ট নিজেকে তখন কোশ্চেন করা উচিত যে ভাই আমি কি সারা জীবন কোচের আন্ডারেই থাকবো? বিকজ আই এম এ প্রফেশনাল। এবং আরেকটা প্রশ্ন এটার সাথে চলে আসে, সেটা হচ্ছে যে এই যে বিগিনার নিয়ে কাজ করে, ধরো সিনিয়র লেভেলে, আমরা যারা সিনিয়র লেভেলে কাজ করি আমাদেরকে প্রশ্ন করে আপনি সবসময় বিগিনারদেরকে নিয়ে কথা বলেন, ওরকম অ্যাডভান্স সিস্টেম ডিজাইন এগুলো নিয়ে কেন কোশ্চেন আসে, মানে কোর্স আসে না? ভাই দেখো, আমাদের তো অডিয়েন্স লাগবে, তো এখন একজন বিগিনারেরই কিন্তু এটা দরকার হয়। হ্যাঁ, একজন সিনিয়রের কি আসলে কোর্স করার দরকার আছে? সে যদি কোর্স প্রয়োজন হয় সেই ইউডেমি থেকে একটা কোর্স কিনে নেবে, বা হয়তো আমাদের যে কোর্সগুলো আমি ছাড়ি সেগুলোও কিন্তু প্রচুর অন্য স্ট্যাকের সিনিয়র প্রফেশনাল 20-25 বছর আছে তারাও কিন্তু কেনে, কিনে তারা ভিডিও অনলি হিসাবে তাদের অবসর এগুলো দেখতে থাকে। হয়তো সে ল্যাম্প স্ট্যাকে কাজ করে, তার ইচ্ছা হচ্ছে সে এখন নোট শিখতে চায়, দেখি না শেখা যায় কিনা ফ্রি টাইমে, যেহেতু তার লজিক্যাল নলেজ আছে, সবই আছে, সে ওই কোর্সটা কিনে ভিডিওগুলো দেখে দেখে ওই স্ট্যাকটা সুন্দর মতো কাজ করে দিয়ে প্রফেশনাল ফিল্ডে আরেকটা স্ট্যাক শিখে যাচ্ছে। এরকম কিন্তু কেস স্টাডি আছে। সো এইগুলো হচ্ছে মোটামুটি লজিক্যালি চিন্তা করলে, মানে একজন প্রোগ্রামার যদি আমার অডিয়েন্স হয়, ই শুড থিঙ্ক লজিক্যালি, এটা আমাদের এক্সপেকটেশন থাকে। হ্যাঁ, কিন্তু আমাদের যারা অডিয়েন্স দুঃখজনকভাবে ইললজিক্যাল মানুষের কাছেও আমাদের কন্টেন্টগুলো চলে যাচ্ছে। সো এইটা বরং আমাদের জন্য হার্মফুল। হ্যাঁ, সো প্রোগ্রামিং ইজ নট দ্যাট থিং যে ইট হ্যাজ টু বি ভাইরাল, আমার কন্টেন্ট শুড বি ভাইরাল। হ্যাঁ, ইট শুড রিচ টু দ্য কারেক্ট অডিয়েন্স। রং মানুষের হাতে পড়লে সর্বনাশ হয়ে যাবে এটার। একদম ভাই, এখানেই আরেকটা যেই প্রশ্নটা আমার আসে আর কি, বা যে জিনিসটা আমিও খুব মানে জানতে চাইতেছিলাম, ধরেন আমরা যখন বিভিন্ন কোর্সগুলো রিলিজ করি, এখানে বিগিনার যেই অডিয়েন্সটা এরা কিন্তু আসে, ওদের প্রশ্নগুলো খুবই ডিফারেন্ট হয়, ওদের আপনার আসলে নার্চার করতে হয়, এবং বিগিনারদের নিয়ে কাজ করাটা অনেকে মনে করে অনেক বেশি ইজিয়ার। মানে আমার কাছে যেটা মনে হয় যে বিগিনারদের নিয়ে কাজ করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। সোজা কথা, আমরা প্রাইমারি স্কুলে কোন জায়গাটায় বেতন বেশি? নার্সারি, প্লে গ্রুপ,
KG1, 1 এগুলোতে কিন্তু বেতন বেশি, যত উপরে যেতে থাকো বেতন কমতে থাকে। কেন? একদম মানে ভাই ওরা তো সহজে বোঝানো যাইতেছে, সহজে বোঝানো শহরে ধরে ফেলতে পারতেছে। যে ছেলেটা ধরো অলরেডি কি কোনো একটা স্ট্যাক পারে, তাকে আরেকটা স্ট্যাক শেখানো যতটা সহজ হবে একদম, কিন্তু একজন বিগিনারকে রাইট ফ্রম ডে ওয়ান তাকে ওখান থেকে ধরে ধরে শেখানো তো আসলে খুবই কঠিন হবে। ভাই এখন বর্তমান সময়ে যদি আমরা একটু চিন্তা করি, ধরেন একটা পার্সন সে চিন্তা করতেছে যে না আমি প্রোগ্রামিং আসলে অল ইন আসতে চাই, আমি পুরোপুরি এখানে শিখতে চাই, তার জার্নিটা আসলে কেমন হওয়া উচিত, তার ব্যাপারে আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা? যে কেউ যদি একদম স্ক্র্যাচ থেকে এখন তার প্রোগ্রামিং জার্নিটা শুরু করতে চায়, ডেফিনেটলি আজকে থেকে 6-7 বছর আগের সিচুয়েশনের সাথে কারেন্ট সিচুয়েশন আসলে ম্যাচ করবে না। এই 2024-এ এই সময় কেউ যদি ডিসিশন নেয় যে না আমি আসলে চাই, আমি শিখতে চাই, আমার এখানে আরেকটা সম্পূরক প্রশ্ন আছে যে আইডিয়াল এজ আসলে কত হওয়া উচিত, যে আইডিয়াল কোন এজ থেকে সে আসলে শুরু করতে পারে এবং তার প্রসেসটা কেমন হইতে পারে, কি কি অ্যাডভাইসেস আপনি দিতে চান? আচ্ছা, এখানে দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তাদের সম্পর্কে আমি আসলে বলবো না, কারণ সিএসসি ব্যাকগ্রাউন্ডে তারা অলরেডি তাদের এডুকেশনাল ইনস্টিটিউট বা ইয়ে থেকে তারা হচ্ছে গাইড পাচ্ছে, সো তারা সেই পাথটা ফলো করবে। তাদের জন্য আমার একটাই শুধু মানে ইয়ে থাকবে, সাজেশন থাকবে, সেটা হচ্ছে একাডেমিক কারিকুলামে যে থিওরিগুলো শেখানো হয় সেটার বাইরে প্র্যাকটিক্যাল যেগুলো নিয়ে কাজ করা হয় সেগুলো নিজে থেকে ইন্টারনেট ঘেটে ঘেটে তার শেখা উচিত। আর তার যে বেসমেন্টটা সেটা তো ভার্সিটি করে দিচ্ছে। হ্যাঁ, প্রবলেম সলভিং স্কিল, কোডিং, হ্যাঁ যেগুলো মেশিনের কাছাকাছি যে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো মেমোরি নিয়ে কাজ করছে, যেখানে মেমোরি নিয়ে কাজ করা লাগতেছে, যেখানে ডাটা টাইপ ধরে ধরে দেখাই দেওয়া লাগছে, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ডাটা টাইপ কি। এখন তুমি যখন জাভাস্ক্রিপ্ট পাইথনে যাবা তখন তুমি ডাটা টাইপ সম্পর্কে খুব বেশি কিছু জানোই না। যখন তুমি ডাটা টাইপ সম্পর্কে খুব বেশি কিছু জানো না তখন তুমি মেমোরি এফিসিয়েন্সি নিয়ে খুব একটা জানবা না। হ্যাঁ, সো ওই কারণে এই ল্যাঙ্গুয়েজগুলো চুজ করা হয় ইউনিভার্সিটিতে, কারণ ওখানে কি করা হয় যেন একটা মানুষ একদম বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। কেন আসলে জাভাস্ক্রিপ্ট বা পাইথন আমরা শেখাই? বিকজ আমরা অনলাইনে শেখাই, হ্যাঁ, এবং এটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা তাদের জন্য কাজ করি যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে এসে যারা হচ্ছে ওইভাবে গাইড পাচ্ছে না, মানে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছে তারাও প্রোগ্রামার হতে চাচ্ছে, তারা গাইডলাইন পাচ্ছে না। এবং আমরা তো ভাই অনেক বেশি ডেভেলপমেন্ট ফোকাস, আমরা অনেক বেশি ডেভেলপমেন্ট ফোকাস ইজ কাইন্ড অফ, ধরো আমাদের ডিপ্লোমা আছে, আবার আমাদের একদম মানে ট্র্যাডিশনাল যে লার্নিংগুলো মানে আমাদের বিএসসি কোর্স সেগুলো আছে। ডিপ্লোমা মানে কোন জায়গাটায় ফোকাসড? ডিপ্লোমা হচ্ছে প্র্যাকটিক্যাল ইয়েতে ফোকাসড, সো আমরা কাইন্ড অফ লাইক দ্যাট, সো আমরা ওই জায়গাটাতে ফোকাসড। হ্যাঁ, আর যারা সিএসসিতে আছে তারা ওই জায়গাটা, তো যারা নন সিএসসি থেকে আসছে তাদের মূলত এই গাইডেন্সটা দরকার। সো তাদের ক্ষেত্রে আমার সিম্পল সাজেশন হচ্ছে তাদের প্রথম কথা মাইন্ডসেটটা তৈরি করা, এইটা ফিল করা যে ভাই এটা শর্টকাট না, আমি খুব একটা কঠিন জায়গায় আসছি, বাট এটা ওর্থ ইট, এটা রিটার্ন অনেক হাই হতে পারে। যদি আমি সাকসেসফুলি এটা কমপ্লিট করতে পারি এটা রিটার্ন অনেক ভালো। হ্যাঁ, যদি এরকম সিরিয়াস কেউ আসে এটা প্রথম মাইন্ডসেট, এরপরে হচ্ছে তাকে লেগে থাকতে হবে। এখন যেহেতু তার কাছে ফুল পিকচারটা নাই, আমি পাদেও পারবো কিনা এটা কিনা, সেজন্য তাকে আসলে নিজের সাথে একটু টেস্ট করতে হবে। ধরো একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর যার নাম টাম আছে, তার কন্টেন্ট দেখলো, তার কন্টেন্ট বুঝতে সমস্যা হলে আরেকজন এটা দেখলো, মিক্স অ্যান্ড ম্যাচ করে যদি তার ফিল হয় আমি মনে হয় বুঝতে পারতেছি, মনে হয় পারবো, এই ডিসিশনটা তাকেই নিতে হবে। হ্যাঁ, তো এখন ধরো তুমি কাকে বিয়ে করবা এটা তো আমি বলে দিতে পারবো না তোমাকে, আমি তোমাকে বিভিন্ন মেয়ে সামনে অপশন দিতে পারি। হ্যাঁ, বা ধরো ঘটক তোমার সামনে অনেক, যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে ঘটক অনেকগুলো অপশন এনে দেবে, তুমি দেখবা কার সাথে তোমার ম্যাচ হচ্ছে। তো ঠিক একইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও তাই, যে তোমাকে আসলে ঠিক করতে হবে কোনটার সাথে তোমার ম্যাচ হচ্ছে। কারোর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ স্যুট করে, কারোর লো লেভেল ল্যাঙ্গুয়েজ স্যুট করে, যেমন আমার লো লেভেল ল্যাঙ্গুয়েজ স্যুট করেনি, আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমাকে স্যুট করেছে। যখন আমি সি, জাভা এগুলোতে আমি সিতে সি, জাভাতে ডি, এভাবে যখন আস্তে আস্তে ইএফ এর দিকে চলে যাচ্ছিল তখন পিএইচপি সেভড মি, যে কারণ আমি খুবই আউটপুট ফোকাসড একটা মানুষ। সো আমি ওইগুলোতে আসলে ওই ব্লু স্ক্রিন, গ্রিন স্ক্রিন এগুলোতে দেখে আমাকে সামহাও আমি এটা প্র্যাকটিক্যালি এটা বুঝতে পারতেছিলাম না। তো যখন আমি পিএইচপি ইন্ট্রোডিউস হলো তখন আমি দেখলাম ইয়েস আই ক্যান সি এ ওয়েবসাইট, আই ক্যান সি দ্য আউটপুট, নাও আই সি দ্য পিকচার। তাহলে এটা এইভাবে হয়। যখন জীবনে প্রথম, আমার জীবনের সবচেয়ে বিউটিফুল পার্ট, মানুষ হ্যালো ওয়ার্ল্ড লিখে ইউরেকা বলে মানে ওই অবস্থায় দৌড় দেওয়ার মতো ব্যাপার, বাট আমার তা হয় নাই। আমার প্রথম ইউরেকা লাগছে যখন হচ্ছে আমি সাকসেসফুলি মাইস্কুয়েলের সাথে ডেটাবেস কানেক্ট করে ডেটাবেসে একটা ডেটা ইনসার্ট করে এবং গেট করতে পারছি। ইট ওয়াজ লাইক, এন্ড দ্যাট ডে আই ফার্স্ট রিয়েলাইজড, বুয়েটের হলে আমার মনে আছে ফার্স্ট রিয়েলাইজ যে আমাকে দিয়ে হবে একদম। আমি বুঝে গেছি এইভাবেই তাহলে ডেটাবেসে ডেটা রাখে। এবং আমার কাছে অ্যাজ এ প্রোগ্রামার একটা কথা আমি সবসময় বলি যে এন্টারপ্রাইজ স্কেল, বিগ স্কেল, এটা হাসিন ভাইও এগ্রি করছে আমার সাথে, সো আমি এটা ভ্যালিডেশন পাইছি। যারা প্রোগ্রামার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই সব বড় জিনিসই কিন্তু ছোট জিনিসের কম্বিনেশন। সো আমরা যখন কোনো প্রজেক্ট করাই, যখন কোনো ছোট ইউনিট নিয়ে শেখানো হয়, লাইক ধরো টু ডু অ্যাপ্লিকেশন শেখানো হচ্ছে, সেখানে ক্রাফট দেখানো হচ্ছে, বা ধরো একটা ছোট একটা ই কমার্সের একটা ছোট্ট পার্ট দেখানো হচ্ছে, তো সবাই মনে করে
বড় বড় কাজ করে আর আমাদেরকে এসে এইটুকু দেখাই দিয়ে চলে যায়। ভাই তুমি তো বড়টা নিতে পারবা না। হ্যাঁ, তোমাকে যেই কাজটা প্রোগ্রামারকে করতে হবে, এই যে ছোটগুলো স্কিল তাদের ভোকাবুলারিতে ঢোকাতে হবে, তার বক্সে রাখতে হবে। এরপরে যখন বড় প্রজেক্ট আসবে সে দেখবে এই বক্স থেকে জিনিস নিয়ে নিয়ে জোড়া লাগাতে হবে। দিস ইজ দ্য সিম্পল থিং, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বড় অ্যাপ্লিকেশন ছোট অ্যাপ্লিকেশন দিয়েই তৈরি হয়। একদম। হ্যাঁ, সো এই জায়গাটা না বুঝতে একটু প্রবলেম হতে সময় লেগে যায়। সবাই মনে করে কি এই বিশাল ই কমার্স, হ্যাঁ, আর ইনি বানাইছেন একটা টু ডু অ্যাপ্লিকেশন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি ভিতরে ঢুকো, ই কমার্সের ভিতরে টু ডু অ্যাপ্লিকেশনের মধ্যে ছোটো ছোটো কম্পোনেন্ট আছে, ঠিক আছে। এবং একইভাবে আমি তো মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করছি, ক্লায়েন্ট এন্ডেও সেম জিনিস ফেস করছি, ঠিক আছে। যে তারা বলে কি, ধরো আমি 14 বছর কাজ করতেছি, তো ধরো আমি ই কমার্সে কাজ করছি, আমি ধরো মাইক্রো ক্রেডিট অটোমেশনে কাজ করছি, বড় বড় সেলস অটোমেশনে কাজ করছি, বিগ এন্টারপ্রাইজে কাজ করছি, এত কেস স্টাডি এত থাকা সত্ত্বেও সেই পোর্টফোলিওর ওজন কত, সেইটা নিয়ে যাওয়ার পরেও একটা কোম্পানি তারা ধরো আমাকে একটা ফিনটেক সলিউশন নিয়ে আসছে। আপনি তো সব করেছেন কিন্তু আপনি তো ফিনটেক করেননি। তো এইটা একজন অশিক্ষিত, মানে কম্পিউটার সায়েন্সে অশিক্ষিত না, আমি ওভারঅল অশিক্ষিত বলতেছি না, আমি বলছি কম্পিউটার সায়েন্সে অশিক্ষিত যে মানুষটা, তার কাছে এক্সপেক্টেড। বাট যখন একজন লার্নার এটা বলবে যে উনি আমাকে ই কমার্স শিখিয়েছিলেন কিন্তু উনি তো আমাকে এটা শেখান নাই, তাহলে তো আমি পারবো না, এটা এক্সপেক্টেড না। একদম ভাই, আপনি যখন একটা বড় ধরেন সার্জনের কাছে যাবেন, ডক্টরের কাছে যাবেন, সেই বড় ডক্টরের জন্যই যে আপনার অপারেশনই করতে হবে ব্যাপারটা এমন না। আপনার রোগে তো আসলে অপারেশন চলে না, আপনার রোগ অনুযায়ী আপনার দরকার অনুযায়ী যেটা চলে সে সেটাই আপনাকে সাজেস্ট করবে। এখন আপনি একজন বড় প্রোগ্রামারের কাছে আসছেন মানে এই যে সে যদি সব লার্জ স্কেল ফুল স্কেল অ্যাপ্লিকেশন আপনাকে দেখাবে, আপনি সেটা আসলে কতটুকু গ্র্যাপ করতে পারবেন, এটা যেমন ফ্যাক্টর ভাই, যে কতটুকু সে গ্র্যাপ করতে পারবে। আরেকটা বড় ফ্যাক্টর হইতেছে যে যখন আপনি একজন ভালো মেন্টর, আপনি কিন্তু জানেন যে আপনার স্টুডেন্টের আসলে কতটুকু নিড, ও এই স্টেজে ওর কতটুকু দরকার, আপনি কিন্তু সেইভাবেই আপনার একজন মেন্টরের, একজন সাকসেসফুল মেন্টর সেই যার কোর্স বলো বা যার কোনো একটা টিচিং বলো সেইটা দেখার পরে ওইটাকে ইউজ করে আরেকটা জিনিস মানুষ নিজে করতে পারছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু ডকুমেন্টেশন থেকে পড়াই। আমার যে কোর্সগুলো ডকুমেন্টেশন খুলে ওদেরকে পড়িয়ে দেখাই দিই যে দেখো তুমি যদি রিড করতে দেখো, আমিও ডকুমেন্টেশন পড়ে পড়ে করাচ্ছি, ওর একটা হ্যাবিট তৈরি হয়। আর এই ডকুমেন্টেশন দেখে তো বোঝা যাচ্ছে ইজি। এবং ডকুমেন্টেশন যখন তুমি রিড করে করে পড়াবা, সেটার বাংলা করে দিবা, তখন ও ফিল করবে এই যে টার্মগুলো, ওর কাছে তখন আরেকটা ডকুমেন্টেশনে যে অনেক কিছু কমন পাবে, ও তখন বুঝতে পারবে যে ডকুমেন্টেশনটা রিড করতে কি। এইটা যদি কেউ ক্র্যাক করতে পারে তাহলে আস্তে আস্তে তার মেন্টরশিপ আর ফিউচারে হয়তো প্রয়োজন হবে না। হ্যাঁ, এবং এটা সবচেয়ে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনার জাভাস্ক্রিপ্টের যে কোর্সটা ইউটিউবে আছে, সেখানেও কিন্তু আপনি W3 স্কুলস দেখাইছেন, আমি ধরে ধরে দেখাইছেন। হ্যাঁ, কারণ আমি এমন একটা জায়গা তৈরি করে দিতে চাইছিলাম যে সামনের যে জেনারেশন আসবে আজ থেকে 10 বছর পরেও, দ্য কোর ল্যাঙ্গুয়েজ, যেমন আমাকে এখন বলে আপনার কোর্স তো আপনার এটা তো 2020-এর 20-21-এর, এটা তো পুরনো হয়ে গেছে, এটা কি এখনো 2024-এ ভ্যালিড? ভাই আমি তো চালাক মানুষ, হ্যাঁ, আমি তো আমি দেখছি যে আমি এমন একটা কিছু বানাবো যেটা আমাকে অনেকদিন নিয়ে যাবে, কারণ এই কন্টেন্ট বানাতে কিন্তু পরিশ্রম হয়। সো আমি কোর ল্যাঙ্গুয়েজ নিয়ে এই জন্য কাজ করি, ফান্ডামেন্টাল নিয়ে কাজ করি, বিকজ ফান্ডামেন্টাল উইল নেভার চেঞ্জ। জাভাস্ক্রিপ্টের কোর ল্যাঙ্গুয়েজ কিন্তু সেই 1995 সাল থেকে একই আছে। আমার ওই ভিডিওগুলো ওইটার। একইভাবে রিয়াক্ট প্লেলিস্টে যদি চাও, এটাও 2024-এ স্টিল ভ্যালিড থাকবে, বিকজ রিয়াক্টের ফান্ডামেন্টাল আছে ওখানে, ঠিক আছে। সো এই জিনিসগুলো তা বুঝতে চায় না, সবাই দেখে এটা কত সালে। এই জন্য চালাক ইউটিউবাররা যেটা করে, থাম্বনেলটা এডিট করে দেয় 2024। হ্যাঁ, আমি এতই তারা আমি এটা করবোই না, কারণ আমি জানি যে অডিয়েন্স আসবে, যে এই থাম্বনেল দেখে আসবে, সে আলটিমেটলি প্রোগ্রামার হবে না, সে আমার অডিয়েন্স না। কিন্তু যে অ্যাকচুয়ালি রিয়েল প্রোগ্রামার, সে ওই ভিডিওটা খুঁজে বের করবে এবং সে ভিডিওটা দেখবে। একদম, মানে প্রোগ্রামিং প্রচুর বাংলাদেশে প্রচুর রিয়াক্ট ডেভেলপার হওয়ার পিছনে কিছুটা হলেও হয়তো আমার কন্ট্রিবিউশন আমি ফিল করি আছে। কারণ আমি যেখানে যাই, যেই কোম্পানিতে যাই, আমি সেখানে দেখি যে আমার ফ্রি প্লে লিস্ট থেকে রিয়াক্ট শিখে তাদের কনসেপ্ট এত ক্লিয়ার হয়েছে। সো এটাই আমার অ্যাচিভমেন্ট। ডেফিনেটলি। এবং আপনি রিসেন্টলি একটা ছবি আপনার সাথে শেয়ার করছে কিনা, খাগড়াছড়ির একটা অফিসে কাজ করতেছে, সেখানে আমরা শেয়ার করছে। হ্যাঁ, মানে দিস ইজ সো আনবিলিভেবল। না, এটা আমি খুবই মানে টাচড হয়েছি আর কি, খুবই টাচড হয়েছি আর কি। আসলে যে টেবিলে আমাদের ছবি রেখে মানুষ কোডিং করতেছে, এটা আবার পডকাস্ট তো লাইভে যাবে, এটা একটা মানুষের একটা গ্রুপের কাছে এটা আবার অন্য মিনিংও যেতে পারে। হ্যাঁ, যে হ্যাঁ তোমরা তো ভাই সেলিব্রিটি। ভাই এখন কথা হচ্ছে যে সেলিব্রিটি যদি কেউ হয়ে যায়, এটা কি করবে ভাই? সেলিব্রিটি কি ব্যাপারটা কি? যে পারসনটা আসলে সেলিব্রেটেড, এখন আপনি ওই এনাফ কাজ করছেন জন্যই আপনার মানুষ সেলিব্রেট করতেছে। না, আমার কথা হচ্ছে তুমি তাহলে এরকম রাতের পর রাত জেগে 500-600 ভিডিও বানাও, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা এরকম স্টাডি করো, কারণ একটা ভিডিও বানানো তো শুধু ভিডিও বানানো না, স্টাডি লাগে, সেটা এডিটিং লাগে, সেটা দেওয়া লাগে, সেটার মার্কেটিং করা লাগে, অনেক কিছুই করা লাগে। সো ইটস এ কর্মযোগ্য। যদি তুমি করতে পারো, ইউ উইল অলসো বিকাম এ সেলিব্রিটি। আর সেলিব্রিটি তো কোনো দেশের আইনে ব্যান্ড কিছু না। এবং আপনি যে পয়েন্টটা বললেন ভাই, ধরেন আর সেলিব্রিটি খুবই অল্প সময়ের একটা জিনিস, মানে আজকে আসি কালকে নাই। হ্যাঁ, সো দুনিয়ার কোনো ভালো সেলিব্রিটি আমার মনে হয় না যে তার ওই একটা সার্টেন টাইম পরে সেলিব্রিটি ব্যাপারটা এনজয় করে। না, কেউই করে না। হ্যাঁ, আমরা যখন যাই অনেক জায়গাতে মাস্ক পরে যাইতে হয়,
যে কেউ যেন চিনে না ফেলে। কিন্তু যারা সমালোচনাটা করেন তারা মনে করেন আমরা মনে হয় এটাই এনজয় করি। ইটস নট ট্রু। আমার কথা হচ্ছে ঠিক আছে, তাহলে আমাদেরকে কোনো ইভেন্টে ডাইকো না, আমাদেরকে কোনো ইভেন্টে ডাইকো না, তোমরা আমাদেরকে বয়কট করো, সমস্যা তো নাই, একদম কোনো প্রবলেম নাই, কারণ আমরা সেলফ ডিপেন্ডেন্ট, উই ক্যান গ্রো। রাইট, এটা ট্রু। ভাই যে পয়েন্ট আপনি যে একটু আগে বলতেছিলেন যে ধরেন ফান্ডামেন্টালের যে কথাটা আপনি বলতেছিলেন, সেখানেই আমি একটা ব্যাপার এখানে জানতে চাইতেছিলাম। ধরেন ট্রেন্ড ফান্ডামেন্টাল, এই যে কনফ্লিক্টটা আমরা ক্রিয়েট করে ফেলছি যে এই ভিডিও তো 2020-এর, এই ভিডিও তো 2022-এর, এখন তো 2024 চলে, ওটা কি রেলিভেন্ট কিনা, এই যে টেনশনগুলা। এখন ট্রেন্ড, যেমন আমি যেটা মনে করি, ধরেন ফান্ডামেন্টাল হইতেছে আমার একটা বাড়ির মতো। এই বাড়িটার স্ট্রাকচার আপনি বছরের পর বছর দেখতে পারবেন, কিন্তু আমার রুমে হয়তো আপনি 1 মাস পর পর আসলে অবস্থান চেঞ্জ হবে, সিচুয়েশন চেঞ্জ হবে, ট্রেন্ড চেঞ্জ হবে, আমার ডিজাইন চেঞ্জ হবে, কিন্তু আমার বিল্ডিং স্ট্রাকচারটা কিন্তু সেমই থাকতেছে। তো সিমিলারলি প্রোগ্রামিংও তো ভাই ব্যাপারটা এরকমই, যে আমার ফান্ডামেন্টাল সেম, তুমি হয়তো ওইটার এক্সট্রা অ্যাডেড ফিচার্স তুমি পাইতেছো, নতুন নতুন জিনিস পাইতেছো। এখন কেন আসলে 2024-এর আপডেটেড সবই আমার ভিডিওতে দেওয়ার দরকার নাই? কারণ হইতেছে যে ফান্ডামেন্টালটা জানবে ভাই, সে ওই আপডেটেড নতুন জিনিসপত্রের সাথে অটোমেটিক অ্যাটাচ হয়ে যাবে, অটো গ্র্যাব করতে পারবে, এটা কোনো ফ্যাক্টই না তার জন্য। সো ওইখানেই ভাই আমরা যারা শুরু করতেছি, যারা ধরেন শিখতে চাইতেছি আপনার ভিডিওতে থ্রুতে বা অন্য যে কারো ভিডিও থ্রুতে, আসলে ট্রেন্ড নিয়ে আমাদের আসলে কতটুকু টেনশনে থাকা উচিত, যে আমি কি আসলে ট্রেন্ডি হইতে পারলাম কিনা, ট্রেন্ডি টপিক আমি শিখতে পারতেছি না, আমি এখনো সেই ABCD শিখতেছি। এই ট্রেন্ড, AI, এই সব কিছু নিয়ে আপনার মূল্যায়নটা কীরকম, যে বিগিনারদের আসলে কতটুকু টেনশনে থাকা উচিত, বা এটা নিয়ে কীভাবে তার অ্যাপ্রোচটা কী হওয়া উচিত ট্রেন্ডের ব্যাপারে? আমি ট্রেন্ডকে অ্যাভয়েড করতে নিষেধ করবো। ট্রেন্ড ইজ এ ফ্যাক্টর, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট এখানে একটা জিনিস বুঝতে হবে, যেমন ধরো তুমি পাঞ্জাবিটা পরে আসো, ঠিক আছে, এখন তুমি একটা গ্রে কালারের পাঞ্জাবি পরছো, কিন্তু তুমি জানো যে আমি খালি গায়ে বেরোতে পারবো না, বিকজ দ্যাটস ইউর বেসিক, যে আমাকে জামা পরতে হবে, রাইট, দ্যাটস ফান্ডামেন্টাল। আর এখন পাঞ্জাবি পরবো না গেঞ্জি পরবো, দ্যাটস ট্রেন্ড, কোনটা চলতেছে এখন। তো আমার কথা হচ্ছে ফান্ডামেন্টালের জায়গাটা হচ্ছে ভাই আমি অ্যাটলিস্ট উদম হয়ে বেরোতে পারবো না, রাইট, ঠিক আছে। তো এই জিনিসটা তো আগে বেসিক বুঝতে হবে, এইটা হওয়ার পরে ট্রেন্ড আসবে। এখন আমার কোর ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নলেজ আছে, নাও আই উইল ডিসাইড যে আমি এখন জাভাস্ক্রিপ্টের জানি, আমি এখন রিয়্যাক্ট শিখবো, নাকি আমি ওদিকে নেক্সট.জেস শিখবো, নাকি হচ্ছে আমি ভিউ শিখবো। এটা কিন্তু ট্রেন্ড তোমাকে দেখতে হবে, যে কোনটাতে আসলে আমার জব, আমার অপরচুনিটি বেশি, কোনটাতে গেলে কাজ করার সুযোগ বেশি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কোনটাতে গেলে আমি কি বলবো ইম্প্যাক্ট বেশি করতে পারবো। আমি মনে করি একজন প্রোগ্রামারকে ইম্প্যাক্ট মাথায় রাখা উচিত। হ্যাঁ, যে আমি এমন প্রজেক্টে কাজ করতে বলবো সবাইকে, যে প্রজেক্টগুলো ইন দ্য লং রান ইম্প্যাক্টফুল। আমাকে যে বেশি টাকা দিচ্ছে সেটা ফ্যাক্টর শুড নট বি দ্যাট, মানে সেটা অবশ্যই আসবে, হ্যাঁ, কিন্তু আমি যদি দেখি একজন আমাকে 15,000 টাকা দিচ্ছে আর একজন আমাকে 20,000 টাকা দিচ্ছে, 20,000 টাকারটা আমার কাছে লুক্রেটিভ, কারণ 5,000 টাকা বেশি পাচ্ছি, কিন্তু 15,000 টাকার প্রোডাক্টটা জোস, কনসেপ্টটা জোস, আইডিয়াটা ভালো, এই প্রোডাক্টটা অনেক কাজ করে চ্যালেঞ্জিং, অনেক মজা লাগবে, আমার মনে হয় ওই প্রোডাক্টটা চুজ করা উচিত ফর অ্যাজ এ বিগিনার ক্যারিয়ারের শুরুতে। হ্যাঁ, এই আমার জীবনে কিন্তু এই একটা স্কিলই আমাকে আজকে এই জায়গাটায় নিয়ে আসছে, যে আমি প্রচুর বড় লোভের হাতছানি অ্যাভয়েড করে আজকে আমি ইম্প্যাক্টফুল কাজ করার কারণে আজকে সবাই আমাকে চিনে, বা সবাই অ্যাটলিস্ট আমার কোম্পানিটা এখন টিকে আছে। আর যদি আমি ট্রেন্ড ফলো করতাম, তাহলে আজকে আমার ফিনটেকে চলে যাওয়ার কথা ছিল, আমার যখন ব্লক চেন আসলো ব্লক চেনে চলে যাওয়ার কথা ছিল, এআই এর ইয়েটা এখন সবাই বলতেছে, কিন্তু আমি তোমাকে বলতেছি 2019-এ আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছিলাম বিকজ অফ এআই টুল, ঠিক আছে। সো এআই নিয়ে আজকে কাজ হচ্ছে না বাংলাদেশে, এআই নিয়ে বহুত আগে থেকে কাজ হচ্ছে, কিন্তু এখন রিসেন্টলি এটা হাইপে আসছে, ঠিক আছে। সো গা ভাসালে চলবে না। আমার কথা হচ্ছে এআই বলো যেটাই বলো, ওইটা তো একটা জাস্ট টেকনোলজি, কিন্তু ওইখানেও সেই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব প্ল্যানিং করার পরে কোড কিন্তু ওই একইভাবেই করা লাগে। সো আমার কাছে মনে হয়েছে যে এআই এর যে ট্রেন্ডটা সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, কারণ আমি একজন প্রোগ্রামার, আমি টেক ব্যাকগ্রাউন্ডের লোক। এখন যেই ব্যক্তি রাজনীতি করে সেই ব্যক্তি রাজনীতির সমস্ত খোঁজ খবর রাখে, এর মানে যে তাকে সব রাজনীতি বুঝতে হবে তা না, বাট সে কিন্তু সমস্ত কিছুর খোঁজ খবর রাখে। আমাদের যারা ফাদাররা যে যেই ব্যাকগ্রাউন্ডে, তারা পেপারে পড়ে, ওই টপিক রিলেটেড পড়াশোনা করে। সো যখন চলতে ফিরতে করতে আমাদেরকে ট্রেন্ডগুলো সম্পর্কে জানতে হবে কি হচ্ছে, কিন্তু নিজের ফান্ডামেন্টাল যে শেখাটা, লার্নিংটা বিগিনার স্টেজে, এটার গতিতে চলবে। আর ট্রেন্ডের দিকে আমি ফলো রাখবো, যে কোনটা বেটার, কোনটা কি হচ্ছে, কার কি অ্যানালাইসিসটা করে যেতে হবে। তারপরে আমার যখন ফান্ডামেন্টাল শেষ হবে, দেন আই উইল চুজ এ পাথ অ্যান্ড স্টিক টু ইট। এবং সবসময় ট্রেন্ডি টপিক যে উইল ওয়ার্ক, এটার একটা উদাহরণ দেই। যেমন জাস্ট একটু কমন সেন্স খাটালেই চলবে। 2 ধরনের মানুষ থাকে। একটা হচ্ছে যে খুবই ট্রেন্ডি একটা জিনিস, ধরো রিয়্যাক্ট.জেস, হিউজ মার্কেটে কম্পিটিশন বেশি থাকবে, মাস্ট বি, সেখানে বেশি মানুষ আসবে। বেশি মানুষের মধ্যে জায়গা পাওয়াটা মোর ইজি, নাকি হচ্ছে
কম্প্যারেটিভলি ছোট মার্কেট, কিন্তু যেটার ভ্যালু বেশি আছে সেরকম, যেমন রুবি অন রেলস। একটা এক্সাম্পল দিচ্ছি, সারা ওয়ার্ল্ডে এখন রুবি অন রেলসের নামই আমরা শুনতে পাই না, খুবই কম, বাট দে আর মোস্ট পেইড, হ্যাঁ, হাইলি পেইড। ছোট্ট ওয়ার্ল্ড। তুমি যদি iOS অ্যাপ্লিকেশনের কথা বলো, কোম্পানিগুলো লোক পায় না, হিউজ বেতন পাবে একজন বিগিনারও, কিন্তু লোক পায় না, কিন্তু পায় না। কারণ কি এটার কেন পায় না জানো? কারণ এটার সাফিসিয়েন্ট কন্টেন্ট কেউ দেয় না। বিকজ iOS অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শেখাতে হলে ইউ নিড এ ম্যাক। এটা তুমি অনলাইনে কেমনে শিখাবা? যেই ছেলেটা শিখবে তাকে একটা ম্যাক কেনা লাগবে, তাকে একটা আইফোন কেনা লাগবে, কিন্তু এটা রিটার্ন সে বেশি পাবে। এবং ওটার যে ভাই লার্নিং কার্ভ, তাহলে একটা জিনিস চিন্তা করো, যারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরকে পাচ্ছে তাদের ব্লেসিংস হিসাবে তারা পাচ্ছে এটা, বাট আমরা সেটার তো এরকম কোনো রিটার্ন পাচ্ছি না, আমরা অসম্মানিত হচ্ছি, আমরা এটা হচ্ছে। সো iOS যদি আজকে আমাদের মতো কেউ এরকম নিয়ে আসতো তাহলে তো এটা মানে ভালো হতো সোসাইটির জন্য। মানে iOS নিয়ে যদি ওইরকম আসলে কোয়ালিটিফুল তাবিজও আমরা পাইতাম, ডেফিনেটলি অ্যাবসলিউটলি ভালোই হইতো আর কি। হ্যাঁ ভাই, এখন এই যে আমি হাসিন ভাইকে ওই সিমিলার কোশ্চেনটাই করছিলাম আর কি, যে ধরেন মানে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপট বা যদি বলি স্পেশালি বাংলাদেশের বিগিনার লার্নারদের ভিতরে এআই কি একটু ওভার হাইপড কিনা? মানে ডেফিনেটলি ইউজফুল, কিন্তু একটু ওভার হাইপড কিনা? অবশ্যই ওভার হাইপড। শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড এটা ওভার হাইপড, এবং এটা আসলে অ্যাকচুয়ালি ক্রিয়েটেড ওভার হাইপড। আর এআই কোম্পানি, এনভিডিআর সিইওর যে স্টেটমেন্ট আছে, এআই কোম্পানিজগুলো চাচ্ছে মানুষকে হাইপড করতে, বিকজ ইটস এ মার্কেটিং পলিসি। আমি মনে করি কিছুটা তো মার্কেটিং আছে। আপনি যদি হাইপ না করে একটা নতুন টেকনোলজিকে ইন্ট্রোডিউস করাবা কেমনে? হ্যাঁ, সো এটা ওরা করবেই। কিন্তু ডেফিনেটলি এআই আসতেছে, এআই ইম্প্যাক্ট করছে এবং সামনে আসবে, অনেক জায়গায় অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে, কিন্তু এতটাও বেশি এফিশিয়েন্ট হয়নি। মানে কোনো একটা কোম্পানি, আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই। তুমি আমাদের একটা টুল ছিল যেটা নিয়ে আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছিলাম, সেটা হচ্ছে একটা কাস্টমার সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, যেটা এআই টুল আর কি। দিলে একজন বট রিপ্লাই দিত। তুমি অ্যাজ এ ইউজার, তুমি আজকে ধরো কোনো একটা ব্র্যান্ড পেজে, ধরো প্রাণের পেজে তুমি নক দিলা, এটা একটা কোম্পানি, যে ভাই আমি এটা কিনতে চাই, তোমার বট রিপ্লাই দিচ্ছে, তুমি যদি এটা বুঝতে পারো দেন ইউ উইল বি গেট আউট। সো তার মানে কি? তার মানে হচ্ছে মানুষ কিন্তু এক্সপেক্ট করে না সব জায়গাতে, মানুষ কিন্তু হিউম্যান টাচ চায়। ডেফিনেটলি। সো হিউম্যান টাচ ইজ নিডেড, যেখানে সেখানে এআই ঢোকালে চলবে না। সো এই জন্য এটার না দুইটা সাইডই আছে। সো এআই না, আমরা যতটা অনিশ্চয়তায় আছি, এআই কোম্পানিগুলো আমাদের থেকে বেশি অনিশ্চয়তায় আছে। এবং এই অনিশ্চয়তা থেকে দূর করার জন্য এনভিডিয়া বলো, এসব কোম্পানিগুলো তাদের সামনে চিপ বেচতে হবে। সো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ভাই তুমি অ্যাজ এ সিইও তুমি ক্যাটাগরি ক্রিয়েশন করো। ইটস এ ক্যাটাগরি ক্রিয়েশন জার্নি দ্যাট হি ইজ ডুইং। অ্যাওয়ারনেস তৈরি করতেছে মানুষের মধ্যে, ইটস অ্যান অ্যাওয়ারনেস ফেজ। কিন্তু এই যে গিমিকি কথাবার্তা বলবে, প্রোগ্রামারের প্রয়োজন হবে না তোমার বাচ্চাকে। সবচেয়ে ডেঞ্জারাস কথা উনি যেটা বলছেন, আমি অ্যাবসলিউটলি ডিসঅ্যাগ্রি করি, যে উনি বলতেছে যে প্যারেন্টসদেরকে উনি বলতেছে যে বাচ্চাদেরকে প্রোগ্রামিং শেখানোর দরকার নাই। দিস ইজ অ্যান অ্যাবসলিউট মানে শিট আই ডিড নট এক্সপেক্ট। মানে এইরকম জায়গা থেকে একজন মানুষের বলা উচিত হয়নি। এটাকে উনি ওইভাবে বলতে পারতো যে এআই এর পজিটিভ সাইডগুলো বললেই হয়ে যেত। বাচ্চাকে শেখাইতে হবে না প্রোগ্রামিং, দিস ইজ এ ব্লান্ডার। আর সেটা নিয়ে নাচতেছে, আর আমরা বাঙালিরা ভালো কথা বললে আমাদের নামে ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং এনভিডিয়া সিইও হলেই যদি সেটা অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাহলে ভাই আমাদের বাংলাদেশিদের সমস্যা আছে। এখন বাংলাদেশের অনেকের বক্তব্য আবার ধরেন, হ্যাঁ মানে আমরা আমাদের বিজনেস রান করতে গিয়ে বা আমাদের কোর্স টিকাইতে গিয়ে আমরা বলতেছি যে প্রোগ্রামিং শেখো, আর ওরা তো আরো বড় জায়গায় আছে, ওরা বলতেছে আমরা কি কাউকে ধরে আনতেছি নাকি? শিখো না ভাই, সমস্যা কি? তো এআই কোম্পানিগুলোতে জব করতে গেলে প্রোডাক্টগুলো বানাবে কে? রাইট। হ্যাঁ, তখন যদি কেন জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমে, যদি আমি বলি জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমে পর্যন্ত জাভাস্ক্রিপ্ট দিয়ে পর্যন্ত এআই প্রোডাক্ট বানানো যাচ্ছে, প্রচুর লাইব্রেরি, প্রচুর আসতেছে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, এআই তো আসলে নতুন আরো বেশি প্রোগ্রামার বানাবে, হ্যাঁ, আরো বেশি প্রোগ্রামার বানাবে, কারণ এই টুলগুলো বানাতে হবে। এবং দুনিয়াতে যত বেশি এআই এর ইউজেস হবে, মানুষ তত বেশি প্রোগ্রামার ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ, এবং আমার কিন্তু ভাই রিপিটেটিভ বোরিং টাস্কগুলো ওই আমাকে করে দিতেছে। আমার শুধু পুরো স্ট্রাকচারটা বিল্ড করা, লজিক্যালি আমার চিন্তা করা লাগতেছে, আমার কাজ কিন্তু এআই যথেষ্ট সহজ করে দিচ্ছে। কিন্তু সেটাকেই আমরা আসলে, আমার মনে হয়, যেমন একটা উদাহরণ দেই, যে আমার লার্নার সমিতি ইউটিউব চ্যানেলে আমি আজ পর্যন্ত যত ভিডিও দিছি সবগুলো টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড এভরিথিং, এই সব কিছু আমি নিজে হাতে লিখতাম, একদম নিজের হাতে লিখতাম, কোনো কিছু দেখে না। তো এখন আমি করছি কি, এই যে মানুষজন সমানে মানে বলা শুরু করে যে এআই খেয়ে দিবে, তখন আমি করলাম কি, চ্যাট জিপিটি, হ্যাঁ, সব কাজ তো চ্যাট জিপিটি করে দেয়, তাহলে আর প্রবলেম কি? আমার মনে আছে একজন ইউজার এই কমেন্টটা, যারা এই কমেন্টগুলো দিছিল তাদেরকে টার্গেট করে আমি করলাম কি, কিছুদিন আমি চ্যাট জিপিটিকে দিয়ে আমার এই টাইটেল ডেসক্রিপশন লেখাইছি ভিডিও। এবং তুমি খেয়াল করবা কিনা, এটা নিয়ে আমাকে বিতর্কের সম্মুখীন হতে হয়েছে, আমাকে ইনক্লুডিং কিছু সিনিয়র ব্যক্তি সহ আমাকে কমেন্টে, যে আপনার কন্টেন্টে এটা এক্সপেক্টেড না যে আপনি টাইটেল ডেসক্রিপশনগুলো এআইকে দিয়ে লেখাচ্ছেন। হ্যাঁ, এবং অনেক ইউজার এটা করতেছে। আমি এই প্রায় 6-7 মাস পরে ওগুলোর স্ক্রিনশট নিয়ে ওই যে ইউটিউব কমেন্টগুলো ছিল সেগুলো রিপ্লাই দিয়ে আসছি। এখন বুঝছেন?
এই যে বলতেছিলেন এআই সব করে দিবে, তো এটা কি? আপনারা নিজেরাই তো অ্যাকসেপ্ট করতে পারবেন না এআইকে। পসিবল। লাইফ ইজ নট দ্যাট ইজি ভাই। হিউম্যান লাইফ ক্যানট বি অ্যাকচুয়ালি 100% কন্ট্রোল বাই এআই। যদি সেটা হয় সেটা আসলে আমাদের দুর্ভাগ্য। সেটা হয়তো ভাই হইলেও এত বেশি পরের এখন ভাই আমার নেক্সট জেনারেশন কি করবে ভাই, হ্যাঁ আমি এগুলো আসলে চিন্তা করে এখনকার আনপ্রেডিক্টেবল সোসাইটিতে এত ফিউচার প্রেডিকশন করতে গেলে আমি তো গড না, হ্যাঁ আমি একজন সাধারণ মানুষ। তো আমি আমার বর্তমান নিয়ে খুশি, আমি খুবই বর্তমানে বিশ্বাসী, হ্যাঁ কারণ বর্তমানে আমি যদি যেটা করব, বর্তমানটা খুবই ইম্পর্টেন্ট। সো এই বর্তমানই কিছুদিন পরে অতীত হয়ে যাবে, ঠিক আছে? এবং আজকে যেটা মানে আমি যেটাকে বর্তমান ভাবতেছি সেটা আমার কিছুদিন আগে ফিউচার ছিল। তো আমি তো এভাবেই ট্রেন্ডের সাথে খাপ খাইয়ে এতদিন টিকে আছি। সো এআই আসুক যেটা আসুক, কত টেকনোলজি আসছে ভাই। তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা আজকে যে টেমপ্লেট হ্যান ত্যান এগুলো নিয়ে কত বড় বড় কোম্পানি হয়ে গেছে বাংলাদেশে, হ্যাঁ শুধু থিম ডিজাইন করে। তো এই কোম্পানিগুলো সামনের দিনে তো থিম ডিজাইন অটোমেটেড হয়ে গেছে আমরা বলতে পারি। তার মানে কি ওই থিম কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে? সম্ভব না ভাই, এটা সম্ভব না। একটা এআই টুল, সেই এআই টুল কিভাবে অপারেট করতে হয় সেইটা বোঝার জন্য একজন প্রোগ্রামারকে ডাকা লাগতেছে। রাইট, ইটস নট দ্যাট ইজি ভাই। আমি তো এটাই বলি ভাই যে যদি আপনি বিশ্বাস করেন যে এআই আপনারা খায় দিবে এবং আপনি যদি এটা ভাবে বসে থাকেন তাহলে এআই মনে সত্যি আপনার খায় দিবে। যারা এটা মনে হচ্ছে তারা তাদেরকে আসলে রিপ্লেস করে দিতে পারে। বাট এটা বারবারই আমরা বলতেছি যে এটা আসলে এইটার চাইতে অনেক বড় না। একটা ইম্প্যাক্ট অবশ্য আমাকে স্বীকার করতে হবে, এআই যেটা করবে সেটা হচ্ছে সস্তা কাজের জিনিসটাকে মানে সরিয়ে দিবে। যেমন ধরো যেই কাজটা, যেমন ধরো পিএইচডি টু এইচটিএমএল করেও একটা সময় মানুষ টাকা আর্ন করতো। সো বিগিনারের স্ট্যান্ডার্ডটা না অনেক বাড়বে। এখন যেটাকে আমরা বিগিনার বলি, এআই আসার কারণে আমাদের বিগিনার লেভেলটা বাড়াইতে হবে। বিগিনারটা শুরু হবে আরেকটু উপর থেকে, অ্যাডভান্স আরো উপরে যাবে, মানে এবং মোর এবং ওপেন এআই এর স্যাম অল্টম্যানের একটা রিসেন্ট ইন্টারভিউতে সে বলছে, আমি দেখলাম যে কারা টিকে থাকবে আসলে। সে বলছে অনলি দোজ পিপল উইল এক্সিস্ট হু ক্যান ডু ক্রিটিক্যাল থিঙ্কিং। যাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি আছে শুধু তারা টিকে থাকবে, বাকিরা গায়েব হয়ে যাবে। সো ক্রিটিক্যাল থিঙ্কিং লাগবেই ভাইয়া, ইউ হ্যাভ টু থিঙ্ক ক্রিটিক্যালি। হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে এইটা না যে অমুক ভাই কেন ওই পাঞ্জাবিটা পড়লো, হ্যাঁ আপনি আসলে কোন আপনার ইউটিউবের এই ভিডিওতে আপনি কেন এটি বলেছিলেন, হ্যাঁ এই সব হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং না। ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং, যে একটা সমস্যা আসছে সেই সমস্যাটাকে কিভাবে এফিসিয়েন্টলি সলভ করা যায়। রিয়েল লাইফ হোক, প্রোগ্রামিং হোক, হোয়াট এভার ইট ইস, বিজনেস হোক, হোয়াট এভার ইট ইস। রাইট, এই মানে পুরোটা তাহলে একটা আলটিমেট ব্যালেন্স হইতেছে এখানে ইম্পর্টেন্ট। এবং মানে আমার কাছে যেটা আমিও যেটা বিলিভ করি ভাই, যারা ধরেন অ্যাবসলিউট আমরা বিগিনার আছি, আমরা যারা শিখতেছি, ডেফিনেটলি ট্রেন্ড সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, কিন্তু আমাদের ওই ফাউন্ডেশনটা ফান্ডামেন্টালটা স্ট্রং সবার আগে রাখতে হবে। এইটা সবার আগে, এই স্টেপটা ফার্স্ট। রাইট, এবং আপনার সমস্ত কন্টেন্ট এখন সেটা যদি কারোর মনে হয় যে আমি ফান্ডামেন্টাল শেখাই, আমার ফান্ডামেন্টাল কোর্স বিক্রি করার জন্য বলতেছি, ডেফিনেটলি ইউ আর ওয়েলকাম, মনে করতে পারে, কোনো সমস্যা নাই। এবং আলটিমেটলি এই কমেন্টগুলো ভাই যারা বেনিফিটেড লার্নার আছে তারা কিন্তু করে না, কখনোই করে না। ওর মানে আপনি ও হয়তো আপনার এবং রিঅ্যাক্ট করে। দুর্ভাগ্যজনকভাবে এই কমেন্টটা একমাত্র আমি বাংলাদেশ দেখেছি, আর পৃথিবীর কোনো জায়গায় আমি এই জিনিসটা দেখি নাই। বাংলাদেশে এই জিনিসটার দোষ অ্যাবসলিউটলি লার্নারদের না। এই নেগেটিভ কমেন্টগুলো সারপ্রাইজিংলি আসে আমাদের ইন্ডাস্ট্রির বড় ভাইদের কাছ থেকে, রাইট, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং, এবং এটা খুবই ফ্রাস্ট্রেটিং আসলে। রাইট ভাই, খুবই দুঃখজনক আর কি। রাইট, অদ্ভুত টপিক ভাই। এখন বিষয়টা হইতেছে ধরেন যারা প্রোগ্রামার সবাই যে টিপিক্যাল জব করবে বা ফ্রিল্যান্সিং করবে এরকম না, অনেকে হয়তো স্টার্ট আপ দিতে চায়, নতুন কিছু তৈরি করতে চায়, নতুন কিছু ক্রিয়েট করতে চায়। এখন আপনার এই সেক্টরে ইমেন্স নলেজ এবং এক্সপিরিয়েন্স আছে, সো কেউ যদি শুধু প্রোগ্রামিং শেখার পাশাপাশি ইন ফিউচার তার যদি এরকম কোনো স্টার্ট আপ বা এরকম কোনো এন্টারপ্রেনারশিপ প্ল্যান থাকে, মানে তার ব্যাপারে আপনার কী কী অ্যাডভাইসেস থাকতে পারে, বা কোন কোন জিনিসগুলা করা দরকার, এটা তো সে রাস্তাতে মানে চলতে চলতেই জানবে, কি কি তার আসলে করা উচিত না যদি সে একটা সাস্টেনেবল স্টার্ট আপ বিল্ড করতে চায় অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে? আচ্ছা, আমি এই জায়গাটাতে খুবই এনথুজিয়াস্ট। মানে আমি খুব খুশি হব যদি আমি বাংলাদেশের সব প্রোগ্রামারকে একটা করে ছোট একটা কোম্পানিরও যদি মালিক বানায় যেতে পারতাম, হ্যাঁ তাহলে আমি শান্তিতে মরতে পারতাম। কারণ আমার কথা হচ্ছে প্রোগ্রামিং প্রফেশনটা এমন, দিস ইজ দ্য ইন কম্প্যারিজন উইথ আদার বিজনেস, প্রোগ্রামিং ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু গো টু স্টার্ট, মানে টু ক্রিয়েট এ কোম্পানি। মানে ছোট একটা কোম্পানি তৈরি করা একজন প্রোগ্রামারের জন্য কিছুই না, ব্যাপারই না। কারণ একটা নর্মাল ট্র্যাডিশনাল বিজনেসম্যানের অনেক ভ্যারিয়েবল ফ্যাক্টর দেখতে হয়। কারণ আমি লোকাল মার্কেটে কাজ করে আসছি, মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আসি, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আসি, ভিডিও প্রোডাকশন, অডিও ভিডিও, টিভি অ্যাড সব দেখা শেষ আমার। আমি দেখছি কি পরিমাণ কমপ্লেক্স, হার্ড টু ম্যানেজ। প্রোগ্রামারের সমস্ত কিছুর কন্ট্রোল তার নিজের কাছে থাকে, প্রোগ্রামিংয়ের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু যেই ব্যবসাগুলোর কথা বলতেছি, আদার ব্যবসা, গরুর ব্যবসা, ধরো ছাগলের ব্যবসা, ফলের ব্যবসা, এগুলোতে কিন্তু নট অনলি প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট না সব কিছু, আরও অনেক ফ্যাক্টরস আছে। সো প্রোগ্রামারের জন্য কম্পারেটিভলি এই জিনিসটা ইজি টু স্টার্ট। হ্যাঁ, প্রত্যেকটা প্রোগ্রামার ক্যান ক্রিয়েট এ প্রোডাক্ট,
এবং সেই প্রোডাক্টটা এখন আমাদের জন্য ডিস্ট্রিবিউশন করা ইজি। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি আজকে একটা আমের ব্যবসা দিবা, তুমি আম চাষ করছো খুব ভালো করে, এরপরে তোমার ডিস্ট্রিবিউশন করতে গিয়ে দেখবা হায় 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 আমি তো শেষ, ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি করতে গিয়ে জীবন শেষ হয়ে যাবে, কোথায় দিবা। তো প্রোগ্রামারদের কিন্তু সেই সমস্যাটা নাই, আমরা গ্লোবালি কানেক্টেড, আমাদের কোনো গ্লোবাল ব্যারিয়ার নাই, অনলাইনে আমরা ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড, আমরা একটা প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করার জন্য প্রচুর প্ল্যাটফর্ম আছে। যদি আমি থিম বানাই থিম ফরেস্টে দিতে পারছি, কিছু না হলে আমি আমার কিছুদিন থিম ফরেস্টে বিক্রি করার পরে আমি নিয়ে এসে আমি একটা নিজের একটা মার্কেট প্লেস তৈরি করতে পারতেছি। আমি কোর্স বানাবো, যদি কোর্স ক্রিয়েশনই যদি আমার বিজনেস হয়, আমি ইউডেমি আমার জন্য আছে, বাংলাদেশে প্রচুর প্ল্যাটফর্ম আছে। এরকম প্রোগ্রামারদের জন্য কিন্তু কাজের স্কোপ অনেক, এবং এন্টারপ্রেনারশিপের দিকে যাওয়ার, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার অনেক স্কোপ আছে। কিন্তু আমি বিলিভ করি যে ভাই নেগেটিভিটি না আমাদেরকে টেনে ধরে আছে, মানে আমরা আসলে একজন আরেকজনকে উঠতে দিতে চাই না, এটা একটা মূল সমস্যা। যে কারণে আমি সিনিয়রদের এক্সাম্পলটা দিলাম, যে যখনই একজন একটু আগিয়ে যাচ্ছে, আমার কাছে মনে হয়েছে, আমি খুবই দুঃখজনকভাবে বলতেছি, যে সিনিয়ররা কেন জানি আমার কাছে মনে হয়েছে জুনিয়রদেরকে উঠতে দিতে চায় না। হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রিতে খুব বেশি আছে। প্রত্যেকটা কোম্পানিতে তুমি যাও, লিডারশিপ রোলে যারা আছে তারা তাদের নিচে যে আছে সে যেন তাকে ছাড়িয়ে না যায়, সেজন্য তাকে একটা বাউন্ডারি দিয়ে। ভাই ইন জেনারেল এই মেন্টালিটিটা আমাদের আসলে কেন, মানে আমাদের এই মেন্টালিটি কেন জানি না, এটা এখন দুর্ভাগ্য হইতে পারে, বাট আমি সিরিয়াসলি আমি এই জিনিসটা কম দেখছি। আমি তো আরও বিদেশি অনেক এদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, খুব বেশি হেল্পফুল থাকে তারা, মানে আরেকজন আমাকে ছাড়াই চলে যাবে এটা ওরা বিলিভই করে না, বিকজ তারা ওদের নিজেদের উপরে এত বেশি কনফিডেন্ট থাকে। আমি যে জায়গায় আছি, জায়গাটা এত স্ট্রংলি ওরা আসলে নিজেকে ক্রেডিবল বানায় যে ওদের ওই ইনসিকিউরিটিটা থাকে না। যখনই কোনো সিনিয়র ইন্ডাস্ট্রি থেকে এরকম ইলজিক্যাল কথা আমাকে বলে, তখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি অনেক ক্যালকুলেশন করে দেখি অ্যাকচুয়ালি হি ইজ ইনসিকিউর অ্যাবাউট হিজ পজিশন, অর হি ইজ আনস্যাটিসফাইড অ্যাবাউট হিজ ওন পজিশন। দ্যাটস ওয়াই ওই আঙুর ফল টক চলে আসে। একদম সেই স্ট্যাটাসে আবার আমাদের ঘুরে ফিরে চলে যেতে হয়। তার মানে আপনি ডেফিনেটলি রেকমেন্ড করেন যে অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে তার স্টার্টআপ বা প্রোডাক্ট ডেভেলপমেন্টের দিকে এটা কিন্তু তাই বলে এখন সবাই মিলে আবার স্টার্টআপ খুলতে শুরুতেই যদি এখন সবাই হ্যাঁ আপনি সবাইকে স্টার্টআপ বানাইতে বসছেন, আমি সেটা বলবো না। ফান্ডামেন্টাল ঠিক করো। তোমার যদি প্রোগ্রামিং করতে করতে তুমি যদি একটু টুকটাক বিজনেস নলেজ তোমার গ্রো করে, তুমি একটু পড়াশোনা করবা, দেখেন এই জিনিসগুলো কিন্তু একজন বিজনেসম্যান সে কিন্তু মানে তাকে খুব এডুকেটেড হতে হবে এমন কোনো কথা না। আপনি নিজেও তো একদম সব যে ট্রেডিশনাল বই পড়ে শিখছেন। আমি একজন সিএসসি ব্যাকগ্রাউন্ডের ছেলে, আমার ফ্যামিলিতে কোনো বিজনেসম্যান নাই, আমার মধ্যে এন্টারপ্রেনারশিপ বীজ হিসাবে বুকে দেওয়া হয় নাই। আমি তো ঠেকে শিখে আজকে দাঁড়াইছি। হয়তো এমন হয়তো যে আমি আজকে সিএসসিতে না পড়লে, যেটা আমি শুরুতেই বলতেছিলাম, সিএসসিতে না পড়লে আজকে হয়তো আমি এন্টারপ্রেনারই হইতাম না। আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলে আমি বিসিএস দিয়ে সুন্দর মতো গিয়ে কামাতাম, ঠিক আছে। কিন্তু আমি সিএসসি ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আমি ব্লেসড যে আমি একটা কোম্পানি দিতে পারছি, আমার প্রোডাক্ট বানাতে পারছি, সেটাকে আমি গ্লোবালি রিচ করাতে পারছি। হ্যাঁ, তো সেটা হয়তো আমি পারতাম না। সো প্রোগ্রামার্সরা এমনিতেই একটু ব্লেসড যারা হচ্ছে, আমি মনে করি। হ্যাঁ, তো ওদের না এই পজিটিভ অ্যাঙ্গেলটা নিয়েই কাজ করা উচিত। হ্যাঁ, এবং বিজনেস সম্পর্কে একটু আইডিয়া যদি পায় এবং বিজনেসটা যদি তাকে মানে ইনফ্লুয়েন্স করে, এবং একটু রিস্ক টেকিং মাইন্ডসেট থাকা লাগে। কারণ এন্টারপ্রেনার হতে হলে প্রথম যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে রিস্ক টেকিং। যদি তুমি রিস্ক টেকার হও তাহলে ইউ শুড ট্রাই। রাইট, মানে এই জায়গাটাতে ভাই অনেকে যেটা ভয় পায়, যে জিনিসটা ভয় পায় যে ভাই আমি আসলে প্রোগ্রামিং নিয়ে কাজ করি, এখন বিজনেস নিয়ে যখন আমি কাজ করতে যাব, বিজনেসের অনেক টার্মসই আমি জানি না, তার মানে অনেক সংজ্ঞা সে জানে না, অনেক কিছুই সে বিজনেস ধরো জানে না। হ্যাঁ, আমিও বিজনেস জানতাম না, কিন্তু ইউ নিড টু চুজ এ রাইট পার্টনার ফর দ্যাট। রাইট, ঠিক আছে। দেখো, মানে আমার যে ডিসএবিলিটিটা আছে, আমি সেই একজন বিজনেসম্যান হচ্ছে সে যে হচ্ছে তার যতগুলো ডিসএবিলিটি সে যেটা পারে না, সেই জায়গায় রাইট পিপল বসানোই হচ্ছে বিজনেস। বিজনেস অ্যাকচুয়ালি বিজনেস মানে এটা পিপল ম্যানেজমেন্ট ইজ দ্য কোর কি অফ এ বিজনেসম্যান। বিজনেসম্যান একা কিছুই করে না আসলে। বিজনেসম্যান আসলে সব জায়গা থেকে বার্ডস আই ভিউ থেকে সবাইকে জায়গা মতো ফিক্স করে। ঠিক আছে, আমি বিজনেস বুঝি না, তাহলে আমাকে এমন একজন বিজনেস গাই পার্টনার হিসেবে রাখতে হবে যেই লোকটা আসলে ট্রাস্টেড, আমাকে প্রপার মানুষ খুঁজে বের করে। এখন যদি বলো ভাই এরকম মানুষ তো পাই না, তাহলে ভাই সবই করে দিব আমি, তাহলে বিজনেসটা আমাকে দাও। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম। এখন সেটা করার জন্য যারা মেন্টরিং করছে, যারা হয়তো কিছুটা সাজেশন দিচ্ছে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, তাদেরকে আমরা বুলি করতেছি যে এই যে মোটিভেশনাল টক দিচ্ছে। ভাই আমার কথা হচ্ছে তাহলে নেবো কি, মানে করবো কি, কিছু তো একটা করতে হবে। হ্যাঁ, কিছুই নেবো না, কিছু অ্যাকসেপ্টও করবো না, তাহলে আমি আগাবো কি করে? রাইট ভাই, আমি মানে আমরা ধরেন আমাদের যে টিপিক্যাল যে আলোচনা বা যেই প্রশ্নগুলো আমাদের ছিল, এইগুলা খুবই নাইস কিছু অ্যান্সার আপনি অলরেডি আজকে দিয়ে দিচ্ছেন, এবং আমার মনে হয় যারা আমাদের অডিয়েন্স অলরেডি আছে তারা অনেক ইনসাইটসফুল নলেজ এখান থেকে পাইছে। এখন ভাই আমি যেটা জানতে চাইতেছিলাম যে ধরেন আপনার ফিউচার প্ল্যান, ধরেন অ্যানালাইজার নিয়ে ফিউচার প্ল্যান ডেফিনেটলি আপনার আছে, লার্ন উইথ সুমিত আপনার ফিউচার প্ল্যান আছে, যদি আপনি প্রথম থেকে বলতেছেন সবই আনপ্ল্যান, বাট তারপরেও মানে ইনিশিয়াল কোনো প্ল্যান আপনার ইন ফিউচার আছে কিনা অ্যানালাইজার এবং লার্ন উইথ সুমিত নিয়ে? ফিউচার প্ল্যান কি এই দুটো কোম্পানি নিয়ে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে বিং অনেস্ট, এগেইন আমি বলবো কোনো প্ল্যান নেই।
দুঃখজনকভাবে সত্যি। এবং এইভাবেই চলতেছে আসলে লাইফ। কারণ আমি আসলে আমার মেয়েটা হওয়ার পরে, বাচ্চাটা হওয়ার পরে আমি আসলে অন্য কোনো কিছু নিয়ে প্ল্যান করা বা কোনো ভিশন করা, কারণ আমার একটা ভ্যারিয়েবল ফ্যাক্টর চলে আসছে আমার লাইফে, যেই ফ্যাক্টরটা আসলে ফ্যামিলি। তো সেই ফ্যামিলি আজকে অসুস্থ হচ্ছে, কালকে ধরো এই কারণে ওই কারণে, তো আমি একটা প্ল্যান করতেছি। আর আমি একটা জিনিস খুব ভয় পাই, সেটা হচ্ছে কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট না রাখা। তো আমি আজ পর্যন্ত আমার লাইফে বিয়ের আগে কখনো কমিটমেন্ট মিস করি নাই, বাট আফটার ম্যারেজ আই হ্যাভ মিসড নিউমেরাস কমিটমেন্ট। সো এইটা আমার জন্য খুবই ভয়ের একটা জায়গা। সো আমি যতদিন পর্যন্ত আমার কমিটমেন্টের জায়গাটাকে অ্যাসিওর না হতে পারবো, হ্যাঁ, ততদিন পর্যন্ত আমি আসলে ফার্দার প্ল্যানিং করবো না। হ্যাঁ, কিন্তু ডেফিনেটলি ইট শুড গ্রো ন্যাচারালি। আমি যখন যেই বর্তমানটায় কাজ করি, যখন আমি একটা ভিডিও বানাতে বসি, বা যখন আমি চিন্তা করি যে এই ভিডিওটাতে আমি কি ভ্যালু দিব, আমি ওই ইউনিটটুকু নিয়ে চিন্তা করি, পরেরটুকু নিয়ে আমি চিন্তা করি না। আর অ্যানালাইজেনের কথা যদি বলি, অ্যানালাইজেন একটা বড় কোম্পানি হয়ে গেছে এখন, এটা একটা স্যাচুরেশনে চলে আসছে, এবং এই মার্কেটটাও আসলে অনেক স্যাচুরেটেড, মার্কেটিং ইন্ডাস্ট্রি এখন কারেন্টলি। তো এইটা তার ন্যাচারাল গ্রোথে আগাচ্ছে, রাইট জায়গায় রাইট পিপল বসায় দেওয়া হয়েছে, তারা তাদের কাজ করে। আমি মূলত বিজনেস ডিসিশন, ক্লায়েন্ট কমিউনিকেশন যেখানে আসলে আমাদেরকে এক্সপেক্ট করে, সেখানেই আমরা এখন যাই। সেকেন্ডারি লিডারশিপের কাছে ট্রান্সফার করা হয়েছে, এবং আমরা ওই যখন কোনো একেবারে বিপদ একেবারে গলা দিয়ে বের হয়ে আসতেছে, তখন আমরা আসলে এখন যাওয়ার চেষ্টা করি। আর এমনিতে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড যে কাজগুলো, কোনো চ্যালেঞ্জিং প্রজেক্ট যেটা আমরা এনজয় করতেছি, সেইগুলোতে আমরা ফোকাস করি, প্রোডাক্টে ফোকাস করি। হ্যাঁ, এইগুলো নিয়ে আমাদের ভিশন আছে, কিছু প্রোডাক্ট ডেভেলপমেন্টে যাওয়ার ইচ্ছা আছে অ্যানালাইজেন। আর অ্যানালাইজেনকে যদি একটা আরও বড় একটা গ্লোবাল কোম্পানির দিকে নিয়ে যাওয়া যায়, সেই চিন্তাভাবনা আমাদের আছে। আর লার্ন উইথ সুমিত নিয়ে আমার প্যাশনের জায়গা, লার্ন উইথ সুমিত নিয়ে আমার ভিশন হচ্ছে যে একদিন সবাই অ্যাটলিস্ট আমি চলে যাওয়ার পরে যেন বলে যে হ্যাঁ, আজ থেকে 50 বছর পরেও যেন বলে যে আমাদের জীবনে এই লোকটা ইম্প্যাক্ট করে গেছে। অ্যাটলিস্ট মরার পরে, এখন প্রশংসা না করতে পারুক, মরার পরে মানুষ আসলে প্রশংসা করে। না ভাই, এখনও তো করে। আমরা যদি আমাদের গত এই পডকাস্টের কমেন্ট সেকশনটাও একটু দেখি, সবচেয়ে বেশি মানুষ আপনারাই চাইছে। না, আমি তাদের জন্যই কাজ করি, একদম সোজা কথা, আমি তাদের জন্য কাজ করি। এবং আমার একটা ছিল যে আমি যখন কন্টেন্ট ক্রিয়েশনে আসি, আমি খুব চ্যালেঞ্জ ফেস করছিলাম। বিইং এ পার্সন, আমি তো কখনো পাবলিক ফেসিং পার্সন ছিলাম না। আমার লাইফের একটা অর্ধেক সময় অ্যানালাইজে আমি ব্যাকএন্ডে কাজ করে আসছি, সামনে আসি নাই, কারণ আমি খুবই ব্যাকএন্ড এবং লাজুক প্রকৃতির ছেলে আর কি। তো সেটাও নিয়েও অনেকের কনফিউশন যে এই লোক হঠাৎ করে তাহলে কি গিরগিটি নাকি। তো আমি আসলে গিরগিটি হতে হয়েছে আমাকে, কারণ হচ্ছে টিকে থাকতে হবে ভাই। এখন আমি ব্যাকএন্ডে থাকতে থাকতে এমন অবস্থা হয়েছিল, আমারই আইডেন্টিটি ক্রাইসিস হয়ে গেছে। আমি সব কাজ করতেছি, মানুষ আমাকে এটার ভ্যালু আসতেছে না। সো দ্যাটস ওয়াই আই নিড টু গেট আউট অফ ইট। ঠিক আছে, তো গেট আউট অফ ইট। তারপরে আমি এখানে কাজ শুরু করলাম। এরপরে হয়ে গেল কি, আমার প্রচার প্রসার বেশি হয়ে যাওয়ার কারণে সেটা এখন আমাকে কামড় দিচ্ছে। ঠিক আছে, সো এই একটা সিচুয়েশনের মধ্যে আমি আসি। সো আমি এখন ব্যালেন্স করার চেষ্টা করতেছি যে কিছুটা গর্তে ঢুকে যাই, আবার হঠাৎ করে আসি, হ্যাঁ, আসলেই গালিগালাজ খাই, আবার পিছনে চলে যাই, কিছুদিন অ্যানালাইজেনে থাকি, এখানে আবার কিছুদিন লুকায় থাকি। হ্যাঁ, এবং আমি এখন কিছু সিদ্ধান্ত নিছি লাইফে যে প্রোগ্রামিংয়ের বাইরে আমি খুব বেশি কথা আর বলবো না আর কি। এটা হচ্ছে আমার কথা। বিকজ আমি আসলে অনেক এমন কথাবার্তা শুনছি যেগুলো পাবলিকলি আসে নাই, বাট আমার ইনবক্স দেখলে অনেকে যদি একটু দুর্বল নার্ভের কেউ হয়, অনেকে সুইসাইড করে ফেলতে পারে। আমার কমেন্টে এমন কমেন্ট আসে, বা আমার মেসেঞ্জারে এমন জিনিস আসে। তো আমি এটা আসলে চাই না। আমি খুবই চাওয়া পাওয়া কম, আমি যেটুকু আছি খুশি আছি। আর চলে যেতে পারি না আমি বিকজ অফ এই যে কিছু মানুষ আছে যারা আবার এত ভালোবাসে, যেটা লিমিট আসলে আনবিলিভেবল। সো আমি যখন রুরাল এরিয়াতে গেছি, আমি হচ্ছে মফস্বলে বিভিন্ন শহরে গেছি, আমার এলাকায় গেছি, মানুষ যে পরিমাণ ভালোবাসে, কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ এত ভালোবাসে, এবং এইটা আসলে এদেরকে বেইমানি করা হবে বলে আমার মনে হয় আর কি, যে এই ভালোবাসাটুকুর জন্য থাকা উচিত। সো আমার লার্ন উইথ সুমিতের একটা ভিশন আমি আজকে বলে রাখি, আমি সেই সব মানুষদেরকে একত্রিত করতে চাই যারা আমাকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে এই মানুষটা আমাকে ঠকাচ্ছে না, এই বিশ্বাসটুকু যাদের স্ট্রং আছে, তাদেরকে নিয়ে আমি একটা ক্লোজ প্ল্যাটফর্ম বানাতে চাই। ঠিক আছে, যেখানে শুধু তারাই থাকবে, তাদেরকে আমি আমার জীবন উজাড় করে দিতে রাজি আছি। কিন্তু যারা আমাকে বিশ্বাস করছে না, আমি বিশ্বাস অর্জনের জন্য আর কাজ করবো না। ভাই, আমরা তো প্রোগ্রামিং নিয়ে অনেক কিছু জানলাম, এবং আপনার অনেক ইনসাইটস আমরা এখান থেকে পাইলাম। এখন আপনার এইখানে অডিয়েন্স সবাই কিন্তু প্রোগ্রামার না, প্রোগ্রামারের বাইরেও কিন্তু অনেক অডিয়েন্স আমাদের এই পডকাস্ট দেখবে। সো কেউ যদি এই অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে নিজেকে স্টাবলিশ করতে চায়, নিজের ক্যারিয়ারটা দাঁড় করাতে চায়, তার জন্য আপনার কী সাজেশনস থাকবে? তার ডেফিনেটলি আপনি যখন শুরু করছেন তখনকার সিচুয়েশন আর কারেন্ট সিচুয়েশন সেম না। বর্তমান বাস্তবতায় আসলে কেউ যদি এই সেক্টরে ক্যারিয়ার স্টার্ট করতে চায়, সেক্ষেত্রে তার কোন কোন বিষয়গুলো আসলে ফলো করা উচিত, বা কীভাবে তার আগানো উচিত? আচ্ছা, অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি ইজ ওয়ে মোর চ্যালেঞ্জিং দ্যান প্রোগ্রামিং ইন্ডাস্ট্রি, ওয়ে মোর। এখানে যে বললাম, ভ্যারিয়েবল ফ্যাক্টরস অনেক বেশি। ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু বি ভেরি ক্রিয়েটিভ, ইউর থিঙ্কিং শুড বি ক্রিয়েটিভ, ইউ হ্যাভ টু বি কানিং, চালাক হইতে হবে। আমি যদি লোকাল মার্কেটের কথা বলি, সবার থেকে নিজেকে জাহির করতে হবে অনেক বেশি,
হ্যাঁ, মানে সবসময় ইউ হ্যাভ টু বি লাইক, ধরো তোমার সামনে অনেকগুলো একটা গরুর পাল আসতেছে, এমন একটা গরু হতে হবে যে গরুটাকে সবার আগে চোখ যাচ্ছে। দিস ইজ অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি। আমি একদম বাস্তব কথা বলতেছি, কোনো একজন ভেটারান অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির লোক এগ্রি করবেন। তো এটা হচ্ছে কি মোর শো অফের জায়গা। হ্যাঁ, whereas প্রোগ্রামিং ইজ নট লাইক দ্যাট। সো অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমাকে প্রচুর ক্রিয়েটিভলি থিঙ্ক করতে হবে, ক্রিয়েটিভ থিঙ্কিং থাকতে হবে, কমিউনিকেশনে খুব ভালো হতে হবে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাডভার্টাইজিং ইজ পার্ট অফ কমিউনিকেশন। টোটালি যে কোনো বিজনেস, যে কোনো কিছু, তার একটা সিঙ্গেল লাইনে যদি অ্যাডভার্টাইজিংকে আমি ডিফাইন করি, আমি যদিও মার্কেটিংয়ের লোক না, অ্যাডভার্টাইজিংয়ের লোক না, আমি যেটুকু বুঝছি কমিউনিকেট করতে পারাটাই হচ্ছে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির মূল কাজ, টু কমিউনিকেট ক্রিয়েটিভলি। সো তুমি যদি ক্রিয়েটিভলি কমিউনিকেট করতে পছন্দ করো এবং নিজের ডিজাইন বলো, ভিডিও বলো বা কোনো কিছুর মাধ্যমে যদি তুমি আসলেই একটা মানুষকে একটা মেসেজ দিতে পারো ইন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, লাইক প্রোগ্রামিংয়ে আমি বলি যে 1 ঘন্টা 8 ঘন্টা ডাজন্ট ম্যাটার, বাট অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে ইট ডাজ ম্যাটার। ইউ হ্যাভ টু সেন্ড ইউর মেসেজ উইদিন 3 to 5 seconds বা 30 seconds। প্রত্যেকটা সেকেন্ড হ্যাঁ, সো প্রত্যেকটা সেকেন্ড এখানে ম্যাটার করে, প্রত্যেকটা, এবং প্রত্যেকটা ভুল, এরর প্রোগ্রামিংয়ে ডিবাগ করা যাবে, অ্যাডভার্টাইজিংয়ে ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন টু ডিবাগ। সুযোগ নাই। হ্যাঁ, ইউ ডোন্ট, এবং এখানে ম্যাসিভ বাজেট থাকে, ইউ হ্যাভ টু ডিল উইথ ব্র্যান্ডস। এখানে তুমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই আমি, তাহলেই সবাই বুঝতে পারবে এটা কতটা সেন্সিটিভ, কতটা ডেঞ্জারাস। আমাদের 2টা ক্লায়েন্ট ছিল, এখন বলতে সমস্যা নাই যেহেতু তারা এখন আমার ক্লায়েন্ট নাই। একটা ছিল ডেল বাংলাদেশ, আর একটা ছিল স্যামসাং বাংলাদেশ, স্যামসাং মোবাইল বাংলাদেশ। দুটাই গ্লোবাল জায়ান্ট, দুইটারই কাজ করি আমরা। ডেলেরও ল্যাপটপ আছে, স্যামসাংয়েরও ল্যাপটপ আছে। তো একবার হলো কি, 2টা ব্র্যান্ডই যেহেতু আমরা ম্যানেজ করি, 2টা ব্র্যান্ড পেজই আমরা ম্যানেজ করি, আমাদের টিম ম্যানেজ করে। তো একটা পোস্ট যাবে ফেসবুকে, একটা ক্রিয়েটিভ ক্যাম্পেইনের পোস্ট যাবে, সেটা হচ্ছে ডেলের জন্য, ডেলের ল্যাপটপের অনেক জিনিসপাতি দিয়ে। এখন আমাদের যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমরা তো তখন ছোট কোম্পানি, খুবই ছোট, একই লোক অনেক কাজ করে, আমরাও কাজ করি। সময়টা কিরকম? এটা 2012-র দিকে। 12-র দিকে আছে। তো তখন সেই ছেলেটা করলো কি, সে খুবই ছোট, তখন সে আন্ডার 18, মানে খুবই মানে আমরা তো ওইভাবেই সোর্স করে নিয়ে আসতাম। সে ভুলে, অনেক আর্জেন্সির কারণে সে ভুলে ডেলের পোস্টটা স্যামসাংয়ের পেজে পোস্ট করে ফেলছে, এবং ইট এক্সিস্ট ফর 30 minutes, 30 মিনিট এটা ছিল। আমাদেরকে গ্লোবাল থেকে সু করার আসছিল, নোটিস আসছিল যে তারা আমাদেরকে সু করবে, এবং যেই সুটা তারা করবে তাতে সারা জীবনের জন্য আমরা অন্য কোনো জায়গায়, এইটা যদি আমাদের গায়ে লাগে তাহলে আমরা কোনো জায়গায় আর কোনোদিন কোনো জায়গায় কাজ পাবো না, কোনো জায়গায় কাজ করতে পারবো না, আমরা বাংলাদেশ থেকেও আমাদেরকে বের করে দিবে, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। এবং সেই জায়গাটা আমি এবং আমার যে কো-ফাউন্ডার, আমরা কীভাবে যে স্যামসাংয়ের কাছে যে আমরা যে জিনিসটাকে সলভ করছি, ইট ওয়াজ এ নাইটমেয়ার। তো সেই থেকে আমরা যে ধাক্কাটা খাইলাম, তখন আমরা বুঝলাম যে হাউ সেন্সিটিভ ইট ইজ। সবাই মনে করে আরে পেজে একটা পোস্ট দিছে, এই কি এমন কাজ? ভাই, এত সহজ না। যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, প্রতিটা মেসেজ, প্রতিটা কমিউনিকেশন কতবার স্ক্রুটিনি করা হয়, কতবার ফিডব্যাকের মধ্যে দিয়ে যায়, 70-80। আমাদের একজন ডিজাইনারের পিসিতে যদি যাওয়া হয়, তাদের স্টোরেজ ক্যাপাসিটি দেওয়ার জন্য আমার কোম্পানির বাজেট আছে আলাদা, যে বাজেট আমরা নিতে পারি না, পরে আমাদেরকে ইন্টারনাল সার্ভার বসাতে হয়। যে একটা ভার্সান, ডিজাইন ভার্সান আমরা দিছি, ফিগমা হোক, ইলাস্ট্রেটর হোক, হোয়াট এভার ইট ইজ, একটা ক্রিয়েটিভ ডিজাইন করা হয়েছে, সেটার ফাইনাল 1, ফাইনাল 2, ফাইনাল 3, এরকম করে সেটার 70টা ভার্সান আছে, সবগুলো আমাদেরকে রাখতে হয়। বিকজ 70টা ভার্সান করার পরে এমন কেস আছে ক্লায়েন্ট প্রথমটাই ভালো ছিল, সো আমি যেটাকে রিরাইট করে ফেলবো তা না। আমাদের পলিসি হচ্ছে আমরা ভার্সান কন্ট্রোলিং করার ব্যবস্থা করি। তো ইটস নট দ্যাট ইজি ভাই, দেখলে মনে হয় কাজটা সহজ, বাট এটা এতটা ভ্যালুয়েবল, এবং এটা এত বেশি, ইম্প্যাক্টটা এত বেশি, ইটস ডেঞ্জারাস। সো এই ইন্ডাস্ট্রিটা ভাইয়া, প্রোগ্রামিং বলবো আমি রাদার অনেক বেশি রিল্যাক্সিং। হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিতে মানে কাজ করা এত সহজ না। হ্যাঁ, এবং এটা খুবই জগা খিচুড়ি টাইপের একটা ইন্ডাস্ট্রি। এখানে তোমার ভিডিও প্রোডাকশন হচ্ছে, এখানে মডেলদেরকে নিয়ে তোমার কাজ করতে হবে, ডিফারেন্ট ডিরেক্টরকে নিয়ে কাজ করতে হবে, প্রচুর ভেন্ডরকে নিয়ে কাজ করতে হবে। লাইক সবাই সব কাজ তুমি করতে পারবে না। তোমাকে যদি একটা প্রপার অ্যাডভার্টাইজিং এজেন্সি করতে হয়, তাহলে ইউ উইল হ্যাভ লটস অফ পার্টনার্স। হ্যাঁ, লাইক তোমার ভিডিও প্রোডাকশানের স্ট্র্যাটেজি তুমি করছো, হয়তো ওই ভিডিওটা এক্সিকিউট করছে একজন নাম করা ডিরেক্টর, তাকে তোমার তেলায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, তার একটা হিউজ চার্জ আছে, তাকে ম্যানেজ করতে হবে। সেই বললো আজকে শুটিংয়ের দিন, বললো আমি আজকে আসবো না, কারণ উনি অনেক নাম করা মানুষ, উনি বললো আমি আজকে আসবো না, কারণ আমার আজকে বাচ্চা বলেছে তুমি যেতে দিব না তোমাকে। বাট আমার বাচ্চা কোনোদিন আজ পর্যন্ত আমাকে আটকে রাখতে পারে নাই, আমার সেই সৌভাগ্য হয় নাই। আমার বাচ্চা 1000 কানলেও আমাকে ঘর থেকে বেরোয় যেতে হয়েছে। সো এই জিনিস কিন্তু নিতে হবে ভাই অ্যাজ অ্যান এজেন্সি। এবং ফাইনালি বলবো, ইউ হ্যাভ টু বি এ কর্পোরেট সার্ভেন্ট।
দিস ইজ দ্য অনলি মেসেজ, দিস ইজ দ্য, তুমি আমাদের ঘরে আমরা সার্ভেন্ট রাখি না, হ্যাঁ আমি যদিও সার্ভেন্ট শব্দটা ইউজ করতে চাই না, আমি আমার ঘরে যারা থাকে সবাই আমি ফ্যামিলি মেম্বার বলি, বাট মানুষকে বোঝানোর জন্য যে যারা আমাদের হয়ে কাজ করে দিচ্ছেন, আমাদের বাসায় কাজ করছেন, তারা যা একটা কর্পোরেট কোম্পানির কাছে একটা এজেন্সি তা, অ্যান্ড ইউ ক্যান, যদি তুমি বড় এজেন্সি হতে চাও, ভালো এজেন্সি হতে চাও, তোমাকে এই সার্ভেন্ট থেকে উপরে উঠতে হবে। একটা সময় যখন তুমি অনেক ভ্যালু তৈরি করবা, লাইক বড় বড় এজেন্সি অগিলভি, হ্যাঁ, তারপরে ধরো এই যে আমার বাংলাদেশেই আছে গ্রে আছে, হ্যাঁ, এদেরও একটা গ্রুপ আছে। সো এই বড় বড় এজেন্সি যদি তুমি হতে পারো, তাহলে হয়তো ক্লায়েন্ট তোমাকে ভ্যালু দিবে, তখন আর তুমি সার্ভেন্ট হবে না, ঠিক আছে? কিন্তু তোমাকে শুরু করতে হবে অ্যাজ এ সার্ভেন্ট, অ্যান্ড ইউ হ্যাভ টু বি অ্যাজ এ সার্ভেন্ট ফর অ্যাটলিস্ট 10 to 15 years, দেন ইউ ক্যান ক্রিয়েট ইউর অ্যাডভার্টাইজিং ব্র্যান্ড। সো ইটস নট দ্যাট ইজি। তাহলে তো প্রোগ্রামিংয়ের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি চ্যালেঞ্জিং। এবং আমাদের কারেন্ট ইকোসিস্টেমে আমাদের যারা প্রোগ্রামাররা ফেসবুক কাঁপাচ্ছে আর কি, এটাকে আমি ফেসবুক কাঁপানো বলে, ফেসবুক কাঁপাচ্ছে যারা, আমি বলবো তাদের কনস্টিটিউশন হয়ে যাবে যদি এই ইন্ডাস্ট্রিতে এখন যায়, যদি মাইন্ডসেট এরকম হয়। রাইট ভাই, আমরা আগে যেটা দেখলাম যে বিভিন্ন অ্যাডভার্টাইজিং এজেন্সি যেগুলো আছে বা বিভিন্ন অ্যাডভার্টাইজার আছে যেগুলো আমাদের আসলে আলটিমেটলি বিভিন্ন ট্রেন্ড তারা তৈরি করতে পারতো, বাট আমাদের কালচারাল শেপটাও তারা আসলে তৈরি করতে পারতো। বাট বর্তমান সময়ে এই অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো বা অ্যাডভার্টাইজগুলো আসলে ওই রকম ইম্প্যাক্ট কি রাখতে পারতেছে? আমি এই জায়গাটাতে অ্যাবসলিউটলি এগ্রি করবো। এখন মানে ট্রেন্ড হচ্ছে না, এখন অ্যাডভার্টাইজিংকে মানুষ আসলে হাস্যকর একটা জিনিস হিসাবে দেখে। এটার ফুল দোষটা আসলে অ্যাডভার্টাইজিং এজেন্সির নয়। এর কারণটা হচ্ছে, আগে হতো কি, আমরা যে অ্যাডগুলো দেখতাম বিটিভিতে দেখতাম আমরা, হ্যাঁ, আমাদের না একটা সিঙ্গেল জায়গায় ফোকাস ছিল, ওইটা আমাদের লাইফ ছিল, যেটা এখন ফেসবুক হয়ে গেছে, ঠিক আছে? বাট ফেসবুক এবং বিটিভির মধ্যে ডিফারেন্স আছে, কারণ বিটিভিতে একটা ইত্যাদি অনুষ্ঠান দেখার জন্য আমরা 1 মাস 2 মাস ওয়েট করে থাকতাম। সো যখন তুমি একটা জিনিসকে পাওয়ার জন্য এতদিন ওয়েট করে থাকবা, তখন তোমার এক্সপেকটেশনও বেশি, সময়ে তুমি বেশি পাচ্ছ। সারা বছরে ইত্যাদি অনুষ্ঠান হতো ধরো 2টা বা 3টা। সো ওই সময়ে হটেস্ট জায়গা, ওই জায়গাটার জন্য ক্রিয়েটিভ ক্যাম্পেইন সারা বছর ধরে ডিজাইন করতো ক্রিয়েটিভ এজেন্সি। আর এখন ফেসবুকে একটা পোস্টের শেলফ লাইফ হচ্ছে তোমার স্ক্রল করতে যত সেকেন্ড লাগে। সো স্বাভাবিকভাবেই ডিজিটাল এজেন্সির জন্য এটা মোর চ্যালেঞ্জিং, এই ট্রেন্ডের সাথে খাপ খাওয়ানো। ডিজিটাল এজেন্সি হিসাবে আমরা সাকসেসফুলি কিছুটা করতে পারছিলাম, যেটা যেমন সবাই রেক্সপোস্টের নাম জানে। রেক্সপোস্ট ওয়াজ দ্য ফার্স্ট অনলাইন বাংলাদেশের 2011 সালে 10-11 দিকে। ইট ওয়াজ এ ক্যাম্পেইন বাই অ্যানালাইজেন, যেটাই বাংলাদেশ মার্কেটে অ্যানালাইজেনকে সবাইকে চেনাইছে। ইট ওয়াজ এ অর্গানিক ক্যাম্পেইন, তখন অ্যাড ফ্যাড এগুলো এত ছিল না, অ্যাবসলিউটলি অর্গানিক ক্যাম্পেইন, এবং মোবাইল ক্যামেরা দিয়ে শ্যুট করা, এবং এটা ছিল হচ্ছে অনেকটা রিয়েলিটি শো। আমরা বিভিন্ন সেলিব্রিটির কাছে যাইতাম, গিয়ে তাদেরকে বাঁকড়াবা। এর এক্সপোজের নাম মোটামুটি আমাদের সবাই জানে বাংলাদেশে, এমন কেউ নাই, এবং অনেকে হয়তো এটা জানেও না যে এই ক্যাম্পেইন সুমিত ভাইদের করা, এটা জানে না। মানুষ এক্সপোজকে চেনে, অ্যানালাইজেনকে চেনে, এরকম আছে। সো দ্যাট ইজ দ্য সাকসেস অফ অ্যান এজেন্সি। ওইটা কিন্তু একটা ট্রেন্ড তৈরি করলো, ডিজিটাল ল্যান্ডস্কেপকে টোটালি চেঞ্জ করে দিল। এরপরেই কিন্তু বিভিন্ন এজেন্সি আসা শুরু করলো, কপি করা শুরু করলো, এটা আমরাও পারি, ওটা আমরাও পারি। সো এই যে ট্রেন্ড কিন্তু আমরা শুরুতে সেট করছিলাম। আমাদের সীমানা পেরিয়ে নামে একটা ক্যাম্পেইন ছিল স্যামসাংয়ের, এটা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে, না এটা পরে আমরাই আবার রেকর্ড ব্রেক করছি, এটা দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে হাইয়েস্ট শেয়ার্ড ভিডিও ছিল। এরপরে সেই রেকর্ড আমরা এগেইন ভাঙি সীমানা পেরিয়ে 2 ভার্সন 2 দিয়ে, সেটা আগেরটার রেকর্ড ভাঙে, হাইয়েস্ট শেয়ার্ড, মানে লাখ লাখ শেয়ার হয়েছে শুধু অর্গানিকভাবে কীভাবে গ্রো করে। তারপরে আমরা সেই ক্যাম্পেইনটাই, ওইটারই রেকর্ড আমরা ভাঙি হচ্ছে ওমেরা নামে, ওমেরা এলপিজির হয়তো ব্র্যান্ডটার নাম শুনে থাকবা, খুবই ছোটোখাটো একটা ব্র্যান্ড। সেই ব্র্যান্ডের একটা ক্যাম্পেইন ছিল মাকে নিয়ে। সেই মায়ের ক্যাম্পেইনটা আমি কিছুদিন আগেও মানুষকে শেয়ার করতে দেখছি, আর সেটা আমাদের 5 থেকে 7 বছর আগের ক্যাম্পেইন। কেউ জানে না এই ক্যাম্পেইন ওয়াজ ড্রিভেন বাই অ্যানালাইজেন, বাট এটার সম্পূর্ণ ক্যাম্পেইন আমাদের করা। জাস্ট মায়ের প্রতি ইমোশন জিনিসটাকে শো করা হয়েছে, যে জিনিসটা মানে মানুষ জাস্ট না বুঝে শেয়ার করে গেছে, ভালো লাগছে তাই শেয়ার করছে। বাট এখনকার দিনে সেই ক্যাম্পেইনগুলো হয় না। এটার জন্য ফুল ক্রেডিট এজেন্সির না, এটা কোম্পানিগুলোও এখন ভাইরালে বিশ্বাসী, নাচানাচি, নাচন কুদন, এই জিনিসগুলো এখন জেনারেশনটাই চেঞ্জ হয়ে গেছে। সো সবাই এখন টিকটক জেনারেশন আসছে। সো মানুষ এখন খুব অল্প সময়ে খুব বেশি মিউজিক থাকবে, ঝাঁকানাকা হবে, এই জিনিসগুলো এখন ট্রেন্ড হয়ে গেছে, সবাই এদিকে যেতে চাচ্ছে। হ্যাঁ, সো এতটা কারেজ, এতটা গাটস অনেক এজেন্সিরই নাই যে আসলে ওই রকম কোনো একটা গ্রাউন্ড ব্রেকিং চেঞ্জ করে দিবে, কারণ ওই পরিমাণ বাজেট আমাকে ক্লায়েন্ট দিবে না, ওইটা করার জন্য যে সময়টা, যে এটা ওইটা আমাকে ক্লায়েন্ট দেয় না। সো আমাদেরকে ট্রেন্ডের সাথেই যেতে হয়। রাইট ভাই, আমরা আজকে অনেক কিছু নিয়ে আলোচনা করছি, আমরা প্রোগ্রামিং, অ্যাডভার্টাইজিং, অনেক কিছু নিয়ে আলোচনা করছি, ক্যারিয়ার নিয়ে আলোচনা করছি। আমরা এখন একটু ফান, একটু লাইট ব্যাপার স্যাপারে যেতে চাই। আমি কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন করবো আপনাকে, এবং খুব বেশি চিন্তা করা যাবে না, ইনস্ট্যান্টলি অ্যান্সার দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমি অ্যাভয়েড করতে পারবো কিছু কোশ্চেন?
মানে পাস বলে দিতে পারবো। পাস করতে কারণ পারবেন? আমার ভাই কয়েকটা পডকাস্টে যে এমন এক্সপিরিয়েন্স হয়েছে, আমি এখন সিদ্ধান্ত নিছি আমি বিতর্কিত কিছু বলবো না, না, যেটা আচ্ছা, বিতর্কিত আচ্ছা, হতে পারে। আচ্ছা আচ্ছা কারণ ওই যে বড় ভিডিও, আজকে তুমি ভিডিও বানাচ্ছ 1.5 ঘন্টার, এখান থেকে ছোট্ট একটা ক্লিপিং আগে পিছে বাদ দিয়ে ইয়েলো জার্নালিজম করবে, এটা আমি করতে দিতে দিব না আর কি। না না আমরা ওইরকম কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করবো না ভাই, মানে আমরা আসলে মানুষ কন্ট্রোভার্সি বের করে নেবে ভাই, বের করে নিবে না। না আমরা চাই না আসলে সেটা। ওকে ভাই, আপনার সবচেয়ে পছন্দের স্ট্যাক কোনটা? মানে আমি যদি প্রোগ্রামিং স্ট্যাকের কথা বলি, ল্যাম্প স্ট্যাক, মার্ন স্ট্যাক, আপনার সবচেয়ে পছন্দের ডেফিনেটলি মার্ন স্ট্যাক। ডেফিনেটলি মার্ন স্ট্যাক। আচ্ছা, আপনি কোন পরিচয়ে পরিচিত হইতে সবচেয়ে বেশি পছন্দ করেন? আপনি কি প্রোগ্রামার, এডুকেটর, বা আপনি কোন পরিচয় আপনি নিজেকে? এটা আমার ইয়েতেও লেখা আছে, জাস্ট এ প্রোগ্রামার। আচ্ছা, এখন ধরেন লার্ন উইথ সুমিত অথবা অ্যানালাইজেন, যে কোনো একটা আপনার চুজ করতে হবে, আপনি কোনটা চুজ করবেন? ওরে বাপরে, কঠিন প্রশ্ন। মানে হতেই হবে, একটা হতেই হবে, একটা হতেই হবে। আমি আমার প্যাশনকে চুজ করবো, লার্ন উইথ সুমিত। আচ্ছা ওকে, আপনি ভাই সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কমেন্ট পান, এটা আমরা জানি, এবং আপনি আনবিলিভেবলভাবে সব কমেন্ট দেখেন, সবারই সাথে মোটামুটি আপনার অ্যামাজিং কমিউনিকেশন। আপনার পাওয়া ইউটিউব যদি আমরা কম্বাইন করি, ফেসবুক যদি কম্পেয়ার করি, সবচেয়ে উইয়ার্ড কমেন্ট কী ছিল? প্রচুর উইয়ার্ড কমেন্ট ছিল, বাট একটা কমেন্ট আমি জীবনে ভুলবো না, সেটা হচ্ছে যেটা আমি অলরেডি মেনশন করছি এখানে, যে আপনি যখন এতই পারেন তখন আপনি নিজে গুগলে যান না কেন। দ্যাট ওয়াজ দ্য উইয়ার্ডেস্ট কমেন্ট আই হ্যাভ এভার ফেসড। আচ্ছা ভাই, আপনি নটর ডেম নাকি বুয়েট, কোনটা আপনি চুজ করবেন? 100% নটর ডেম। 100% কোনো বলতে আমার কার্পণ্য নাই, এন্ড এভরি নটর ডেমিয়ান শুড মানে উইল সে দ্যাট। ভাই আপনার টাকা পয়সা সবচেয়ে বেশি আসে কোথা থেকে? অ্যানালাইজেন থেকে না লার্ন উইথ সুমিত? অবশ্যই অ্যানালাইসিস থেকে। লার্ন উইথ সুমিত এডুকেশন, তুমি তো কোর্স বানাও ভাই, থাকে কিছু? না ভাই, থাকে না ভাই। আপনার যদি আপনার ক্যারিয়ার ট্র্যাক নিয়ে বা আপনাকে নিয়ে যদি কোনো আসলে কখনো আত্মজীবনী লেখা হয়, বা আপনি নিজেও যদি লেখেন, তার নাম কি দেবেন? একটু সময় দাও এটা। হ্যাঁ, এর আগে আমি খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার কথা ছিল, আরেকটা পডকাস্টের নাম দিয়েছিলাম পাগলের কারখানা, বাট এটা ঠিক হবে না। যদি হয় তাহলে বলবো, বেশি সময় নিচ্ছি, না না ক্রিয়েটিভলি বলি, আমরা চেষ্টা করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, একটু বড় তো দেওয়া যাবে নাম নাকি? বই, আপনার বই ভাই, আপনি। ঠিক আছে। ছাদের ধারে দাঁড়িয়ে। ছাদের ধারে দাঁড়িয়ে কবিতার বইয়ের মতো হয়ে যেত, কিছু করার নাই, কারণ এটাই আমার লাইফ, লাইফটাই কবিতা হয়, এটাই আমার লাইফ, মানে অলওয়েজ সামনে ফাঁকা। ভাই আমরা কি আপনার কোনো বই পাবো সামনে? ইচ্ছা আছে, অনেক ইচ্ছা আছে, বাট একটা বই লেখা খুবই কঠিন, কারণ আমি অ্যাটলিস্ট এআই দিয়ে তো বই লিখতে পারবো না, আমাকে নিজে লিখতে হবে, সো এই কারণে একটু সময় লাগবে, বাট ইচ্ছা আছে। আচ্ছা, আর যদি কারোর কোনো সাজেশন থাকে যে খুব ভালো কোনো কিছু টপিক সাজেস্ট করতে পারে, এই পডকাস্ট দেখে যদি কেউ করতে পারে, আমি ডেফিনেটলি দেখব। সো ডেফিনেটলি এটা অডিয়েন্সদের কাছে অনেক বড় একটা সুযোগ, আপনারা চাইলে কমেন্টে ডেফিনেটলি ভাইকে সাজেস্ট করতে পারেন, বাট একটু লজিক্যাল বললে ভালো হয় আর কি, এটাই আমার রিকোয়েস্ট থাকবে আর কি। ভাই আপনি কি ভিডিও গেম খেলেন? না, অ্যাবসলিউটলি আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন গেমিং। জীবনেও না? কোনোদিনও না, কখনোই? মানে কোনোদিনও খেলেন না? ছোটবেলায় খেলতাম, অনেক ছোট, তখন যখন গেম খেলার বয়স ছিল তখন খেলতাম, বাট বড় হয়ে আমার আসলে গেম খেলার লাক্সারি ছিল না কখনোই। আমি একটা গেম খেলতাম, আমার খুবই ফেভারিট ছিল, 2-3টা গেম, অনেক এখনকার মানুষ চিনবেই না, চিনবে হয়তো, মোটর রেসার বলে একটা গেম আসতো, যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড পিসি কিনলে ওটার সাথে বিল্ট ইন ভাবে গিফট হিসাবে একটা সিডি দিত, ওইখানে মোটর রেসার নামে একটা গেম ছিল, আমি রেসিং গেম খুব পছন্দ করতাম, ওইটা একটা ছিল। কিছুদিন হলে আমরা এজ অফ এম্পায়ার্স খেলছি, যদিও আমি খুব একটা ভালো পারতাম না। আর এছাড়া একটা ছিল মর্টাল কম্ব্যাট, এই মর্টাল কম্ব্যাট, এই কয়েকটা গেমই আমার জীবনে খেলা হয়েছে। আচ্ছা, আর লাইফ ইজ এ গেম ফর মি। ভাই আপনার পছন্দের সিঙ্গার কে? আমার পছন্দের সিঙ্গার অনেক আছে, বাট আপনি যদি তুমি যদি একজনের নাম বলো, তাহলে যে মানে যার গান আসলে আমাকে অনেক মানে লাগাইছে, সেটা মানে ভালো লাগে আমার, সেটা হচ্ছে ব্রায়ান অ্যাডামস। বাংলাদেশের কেউ? বাংলাদেশে প্রচুর সিঙ্গার আছে, আমি ব্যক্তিগতভাবে কানেক্টেড ছিলাম, মানে আমি সিঙ্গার হিসাবে বলবো না, মানে আমি সব কিছু দেখি একটা জিনিস নিয়ে, তো সেই জায়গা থেকে, আমার সম্মানের জায়গা থেকে আমি সবার উপরে রাখবো আয়ুব বাচ্চুকে। বিকজ অফ হিজ নট হিজ অনলি ব্যান্ড সিঙ্গিং, উই ডোন্ট নো উনার ব্যাক এন্ড কী ছিল। রাইট, যদি কেউ আয়ুব বাচ্চু ভাইয়ের সাথে একবার কথা বলে থাকে, দেন সে একটা মানুষ হবে আসলে। রাইট, বিকজ আমি একটা কথা বলছিলাম যে, এই যে আমি উদাহরণ দিয়েছিলাম ডেফ কনফের সময়, ওনার একটা কথা আমার আজও মনে আছে, বুয়েটের একটা কনসার্ট, হৃদয়ের একটা কনসার্ট, যারা একটু ওল্ড জেনারেশনে তারা জানে, বাম্বার একটা কনসার্ট হয়েছিল, হৃদয় নামে একটা ছেলে ক্যান্সারে আক্রান্ত ছিল বুয়েটের, এবং তার জন্য একটা কনসার্ট হয়েছিল বুয়েটের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বিগেস্ট কনসার্ট, এবং বাম্বার আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে সমস্ত ব্যান্ড আসছিল উইদাউট কস্টে। তো ওই ব্যান্ডের ইয়েতে মানে বাচ্চু ভাই আসছিল,
তো ওইখানে ব্যাক স্টেজে আমি অর্গানাইজার টিমে ছিলাম, তখন কেবলই জুনিয়র, তো অর্গানাইজার টিমে ছিলাম, ওনার সাথে আমার কথা হয়েছিল। তো সেখানে উনি দেখতাম এক কোনায় বসে গিটার গুনগুন করতেছে, আর বাকিরা আড্ডা দিচ্ছে, অন্যান্য ব্যান্ড শিল্পীরা। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি সবাই আড্ডা দিচ্ছে, আপনি যে সেই সন্ধ্যা থেকে তো খালি এই করে যাচ্ছেন। হ্যাঁ, বলে এটাই তো আমার সব, এটাই আমার এন্টারটেনমেন্ট, এটাই আমার সব। তাই আমি বললাম আপনি তাহলে গান, এটা তো আপনি তো গিটার, তো গান সিঙ্গার আমরা জানি। তখন বলতেছে যে আরে বোকা রে, গিটারটা তো এমনি কেউ শোনে না, গিটারটা বাজানোর সুযোগ পাওয়ার জন্য আমি গান গাই, গানটা গেয়ে দেই আর কি, যেন মানুষ গিটারটা শোনে। সো আমি আসলে ওই অ্যাঙ্গেল থেকে সফটওয়্যারের উদাহরণটা দেই, যে আমি আসলে মার্কেটিংটা করি হচ্ছে সফটওয়্যার বেচার জন্য। মানে এটা আমি কানেক্ট করছি কিন্তু আসলে। সো দ্যাট কাইন্ড অফ ইম্প্যাক্ট উনি আসলে দিতে পারতো মানুষের মনে। সো রেসপেক্টের জায়গা থেকে হি ইজ দ্য বেস্ট। ওয়াও ভাই, এক ওয়ার্ডে যদি আপনার সুমিত সাহাকে ডিসক্রাইব করতে হয়, আপনি কিভাবে ডিসক্রাইব করবেন এক ওয়ার্ডে? এক ওয়ার্ডে একটা ওয়ার্ড হচ্ছে না যদিও, পরিশ্রমী। আচ্ছা ভাই, ভাবিও তো সিঙ্গার এবং ভাবির অনেক গান আপনি শেয়ার করেন, আমরা সবাই শুনি, আমরা সবাই পছন্দ করি। ভাবির নাম তো আপনি নিলেন না, এটা তো আমাদের একটা কমপ্লেন। ভাবি আমি আমার নিজের ওয়াইফকে প্রাইভেটলি রাখতে পছন্দ করি, ভালো জিনিস মানুষের সামনে কেন দিব? আচ্ছা তাহলে এখন সেকেন্ড কোশ্চেন ভাই, আপনি বিবাহিত লাইফ না অবিবাহিত লাইফ, কোনটা চুজ করবেন? অনেস্ট অ্যান্সার দিতে হবে। ডেফিনেটলি বিবাহিত লাইফই চুজ করব, কারণ বিবাহিত লাইফে আন্ডার প্রেশার সব কিছুই আছে, বাট যেহেতু বিবাহ মানে বাস্তব জীবন তো এটা, রাইট, আমি বাস্তবতাকে পছন্দ করি। আচ্ছা ভাই, আপনি অবসর সময় খুবই কম পান আমি যেটা জানি, বাট যখন পান আপনার অবসর সময় আপনার হবি কি, বা আপনি কি নিয়ে থাকতে বেশি পছন্দ করেন? আমার খুবই বোরিং পার্সন আর কি ইন এ সেন্স, বাট আমি অবসর সময় মূলত আড্ডা দিই। আমি একটু সময় পাইলে আমি ইন্ডাস্ট্রির ভাই ব্রাদার হোক, আমার ইনফ্যাক্ট লার্নুর সুমিতের যে অফিসটা আছে, আমরা যে জায়গাটায় থাকি, ওইখানে আমাদের কয়েকজন ভাই ব্রাদার আছে, সবারই কোম্পানি আছে, ছোটো ছোটো কিছু কোম্পানি আছে, আমরা এক বিল্ডিংয়েই থাকি, আমরা ওখানে আড্ডা দিচ্ছি। বা এই যে তোমাদের সাথে আড্ডা হয়, মাঝে মাঝে ফোনে কনভারসেশন হয়, আড্ডার সুযোগ যেটুকু পাই আড্ডা দিই কাটাই, নেটওয়ার্কিং আড্ডা এগুলোই হয়। আর আপনি যদি ঘরে গিয়ে কিছুটা সময় ফাঁকা পেলে কি করি, ওই দেখা যাচ্ছে যে ওই নেট ব্রাউজিং করে ইনস্টাগ্রামে ঢুকি। ইনস্টাগ্রামে আমার প্রচুর ট্রেন্ডি জিনিসে ফলো দেওয়া আছে, লাইক এআই নিয়ে যারা কথা বলে, হিস্ট্রি নিয়ে যারা, আমার হিস্ট্রিতে আবার খুব ইন্টারেস্ট, প্রচণ্ড ইন্টারেস্ট। আমি হিস্ট্রির কিছু পাইলে, লাইক রোমান সম্রাট কী করছে, হ্যাঁ আমার খুবই ফেভারিট একটা জিনিস। আমি এই জিনিসটা আমার একটা হবি বলতে পারো, যে আমি প্রোগ্রামিংয়ের বাইরে হিস্ট্রি রিলেটেড কিছু হলে আমি খুবই এটাতে মানে ম্যাসমারাইজড হয়ে শুনতে থাকি, লাইক মোগল আমল, মৌর্য আমল, এগুলো আমার খুব ভালো লাগে। ভাই আমারও কিন্তু প্রচুর ইন্টারেস্ট, প্রচুর পড়াশোনা করছি এগুলো নিয়ে, আমি প্রচুর জানিও এটা নিয়ে, কিন্তু আমি এটা জাহির করতেও চাই না, করিও না, কারণ হিস্ট্রি, বাট আমার খুব ভালো লাগে। রাইট ভাই, আপনার পছন্দের খাবার কি? ফেভারিট খাবার যদি বলো তাহলে বাঙালি খাবারের মধ্যে চোখ বন্ধ করে ডাল আলু ভাতে এবং ডিম আমলেট থাকবে একটু মোটা করে। এটা হচ্ছে মানে আমাকে 365 দিন দিলে বছরে আমি 365 দিন 3 বেলা খেতে পারবো, কোনো প্রবলেম নাই, কিন্তু ডালটা পাতলা হইতে হবে আর কি। আর গরমকালে একটু আমডাল যদি একটু মিশায় খাওয়া যায় আর ইনোভেশন আর কি, এটুকু যদি করা যায়। এটা গেল হচ্ছে বাঙালি খাবার। আর দেশের বাইরে গেলে বা যে কোনো জায়গায় বা বাইরের রেস্টুরেন্টে বিদেশি খাবারের মধ্যে যে কোনো ধরনের সামুদ্রিক মাছ, মানে এটা হইতে পারে স্কুইড, এটা হইতে পারে দেশি কোনো সামুদ্রিক মাছ, এনিথিং, বাট আমার সি ফুড খুব ভালো লাগে আর কি। ভাই সমস্ত খাবারের প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি, ধরেন কিছু অপছন্দের আইটেম থাকে না, আমার যেমন এই যে বিচিয়ালা পটল ভর্তা আমার খুবই বিরক্ত লাগে, মানে আপনার এরকম কোনো স্পেসিফিক আইটেম আছে যেটা আপনার ভালো লাগে না? আছে, সেটা কোনটা? এবং আমি একটা বোম ফাটাবো এখন। হ্যাঁ, আমার সবচেয়ে অপছন্দের জিনিস হচ্ছে ইলিশ মাছ। ও, এইটা যে এরিয়াতে আছে আমি সেই এরিয়াতে যাই না, এটার যে আসতে বিচ্ছিরি গন্ধ, আমি এটা রান্না করার সময় আশেপাশে যেতে পারি না, এটা আমার অ্যালার্জি পর্যন্ত আছে, এটা খেলে আমার মানে অনেক ক্ষেত্রে আমার রাত্রেবেলা শরীর অসুস্থ লাগে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার মা এক্সট্রিমলি এমন একটা মানুষ, উনি আমাকে এমনভাবে মানুষ করছে, যে জিনিসটা আমি পছন্দ করি না, আমি ছোটোবেলায় বুঝতাম না, উনি ওই জিনিসটাই বেশি করাতো আমাকে, তুই খাবি না কেন এটা। এবং এটার একটা মারাত্মক ইম্প্যাক্ট আছে, যে আমি যে কোনো জায়গায়, তুমি যদি, আমি এইভাবে ইলিশ মাছ পছন্দ করি না, কিন্তু তোমার বাসায় যদি আজকে ইলিশ মাছ রান্না হয় আমি খেয়ে চলে আসবো, একটা কথা বলবো না। সো দ্যাটস হাউ মাই মাদার অ্যাকচুয়ালি আমাকে বড় করছে আসলে। সো এই কারণে আমার ওইরকম কোনো সমস্যা নাই, কিন্তু আমি নিজের মনের মধ্যে রাখি যে ভাই আমি মনে হয় দিলাম বমি করে, কিন্তু আমি সেটা তোমার বাসায় বলবো। ঠিক আছে, এই একটা জিনিস আমি হেট করি। আর তরকারি একটা আছে যেটা আমি সহ্য করতে পারি না, যেটা আমাকে খাওয়াইতে পারে না কেউ আসলে, এটা মাও পারে না, সেটা হচ্ছে চিচিঙ্গা। এই জিনিসটা আমি নিতে পারি না। ভাই আপনার কোনো পছন্দের ডেস্টিনেশন আছে নাকি ট্যুরে যাওয়ার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য? আপনার সাথে কিন্তু আমার একটা ট্যুরের প্ল্যান ছিল ভাই। সো আপনার পছন্দের ডেস্টিনেশন কোনটা ট্যুরের ক্ষেত্রে, যখন আপনার মন চায় যে এই সব ছাইরা ছুড়ে আমি যদি চলে যেতে পারতাম, কই যাইতেন? আমি এখনো বাংলাদেশটাকেই পুরোপুরি দেখতে পারি নাই, জীবনে আমি একেবারেই ট্যুরে যাওয়ার সুযোগ পাই। আমি খুব পছন্দ করি, যখন যাই আমার খুব ভালো লাগে, কিন্তু আমার জীবনে যাওয়ার সুযোগ খুবই কম পাইছি।
এটা আমার দুর্ভাগ্য। সো আমি সবার আগে বাংলাদেশটা শেষ করব, এবং বাংলাদেশে বান্দরবান, রাঙামাটি এই জায়গাগুলো যেগুলো আছে এগুলো আমার খুব ভালো লাগে, খাগড়াছড়ি। হ্যাঁ, সুযোগ পেলাম কদিন আগেও একটা ইভেন্টে, তুমিও গেলা, তো সেখানেও আমি যেতে পারলাম না। আমিও যেতে পারি না হ্যাঁ, ভাই। এটা আমার দুর্ভাগ্য ছিল। সেরকম কোনো না কোনো কেসে গড় আমাকে আটকায় দেয় যে তোমার যাওয়ার দরকার নাই। তো যদি যাওয়ার সুযোগ পাই বাংলাদেশের আগে কয়েকটা জায়গায় এরকম ঘুরে শেষ করব। আর বিদেশে যদি বলো তাহলে ভুটান আর নেপাল। ভুটান আর নেপাল, আর যদি সুযোগ হয় দার্জিলিং। খুবই সারপ্রাইজিং, এগুলোতে আমি যাইনি। মানুষ বলবে এই যে আসছে অসামাজিক, কিন্তু দুঃখজনকভাবে তাই। সো থ্যাংক ইউ ভাই। আজকে আমরা এই এপিসোড থেকে, এই আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিখছি। আপনার যদি লাস্ট অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি ডেফিনেটলি বলতে পারেন অডিয়েন্সদের উদ্দেশ্যে। আচ্ছা, অডিয়েন্সের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ থাকবে, এটা যেহেতু কোনো খুবই ইনফর্মাল একটা আড্ডা, এটা আমি আসলে আড্ডা দিতেই আসছিলাম, আর সেহেতু আমার ক্লোজ ছোটো ভাই। তো প্রথমেই বলবো যে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সকে আমি ধন্যবাদ দিতে চাই, রেয়ার আল সামির, তাকে আমি পার্সোনালি ধন্যবাদ দিতে চাই। কারণ ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স এমন কোনো জায়গা নাই যেখানে আসলে আমি যাই নাই। মোটামুটি যখন কোম্পানিটা শুরু হয় তখন থেকে আজ পর্যন্ত ও আমাকে, আমি বিরক্ত যাই হই, আমাকে যেইভাবে হোক জোর করে ও ধরে আনে, সেজন্য তাকে হ্যাটস অফ। আর সেতুকে তো অ্যাবসলিউটলি আমার খুবই ক্লোজ ছোটো ভাই, ওকেও আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আর বিশেষ করে এর আগের এপিসোডে যিনি এসেছিলেন, তারপরে মানে সেতু একটা কথা বলছিল যে হাসিন ভাই হচ্ছে তার লেজেন্ডারি। তো আমি বলবো এটা একটা ভালো কম্বিনেশন হয়েছে। ফার্স্ট দ্য লেজেন্ডারি, দেন দ্য অবস্কুর, মানে একদম লোয়ার কাউকে একজনকে নিয়ে আসছে। সো ইটস ফাইন, আমি আসলে ওই একদম লোয়ার ইয়েতেই থাকতে চাই। এবং আপনারা অনেকে দয়া করে আমাকে অনুরোধ থাকবে যে আমাকে এই সেলিব্রিটি বা এই ধরনের জিনিস থেকে আমাকে একটু মুক্তি দেন। আমি এটা থেকে বাঁচতে চাই, আমার এটা হওয়ার কোনো ইচ্ছা নাই। সো এটা মনেও করার কিছু নাই, আমাকে বরং ভাই বললে ভালো। হ্যাঁ, বড় হলে আপনি আমাকে তুই করেও বলেন, সমস্যা নাই, কিন্তু এরকম নেগেটিভভাবে আসলে না দেখার জন্য অনুরোধ থাকবে। যেটা মনে করছেন সেরকম হয়তো মানুষ নাও হতে পারে। হ্যাঁ, আর সোশ্যাল মিডিয়া দেখে কাইন্ডলি হচ্ছে আমাদেরকে জাজ করবেন না। প্রত্যেকটা মানুষ আমরা আপনাদের মতোই মানুষ, এবং আমাদের জীবন হয়তো মানে আপনাদের থেকেও আমরা হয়তো স্ট্রাগল করছি। হ্যাঁ, সো অনলাইন দেখে কোনো জীবনটাকে ডিসিশন নেবেন না, এটাই আমার সাজেশন থাকবে। আর প্রোগ্রামারদের উদ্দেশ্যে আমার কথা থাকবে যে সব জায়গাতে আমি যে কথাটা বলি যে অনলি আপনি প্রোগ্রামিং প্রফেশনটাকে যদি আসতে চান তাহলে এটাকে অ্যাটলিস্ট শর্টকাট মনে করে আসবেন না, যে আমি শর্টকাটে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে পারবো। এই মাইন্ডসেট দিয়ে বর্তমান দুনিয়াতে আরও টিকে থাকা যাবে না। এবং বিগিনারের ডেফিনেশন, আপনি তো শুরুতে একজন বিগিনারই হবেন, এরপরে আপনার আর আমাকে প্রয়োজন হবে না। সো বিগিনারের জায়গাটা এখন কিন্তু আপস্কেল হচ্ছে। সো আপনাকে মার্কেটে যেতে হলে এখনকার বর্তমান সময়ে যেটা ইন্টারমিডিয়েট বলি আমরা, বর্তমান সময়ে সে এই সামনের দিনে এইটাই হবে হচ্ছে বিগিনার স্টেজ। সো নিজেকে ওই জায়গাটায় আপস্কেল করে তারপরে প্রফেশনাল ফিল্ডে আসতে হবে। সো এই চ্যালেঞ্জটা মাথায় রেখে আপনারা প্রোগ্রামিং শিখতে আসবেন, ডেফিনেটলি ভালো করবেন। এবং তবে এইটুকু বলতে পারি, প্রোগ্রামিং যদি শিখতে পারেন, কিছু একটা করতে পারেন, তাহলে ইটস ওর্থ ইট। মানে এটা আপনাকে সারা জীবন ইউ উইল ফিল যে আমি জীবনে কিছু একটা করছি, যেটা আপনার কোনো সময় অনুশোচনা থাকবে না। এটুকুই বলার থাকবে। সো আজকের মতো আমরা আমাদের পডকাস্টের একদম শেষে চলে আসছি। সুমিত ভাইকে অনেক ধন্যবাদ তার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। নেক্সট এপিসোডে আপনারা কাকে দেখতে চান পডকাস্টে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাইতে পারেন। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবার জন্য দোয়া থাকলো, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।